সে আমার সন্ধ্যা প্রদীপ। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। পর্বত ১২। কাঁচের দরজা আলতো করে ঠেললেন আবুল। উকি দিয়ে খুব বিনয়ী শুধালেন, আসবো স্যার? জামশেদ শুদ্ধ আয়োজন করেছেন বিশ্রামের। চেয়ারে মাথা তুলিয়ে দুদণ্ড চোখ বোঝার মধ্যেই বাদ সাধলেন আবুল। ভদ্রলোক বিরক্ত হন। সোজা হয়ে বসে পোষ করে শ্বাস ছেড়ে বললেন, এসো। আবুল ত্রস্ত ঢুকলেন ভেতরে। তেমন ব্যস্ত ভঙ্গিতেই সালাম ঠুকলেন আবার। সরি স্যার, এই সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খবরটা না দিলেও তো নয়, তাই একেবারে ছুটে চলে এসেছি। জামশেদ সরল ভূতে ভাঁজ করল। কি হয়েছে? আবুলের মুখে চোখে ততোধিক উৎকণ্ঠা। জানালেন, কি আর হবে স্যার, আজমপুরে যে জায়গাটা পছন্দ করলেন আপনি, ওই যে সেদিন কথা বলে এলাম, একাপর তো এখন ওই দামে দিতে চাইছে না, প্রতি শতাংশে ১ লাখ করে বাড়িয়েছে। জামশেদ খেকিয়ে উঠলেন, মানে বললেই হলো? এটা কি মগের মূল্য নাকি? মিনমিন করে জানালেন আবুল, ইয়ে স্যার, এটা আমার কথা নয়, একাপরই ফোন করে বলেছে। পুষে উঠলেন জামশেদ, এত বড় স্পর্ধা ওর! সামান্য ঠিকাদার কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কথার উপর দিয়ে কথা বলে? আমি যখন শতাংশের দাম ঠিক করে এসেছি, তখন আমি ওই দামেই নেব। আবুলের কণ্ঠে উদ্বেগ। সেটাই তো আমিও বলে এলাম স্যার, কিন্তু ও বলেছে আপনি জোরাজুরি করলে মিডিয়াকে জানিয়ে দেবে। জামশেদ রাগে থরথর করে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্রোধে। মুখাবয়ব খেয়াল করতেই আবুল অপ্রস্তুত প্রস্তাব ছুড়লেন, স্যার, আপনি বললে লোক পাঠাই, বড়টাবার বেড়েছে, ভেঙে দিই হাড়গোড়, কি বলেন? জামশেদ নিম্নাষ্ট কামড়ে ডুব দিলেন ভাবনায়। আজিমপুরের ওই জায়গাটা মেইন রোডের পাশেই। জায়গার দাম উনি যা বলে এসেছেন একেবারে তো মনেই হলো। যদিও এতে লস হতো ওর, কিন্তু মন্ত্রীর ওপর কথা বলে লস দেওয়া তো আর যায় না। তাহলে ফট করে এখন সাপের মতো মাথা তুলছে কেন? প্রতিপক্ষের কারো উস্কানি ছাড়া মামুলি লোক এমন করবে কি করে? সন্দেহ কি করা উচিত হবে এখন? গন্ধটা যে অনেক ভেতর থেকে আসছে। জামশেদের রাজনৈতিক মস্তিষ্ক বুঝে নিতে বাকি নেই এর পেছনের মূল হোতাকে। সেটা না জেনে এক্ষুনি একা পড়ে গায়ে হাত দেওয়া বোকামি হবে। নিশ্চয়ই তার এমন চরম চালের অপেক্ষাতেই বসে আছে লোক। কোনোভাবে নিজের নাম উঠে এলেই সব শেষ। না না, এসব তো করা যাবে না। বরং এমন কিছু করতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙবে। একাপর শ্বশুর করে কম দামে জমি বেচার, আবার তার নামে শুনলেও লাফিয়ে উঠবে ভয়ে। আবার সেটা লোককে জানানোর জন্য প্রমাণও থাকবে। হাত পা ভাঙলে সেসব প্রমাণ তো এগিয়েই দেওয়া হচ্ছে। নিজের মতো ছক্কসে মাথা নাড়লেন জামশেদ। মেজাজ শান্ত করে বসলেন চেয়ারে। প্রথমেই মাথায় এলো তীব্রর কথা, এই কাজ ওকে দিয়েই করাতে হবে। এখন পঙ্খানুপুঙ্খ মাস্তানিতে তার ছেলের নাই ধূর্ত কেউ নেই। টেবিলে হাত শশব্যস্ত মোবাইলটা, ফোন তুলতে গিয়েও থামলেন জামশেদ। আবুল সামনেই দাঁড়িয়ে, চোখ জোড়ায় বিভ্রান্ত, প্রশ্নসূচক চাহনি। এই লোক তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তবুও ওনার সামনে তীব্রর সঙ্গে এসব সিক্রেট আলাপ আলোচনা করেন না জামশেদ। যেখানে জীবদাতকে বিশ্বাস করে না, সেখানে আবুল তখন কেন ছাড়? সব থেকে বড় কথা, অভদ্র ছেলে তো আজকাল ফোন ধরে না। কয়বার যে মুখের উপর লাইন কেটে দিয়েছে, অথচ যাওয়ার সময় কি বলে গেল, আপনার যখন লাগবে ডাকবেন, চলে আসবো। আর এখন কি চালাকি, বাপকে গোল খাওয়ালো। জামশেদ ভাবুক মুখখানায় চশমার উপর দিয়ে মেপে নিলেন আবুল। নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন নরম সুরে, কাকে ফোন করতে হবে স্যার, আমায় বলুন, আমি করছি। আপনি আবার শুধু শুধু কষ্ট কেন করবেন? জামশেদের উত্তর তৈরি, ব্যক্তিগত ফোন কল, তীব্রর সাথে একটু দরকার ছিল। হঠাৎ মনে পড়ল সে তো এখনো কলেজে বোধ হয়। বলতে বলতে চোখ ঘুরিয়ে দেওয়াল ঘরে দেখে নিলেন তিনি। তীব্রর নাম শুনতেই ভেতরে ভেতরে মেজাজখানা চিরে গেল আবুলের। সঙ্গে সঙ্গে মনে পড়ল অসভ্য ছেলের চর খেয়ে চেয়ারের উপর নিজের উল্টে পড়ার কথা। ইজ্জতে থাপা বসলো যেন। একটু চুপ থেকে নিজেকে সামলানো আবুল রইসই বললেন, স্যার, আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি। বলো। মানে ছোট স্যার আজ কতগুলো মাস হয়ে গেল গাজীপুরে আসেন। ওখানে যাওয়ার পর থেকে আপনি কি কোনো খোঁজ নেননি ওনার ব্যাপারে? জামশেদ বললেন, নিয়েছি, কলেজে রেগুলার যাচ্ছে, ছাত্র ছাত্রী পড়াচ্ছে, ভালো লাগছে শুনে। আউলের খটকা বাড়ল, উৎকণ্ঠিত হয়ে পড়ল। কি বলছেন স্যার? ছোট স্যার কলেজে পড়াচ্ছেন এখন? তেমনই তো শুনলাম। কেন বলো তো? না মানে স্যার, আমার কাছে পুরো ব্যাপারটাই কেমন যেন খোলা খোলা লাগছে। আপনার যে ছেলে সারাদিন বাড্ডায় মরে চিপে পড়ে থাকতো, বন্ধু বান্ধবদের রাত বেরোতে ক্লাবে ক্লাবে ঘুরতো, বাড়ি ফিরে গলা অব্দি মদ গিলে গলিতে গলিতে বিট্টু মাস্তার নামে যার কুকাত্তি, সে হঠাৎ একটা কলেজের শিক্ষক হতে অত দূরে গিয়েছে। এটা নিয়ে আপনার কোনো সন্দেহ হচ্ছে না স্যার? এর ভেতরে অন্য কোনো রহস্য আছে কিনা, সব কিছু ঠিকঠাক চলছে কিনা? আমার মনে হয় আপনার এ বিষয়ে একবার জোরদার খোঁজখবর নেওয়া উচিত। আপনি বললে আমিও নিতে পারি। জামশেদ চোখ নাক কুচিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। যতই বাপ ছেলে নীরব দ্বন্দ্ব চলুক, উনি তো পিতা। ছেলের নামের এমন অমুক সত্যগুলো কখনোই বাবাই শুনতে চাইবে না। খুব রেগে বললেন, তোমার ডিউটি আমার উপর আবুল। আমার ছেলেকে নিয়ে এত তদন্ত করতে তোমাকে কি বলেছে? এসি বাতাসে বওয়া ঝরঝরে কক্ষে
জামশেদের কণ্ঠস্বর আরো দ্বিগুণ ভারী শোনায়। আবুল ঘাবড়ে গেলেন, মাথা নাড়িয়ে বললেন, সরি স্যার। সরি কিছু নেই, এটা তোমার ভুল নয়, এটা আমার দৃষ্টান্ত। তোমার কোনোদিন যে তীব্রর ব্যাপারে এভাবে নাক গলাতে না দেখি। ভদ্রলোক নিয়ে গেল। জোরকে তর্কের সুযোগ হারিয়ে দাঁড়িয়ে থাকেন পরাস্ত বেশে। বাপ ছেলের তো কত কথা সম্পর্ক নয়, যথেষ্ট খাপ ছাড়া। সেই জন্য ও ঝোপ বুঝে কোপাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। জামশেদ গম্ভীর মনে পড়লেন, আর কিছু বলবে? দুপাশে মাথা নাড়লেন আবুল। এসো তাহলে, এই ব্যাপার নিয়ে কি বলবেন? না যে স্যার। জয়নাবো যাও। কালো মুখ করে হাঁটা ধরল আবুল। নিজের প্রতি ভীষণ রকম মেজাজ খারাপ হলো বই কি। কি দরকার ছিল আগ বাড়িয়ে এসব বলার? স্যারের চোখে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত ঘটে গেল। আবুল বেরিয়ে গেল। জামশেদ ফের পিঠ হেলালেন কেদারাই। ব্যাপারটা নিয়ে তার যে খচখচ লাগছে না বা লাগেনি তা নয়, আবুলের কথাই আরো প্রকট হলো এই যা। সত্যিই তো, ওখানে কি এমন মৌচাক পেল তীব্র, যার জন্য বার্তাতে পায়ে রাখতে চাইছে না? আর সবকিছু ছেড়ে ছুড়ে ওখানে গেলই বা কেন? জামশেদ খবর নিয়েছেন, বার্তায় তীব্র তলপল আর বসে না। হুট করে সব নাকি উৎখাত হয়ে গিয়েছে। কেউ উৎখাত করলো, অন্য কেউ না তীব্র নিজেই? জামশেদের মস্তিষ্ক প্রশ্নে ভর্তি হয়ে যায়। সবকিছু এলোমেলো লাগে। নিজের ভাগ্যের ওপর মেজাজ বিগড়ে যায় সাথে। কোথায় এখন ব্যবসা বাণিজ্য ছেলেকে ঢুকিয়ে দিয়ে আরাম করবেন তা না, উল্টো সেই নবাবজাদার পেছনেও এখন গোয়েন্দা লাগাতে হবে। না, ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না। কলেজের শিক্ষক আদৌ মন থেকে হয়েছে কিনা একটা কোর্স নিতেই হবে এবার। কলেজ বাদ দিয়ে ওর জীবনের ওপর নজরদারি করতে হবে। কোথায় যায়, কি করে, সব জানা চাই। বলা তো যায় না, কেঁচো করতে গিয়ে যদি কেউটা বেরিয়ে আসে। পুষ্পিতার ভীষণ রকম দোটানায় পড়েছে। তীব্রর পাশাপাশি সিটে বসে একবার লজ্জা লাগছে, একবার হচ্ছে অস্বস্তি। অন্য সময়ের মতো কোনটায় ঠিকঠাক নুইয়ে যেতে পারছে না। লজ্জার কারণ অতীতে তীব্র ঘটিয়ে আসা ঘটনা হলেও অস্বস্তির কারণ তনুজা। সে মেয়ে স্যারের জন্য এত পাগল। জানার পর পুষ্পিতার কেন যেন কিচ্ছু ভালো লাগছে না। সব রংচোটা দেওয়ালের নাই ঠেকেছে। ওই মেরুদণ্ড সোজা করে বসে থাকার প্রায়শ চালাই। বুকের উঠেচন সামলাতে চায় শক্ত হাতে। হঠাৎই ড্রাইভিংয়ে ব্যস্ত তীব্র সিটি বাজিয়ে উঠল। কালচে অষ্টপট গোল করে সুর তুলেছে গানের। বর্ষরে দারুণ তার। শাহরুখ খানের গান সেই, তুঝে দেখা হে তো জানা সানাম, প্যার হোতা হে দিওয়ানা সানাম। পুষ্পিতা চমকে তাকাই। স্যার গান গাইছেন, তাও এই গান? সেই দিনে সেই চ্যালেঞ্জ দিবি না শালা। মার্কটে গান চালানো তীব্রর সাথে আজকের এই রোমান্টিক গান গাওয়া তীব্রকে পুষ্পিতা কুলিয়ে ফেলল। পরপর মাথায় ফিরে নতুন কোনো ভাবনা। হঠাৎ এই গান গাইলেন কেন স্যার? এর অর্থ কি? কোনোভাবে কি ওকে শোনাতেই? পুষ্পিতার পক্ষস্থলে তোলপাড় ঘটে না আজ, বরং থমকে থাকে সবকিছু। স্যার কি সত্যি ওকে পছন্দ করেন? মেয়েটা মাথা নামালো। খুশি হবে নাকি করবে সন্দেহান সব। শিক্ষক পছন্দ করলে ছাত্রী কি খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত? প্রেম সম্পর্কে আনাড়ি পুষ্পিতা কোনো সিদ্ধান্তে যেতে পারল না। ঠোঁট চেপে এক পল চোখ তুলে তীব্রর দিকে চাইল শুধু। মানুষটা ফিরল তখনই। পাশে বসা এক রূপসী বিস্মিত বিভ্রমে চুবানো নজরে সন্ধি হলো সহসা। বিব্রত হওয়ার বদলে হাসলো তীব্র। ডাটরু উঁচু করে নাচালো। সেই হাসি এত সুন্দর। পুষ্পিতার দু চোখে চাপানো বিস্মৃতে রাত বিরতি বিবহী নেমে এসেছে। সব বলে তীব্রর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয়। পুষ্পিতার ইচ্ছাকে প্রাধান্য দিল আজ, কিংবা হাজার যুদ্ধ করেও চোখ সরাতে পারে না। তীব্র সুদর্শন ঠিক আছে, কিন্তু আজকের এই সুদর্শনের সৌন্দর্যের যেন কয়েকগুণ ধারালো। যেই স্বর্ণে পুষ্পিতার একটু আগে অস্বস্তি ছিন্নভিন্ন হয়ে যায়। আর এই যে হাসলো তীব্র, সে হাসি যেন শতকোটি ঐশ্বর্য ঘেরা। পুষ্পিতার কি হলো ও নিজেও জানে না। শুধু মনে হচ্ছে এমন চেয়ে থাকাতেই শান্তি, এমন মুক্ত হওয়াতেই খুব সুখ। নারীর হাসিতে প্রাণ দেওয়া পুরুষ আছে কিনা কে জানে, কিন্তু এমন পুরুষের হাসিতে প্রাণ দেওয়া এ যেন বহুগুণ গৌরবের। তীব্র খেয়াল করলো পুষ্পিতার হা হয়ে থাকা ব্রজবল বেঁকে গেল অমনি। তীরস্থ চাহনিতে নেমে এলো তিরক্ষা। মুখের ওপর বলল, এভাবে কি দেখছ? পুষ্পিতা থতমত খায়, চোখ নামায় জলদি। না মানে? তীব্রর মুখ বিরূপী হাস্যচ্ছ। পুষ্পিতার অপ্রবৃত্ত চিত্ত কমাতে চেয়েও কিছু বলল না। সূক্ষ্ম গলায় খাকারি দিয়ে বলল, ওই ছেলেটাকে তুমি চেনো? প্রসঙ্গ ঘুরে যাওয়ায় মনে মনে হাঁপ ছাড়ল পুষ্পিতা। স্যার তবে কিছু মনে করেননি, জবাব দিলেন বিলম্বহীন। শরীফ হাসান ছেলেটা, যাকে শেষ দিকে বকলেন। সঠিক উত্তর। অথচ তীব্র এমনভাবে চাইলে যেন পৃথিবী উল্টে গেছে। হুট করে ব্রেক কষল গাড়িতে। পুষ্পিতা অপ্রস্তুতিতে ঝুঁকে যায়, বর্গে তাকায় ওর দিকে। তীব্র সরু নাকটা জোয়ারের মতো ফুলতে দেখা গেল। মেয়েটা ঘাবড়ে গেল তাতে। মিনমিনে কণ্ঠে বলল, আমি কি কিছু ভুল করেছি স্যার? তীব্র কণ্ঠে তেজ, এর মধ্যে ছেলেটার নামও মুখস্থ করে ফেলেছ? পুষ্পিতার চোখ বড় করল। না না, মুখস্থ করবো কেন, তখন শুনেছিলাম তাই মনে আছিল। তীব্র সুচালো নেত্রে চেয়ে, একবার শুনেই মনে রেখেছ? কেন, কোনো ইন্টারেস্ট আছে ওর ওপর? প্রশ্ন ছুড়ে অপেক্ষা রইল সে।
ঠিক যেন ডোবার মাঝে ঝোপ ছিপ ফেলে রাখা বড়শির মতো। দাঁত খিচে ভাবল, শুধু একবার উনি শুনেই শুধু হ্যাঁ। তোমাকে কি যে করব জানি না, তবে ওটাকে আজকে পিষে ফেলবো মাটিতে। পুষ্পিতা জিভ কাটল সবাইকে। চিচি, কি বলছেন? ওনাকে আমি দেখলামই তো আজ। তীব্র শান্ত হওয়ার কথা, কিন্তু হতে পারল না। তার মেজাজ খুব কুড়িয়ে গিয়েছে। চুপচাপ হুইল ঘোরাতে দেখতেই পুষ্পিতার মুখে আমাবস্যা নামলো। স্যার কি ওকে ভুল বুঝলেন? কি ভাবলেন? শরীফ ছেলেটাকে ওর পছন্দ? নিশ্চয়ই রাগ করেছেন খুব। পরপরই প্রশ্ন উঠল মনে, স্যার রাগ করলে ওর কি? এই জবাব পুষ্পিতার কাছে নেই। সত্যিই তো, তীব্র রেগে গেলে তার কিছু হওয়া উচিত না, কিন্তু স্বাভাবিক ব্যাপারগুলো সবসময় স্বাভাবিক থাকে না। কখনো কখনো অস্বাভাবিকত্বের দোলাচলায় খেই হারাতে হয়। প্রতাপী মানুষের হৃদয়কে কবজা করে তারা। পুষ্পিতারও এখন তাই মনে হচ্ছে, যেন তখনই তীব্রর কাছে সাফাই দেওয়া জরুরি, না হলে ব্যর্থতার ভুবন, বিফলে ছোট্ট জীবন। পুষ্পিতা বারবার কিছু বলার চেষ্টা করে, পারে না। জিভখানা ভীষণ রকমের ডানামোনা করে, চুপসে থাকে ভেতরে। পরাজয়ের অসহায়ত্ব ভাব লেপটে আসে চেহারায়। স্বরূপার সেই বিধ্বস্ততা হয়তো টের পেয়েছে তীব্র। মুখে চেয়ে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। গাড়ি ব্রেক যখন গন্তব্যে ছোঁয়ায় ছোট করে বলল, নামো। পুষ্পিতার মুখে মেঘ পারল। মনের আনাচে কানাচে ছুটে গিয়ে খুঁটে কেড়ে ঘর বাড়ি বাড়ালো। তীব্র থমথমে চেহারা অমানিসার তাণ্ডব প্রকট করলো আরও। সত্যই স্যার এভাবে ভেবে নিয়েছেন শরীফ ছেলেটার সাথে ওর কিছু আছে? ইস, কি বাজে ব্যাপার। ওর গুটি গুটি কদমে নেমে দাঁড়াই। তীব্র জিভ লক করে নামলো। পুষ্পিতা নমনাষ্ট চেপে পেছন ফিরল বাড়ি যাওয়ার জন্য। আচমকা চারটে ছেলে হুড়মুড়িয়ে ভেতরে দৌড়ে এলো কাছে। সম্বরে চিল্লিয়ে বলল, আসসালামু আলাইকুম। পুষ্পিতা এমনই ভীত, বয়সজোর তার রক্তে মিশে। যার চারটে সামর্থ্য পুরুষ আশবেক সামনে আসায় রুগ্ন বুকটা ছাদ করে উঠল। চিৎকার ছুড়ল নিজেও। ও মাকেও পিছিয়ে যেতে নিলে কারো নিরিট পক্ষে পিঠের সংঘর্ষ লাগে। হকচকিয়ে ফিরে চাইল মেয়েটা। তীব্র সবে দাঁড়িয়েছে এসে। থই থই পাড়াবারে সাঁতার কেটে হাঁপিয়ে ওঠা মানুষের কোনো দ্বীপের খেলা পেল, যেমন ছলকে ওঠে। পুষ্পিতারও ঠিক সেরকম হলো। এক লাফে চট করে পেছনে গিয়ে দাঁড়ালো তীব্র। দুর্বল আঙ্গুল নেড়ে আঁকড়ে ধরল ওর বাহু কোটানো শার্ট। চোখে মুখে শুষ্ক আতঙ্কিত নজর, অথচ বক্ষের চারিধারে জুড়ে রয়েছে তীব্রর। একবারে নিজের বাহু ধরা পুষ্পিতার হাত দেখল সে। সামনে ফিরে চোখ বুজে গভীর শ্বাস টানলো। আস্তে করে বলল, ভয় নেই, ওরা আমার বন্ধু। পুষ্পিতা হোঁচট খেল। উষ্ঠজগল ফাঁকা করে মুখ তুলে তীব্রর দিকে। পরপর কাচুমাচু চেহারায় মিরাজদের দিকে তাকাতেই ওরা বিস্তৃত হাসির ঝোলাই ঠোঁটে। আবারও সেই মিলিত কণ্ঠ, আসসালামু আলাইকুম। পুষ্পিতার মুখটা এইটুকুনি হয়ে আসে। এবার ভয় নয়, লজ্জায়। কি বোকামিটাই না করে ফেললো। ইস, কি ভাবলো সবাই। নিবুসরে উত্তর দিল সালামে। সরে এসে বলল, সরি, আমি আসলে আপনাদের চিনি না তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আরমানের কণ্ঠ প্রফুল্ল, কোনো ব্যাপার না, আজকে তো প্রথম দেখা হলো, আস্তে আস্তে ঠিক চিনে যাবেন। তার মুখ থেকে ভাবে শব্দটা ছিটকে বের হতে চাইছিল, খুব কৌশলে গিলে নিল তাও। কথা শেষে চোখ ফিরালো তীব্রর দিকে। নীরবে জানতে চাইল, সব ঠিকঠাক বলছি তো? তীব্র সে জবাব দিল না। পুষ্পিতাকে বলল, ওরা আমার খুব পুরনো বন্ধু, এখানে এসেছে অল্প কিছুদিন, পরিচয় করিয়ে দেই। ও সাবরিন, ও মিরাজ, ও আরমান, ও মুশফিক। আলাপচারিতার সময় একটু হাসলো মুশফিক। পরপরই আর চোখে সাপিনের দিকে দেখল। সেই দিন তো অত করে বুঝিয়েছিল ওকে। বুঝতে চাইল পুষ্পিতাকে। এত কাছ থেকে দেখে আজ ওর মতিগতি কি হলো, কিন্তু না, সাপিন হাসছে। কপটতা শূন্য পুরপুরে হাসি। মিরাজ আগ বাড়িয়ে শুধালো, কেমন আছেন? পুষ্পিতা বলল, জি ভালো, আপনি? ভালো ভালো, খুব ভালো। সাফিন জিজ্ঞেস করলো, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি। তীব্র এবার বলল, বাসায় যাও। পুষ্পিতা বাদ্যের নাই মাথা কাত করলো। চোখের কোণা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে নিলে চুপ করে। সঙ্গে সঙ্গে মুখ ছুটালো মিরাজ, কণ্ঠে হই হই ভাব। ভাই, তুই কত এগিয়ে গেছিস। যে মেয়ে সেদিনও তোকে দেখে ভয়ে দৌড়ে পালালো, আছে ভয় পেয়ে তোর পেছনে গিয়ে লুকাচ্ছে। মাই গড। তীব্র একপাশে হাসে, সোজাসুজি জানাই, সে অলসো লাইকস মি। মুশফিক অবাক হয়ে বলল, ভাই, ও ওকে পছন্দ করে, অথচ আনন্দ হচ্ছে আমার। কি করে বুঝলি? তীব্র হইতে জবাব দিল না, শুধু হেসে গেল শব্দহীন। তারপর চিলের মতো দক্ষ নজর বোলালো বন্ধুদের দেহে। হুবহু ওর মতো করে ভূষণ পোষণ পাঠে এসেছে এরাও। গুছিয়েছে, শার্ট পরেছে, চুল পরিপাটি। সবাইকে সুন্দর ভদ্র লাগলেও আরমানের সাথে এই পোশাক এখনো ঠিক মানায়নি। তার বাম ভ্রুতে একটা আড়াআড়ি কাটা দাগ আছে, ফ্যাশনের জন্য নিজেই কেটেছিল। সেখানে গুন্ডা গুন্ডা ছাপটা এখনো স্পষ্ট আদলে। কিন্তু সন্তুষ্ট তীব্র। নিজের জন্য বন্ধুদের এইটুকুনি কাজ সত্যই তার মন ছুঁয়েছে। নির্ভেজাল হাসি টানলো ঠোঁটে। প্রশ্ন করলো কোমল গলায়, তোরা এখানে কেন? সাপেন ঢাকা ব্যাক করবে আজ।
ওকে এগিয়ে দিতে যাচ্ছি। তোকে দেখে এলাম আর কি। আর মানে চটপটে জবাব। তীব্র সাফিনের দিকে ফিরল, এক টুকরো হাসল সে। সে হাসি ফের সূক্ষ্মতা দিয়ে মেপে নিল মুশফিক। এটা টেনে হিচড়ে আনা হাসি নয়তো। সাফিন তীব্রর কাছে এগিয়ে আসে, কাজ চাপিয়ে বলে, চলে যাচ্ছি রে। বনু আর মা একা, বললাম না পরে আবার আসবো। কোনো কিছু দরকার হলে জানাস আমায়। ও ঘাড় খাপ করে বলল, ঠিক আছে, সাবধানে থাকিস, আর অল দ্য বেস্ট ফর এভরিথিং। তীব্র কিছু বলতেই যাচ্ছিল, এর মাঝে ফোন বাজলো ওর। পকেটে হাত বের করে দেখলো জামশেদ তালুকদার আবার কল করেছেন। ও প্রাতিস্পৃহায় চর্ষচক শব্দ তুলল নিচিভে। লাইন কাটল না, রিংটোন বেজে বেজে নিচেই বিচ্ছিন্ন হয়। হুট করে মেসেজ এলো তারপর। তীব্র যখন মেসেজে মন দেয়, একপাশে মুশফিক সাফিনের পাশ ঘেসে দাঁড়ালো। কণ্ঠ চেপে বলল, একটু কথা আছে, এদিকে আইন। সাফিন পেছনে যায়, একটু দূরে এসে থামে। কি বলবি? বলবো না, একটা সত্যি কথা জানতে চাইবো। সাফিন কপাল গোছালো। এখন আবার কি কথা? মুশফিকের মাঝে পরিতা ছাড়াই ফটাফট বলল, তোর কি এখনো পুষ্পিতার প্রতি কোনো ফিলিংস আছে? সাফিন জিভ কাটে, মাথা নেড়ে ঝড়ের গতিতে অবিলম্বে জবাব দেয়, কি যে বলিস, সেদিন আমায় কত সুন্দর করে বোঝালি। এরপরও আমি এই ভুল করব? সত্যি বিট্টু পাশে না থাকলে কি হতো আমার? বাহারা হতাম। একটা সামান্য মেয়ের জন্য বন্ধুকে ফাটল ধরানোর মতো বেইমানি আমি নয় রে। আর এখানে এসে যা দেখেছি, বিট্টু যেভাবে মেয়েটার প্রেমে ডুবেছে, এরপরেও তাকে নিয়ে দুঃস্বপ্নেও আমি কোনো কিছুই ভাবতে চাই না। ও এখন তোদের ভাবি, আমারও। এত করে শ্বাস ফেলল মুশফিক, হাসলো বড় নিশ্চিন্ত ভঙ্গিতে, অতঃপর জড়িয়ে ধরে বলল, শুনে খুব খুশি হলাম বন্ধু, খুব ভালো থাক তুই। জামশেদের নাম্বারের জন্য বড় তো ইনবক্সটা এতদিন খালি পড়েছিল, আজ প্রথমবার মেসেজ এসেছে সেখানে। তীব্র খটকা লাগলো খালি, কিছু কি ঘটেছে ওখানে? ইনবক্স অন করলো চিন্তা সমেত। জামশেদ কিছুটা রাক্ষোভ উগলে দিয়ে লিখেছেন, অভদ্র অসভ্য ছেলে, কতবার কল দিয়েছি, ধরার নাম নেই। তোমার মা অসুস্থ, সেই খবরটা অব্দি নিচ্ছ না। এই তার প্রতি তার এত দরদ তোমার, তাই না? তীব্র বিরক্তি উবে গেল, টান টান হলো শুভ্র ললাট। মা অসুস্থ? এরপরে ছেলেটা থেমে থাকবে? তুরন্ত জিপের দরজা খুলে উঠে বসলো সে। ইঞ্জিন চালু করতেই মিরাজ বলল, কি ব্যাপার, কোথায় যাচ্ছিস? বাড়ি, মা অসুস্থ। মুশফিক বলল, আন্টি অসুস্থ? সে কি, আমরা আসবো? না, এখানে থাক, পুষ্পিতার দিকে খেয়াল রাখবি। সাথে আঙ্গুল উঁচিয়ে বলল, কোনো রকম উল্টাপাল্টা করলে কিন্তু। মিরাজ সচেতন ভঙ্গিতে মাথা নাড়ে, না না, কিছু করবো না ভাই, ও এখন আমাদের সমগ্র জাতির ভাবি। ভাবির সাথে কি অসভ্যতা মানাই? সাপিন বলল, বিট্টু যখন ঢাকায় যাচ্ছিস, তাহলে আমি তোর সাথেই যাই। তীব্র বলল, আই। সাপিন ঝটপট উঠে বসলো, নিমিষেই সাই সাই বেগে ছুটে চলল গাড়ি। নাহিদ খুব বড় বিপাকে পড়েছে। একটা নয়, আটটা নয়, দুই দুটো মুসিবত যাকে বলে। প্রথমটা হলো, বাজার থেকে কিছু কই মাছ এনেছে ও, একেবারে জ্যান্ত, হাত পা ছোড়া মাছ। কিন্তু কাটাকাটি তো দূর, কিভাবে ধরবে, কোন অ্যাঙ্গেলে বেচারা, সেটাই বুঝতে পারছে না। টাটকা দেশি মাছগুলো দেখে লোভ সামলাতে পারেনি ছেলেটা, অথচ এখন নিজেই হাপ পিকটিস করছে এই বোকা বোকা সিদ্ধান্তের জন্য। প্রথমটা সাদাসিধে সমস্যা হলেও দ্বিতীয় দ্বিতীয় বিপদ তুখর। প্রায় অনেকটা সময় পেরিয়েছে, তীব্র ফোন ধরছে না। সেই সকালে কলেজের জন্য বের হলো, এখন প্রায় সন্ধ্যা, এখনো বাসায় আসেনি। নারীদের মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। বিট্টুটা এখানে আসতে না আসতেই মারপিট করেছে, তার উপর অচেনা নতুন জায়গা, ছেলেগুলো ওকে একা পেয়ে কিছু করলো না কি, সেই আশঙ্কায় বুক কাঁপছে ওর। নাহিদ তার ষষ্ঠ ইন্দ্রিয়ের প্রতি বরাবরের নাই আজকেও বিরক্ত হলো। কোনো রকম কিছু আন্দাজে কুলোচ্ছে না। কোথায় যেতে পারে বিট্টু? এই যে আজ তার জীবনের একটা খুশির দিন, অথচ ওকে জানাতেই পারছে না। নাহিদের চাকরি হয়েছে, মোটামুটি বেতন। এই মফস্বলে এমন হাইফাই স্কিল কেয়ার দেবে? সে হতাশ চোখে একবার টেবিলে রাখা মিষ্টির প্যাকেটটাকে দেখলো। সে কখন এনেছে ফ্ল্যাটে বিলি করবে বলে, কিন্তু এখনো পড়ে আছে ওমন। বিট্টুকে আগে না খাইয়ে বাকিদের কিভাবে দেবে সে? কিন্তু ওদের বাসায় ফ্রিজ নেই, শুকনো মিষ্টি হলে চিন্তা ছিল না, তবে রসগোল্লা তো টিকবে না গরমে। নাহিদ ফোঁস করে শ্বাস ছাড়ে, বাটি এনে মিষ্টি তুলে রওনা হয় নুহাদের ফ্ল্যাটের উদ্দেশ্যে। অন্য মনস্ক হাতে দরজা খুলল ও যখন। ওপাশে কেবল এসে দাঁড়িয়েছে নুহা। আচমকা মেয়েটাকে দেখে ভরকে গেল নাহিদ। নুহার ওসবে খেয়াল নেই, ওকে দেখেই ঢেউয়ের মতো উচ্ছ্বাসিত হাসলো সে। আনন্দে হড়বড় করে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার টেরোস। আপনার জন্য আমি আজ হাইয়েস্ট মার্কস পেয়েছি জানেন। কি বলে যে এখন আপনার প্রতি কৃতজ্ঞতা জানাবো মিস্টার টেরোস। আপনি অ্যাসাইনমেন্টগুলো না করে দিলে কি যে হতো আমার। অনেকগুলো থ্যাংক ইউ। হ্যাঁ। নাহিদের গোল গোল চোখ দুটো ঠিকরে আসার দশা হলো, নিজেকে তাতস্থ করলো সময় নিয়ে। এরপর মাথা নেড়ে বলল, ঠিক আছে, মুখে হাসি নেই। নুহা ব্রুম বাঁকালো, কণ্ঠে সন্দিহান, কিছু হয়েছে আপনার? তারপরে খেয়াল হলো ওর হাতের দিকে, টসটসে মিষ্টি দেখে বলল, মিষ্টি কেন? নাহিদ শিশুর মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, আমার চাকরি হয়েছে, নিন। নুহার হাতটা নিয়ে সেখানে বাটি ধরিয়ে দেয় সে। মেয়েটা হতভম্ব হয়ে বলল,
এমন খুশির খবর কেউ এভাবে দেয় বাবার জন্মে দেখিনি। আপনি আসলে কি দিয়ে তৈরি বলুন তো? নাহিদের কিছু এলো গেল না, নিজের মতো মুখ ভার করে বলল, আমার মনটা ভালো নেই, আমার বন্ধু এখনো বাড়ি ফিরেনি, চিন্তায় আছি। নোহা সাবলীল, চিন্তার কি আছে? আপনার বন্ধু কি ছোট বাবু? হয়তো গিয়েছে কোনো কাজে, ফোন করলেই তো পারেন। নাহিদ একেবারে রুষ্ট চোখে চাইল। আপনার কি মনে হয় আমি ফোন করিনি? সবসময় এত বেশি কথা বলেন কেন? নরম ছেলেটার হঠাৎ চেটে যাওয়ায় দমে গেল নোহা। হাত তুলে বলল, আচ্ছা আচ্ছা, কুল ডাউন। অল্পতে এত রেগে যাওয়ার কি আছে? সবসময় মাথা ঠান্ডা রাখবেন। আমার মতো বুঝলেন? নাহিদ আশ্চর্য মনে বলল, আপনার মাথা ঠান্ডা? ঠান্ডাই তো, শুধু মাঝে মধ্যে একটু আধটু রেগে যায়। নাহিদ দীর্ঘশ্বাস ফেলল, বুঝলো এই মেয়ের সাথে কথা বলিয়ে লাভ নেই। তার দুঃখ বুঝবে না, বলল মুখ কালো করে, আচ্ছা আপনি যা বলেছেন সেটাই ঠিক, তাহলে এখন আলোচনা এখানেই থামিয়ে দিই। নোহা বেঁকিয়ে বলল, থামাবো কি? আমি তো ভাবলাম আজকে আপনাকে আমার হাতে বানানো এক কাপ চা খাওয়াবো। এটা আমার অ্যাসাইনমেন্ট করে দেওয়ায় আপনার জন্য একটা ট্রিট। তাছাড়া ওই দিন কি দারুণভাবে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন। আজ আমি আপনাকে দেখাতে চাই আমার হাতে চাও ফেলে দেওয়ার মতো হয় না। নাহিদ খুশি হতে পারল না, ক্লান্ত কণ্ঠে বলল, পরে একদিন খাবো মিস নোহা। আসলে আমি একে তীব্রকে নিয়ে চিন্তায় আছি, আবার আমার একটা কাজও বাকি। নোহা বলল, আপনার চিন্তা চা খেলে দূর হয়ে যেত ঢেরস। প্লিজ না করবেন না, না হলে আমার খারাপ লাগবে। আপনি আসলে বুঝতে পারছেন না। আচ্ছা ভেঙে বলি, আমি কিছু জ্যান্ত ছোট কই মাছ কিনে এনেছি, বুঝেছেন? কিন্তু কিভাবে কি কাটবো কিছু বুঝতে পারছি না। কোনো রকমে কড়াইয়ে ঢেকে রেখে এসেছি। এত লাফাচ্ছে ওগুলো। তীব্র আসার আগে না কাটলে রাগে আমাকে জ্বালিয়েই দিবে। তার সংকীর্ণ মুখখানা আর দুঃখে উতলে আসা কণ্ঠ শুনে নুহার সমব্যথিত হওয়ার কথা ছিল। ওই রকমই ভেবেছিল নাহিদ, অথচ মেয়েটা কেমন কর্কশ্বরে বলল, কাটতে যখন পারেন না কিনতে গেলেন কেন? আমি তো শুনেছি আপনারা রান্নাও ঠিকমতো জানেন না। একটা পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেলে, আরেকজন যদি কই মাছ কিনে আনে তাকে শুধু জ্বালিয়ে কেন পুড়িয়ে ভস্ম করে দেওয়া উচিত। নাহিদ হতবুদ্ধ হয়, তাজ্জব বনে চেয়ে থাকে। এটা মেয়ে না অন্য কিছু? নোহা কিছুক্ষণ ভাবল, সমান চিন্তা হয়ে বলল, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, আপনার বিপদেও আমার পাশে থাকা উচিত। কিন্তু আমি তো শুধু ইলিশ মাছ কাটতে পারি। ওই স্যাঁতসেঁতে কই মাছ দেখলেই আমার গা গুলোয়, সেখানে ধরবো কি করে? প্রথম 2 লাইন শুনে নাহিদের মুখটা উজ্জ্বল হচ্ছিল, শেষের দিকে এসে চিমসে এলো এবার। বলল দুঃখী গলায়, থাক দরকার নেই, আপনি বলেছেন এতেই হবে। নোহা চট করে চুটকি বাজালো আঙ্গুলে, উৎফুল্ল চিত্তে বলল, আইডিয়া। পুষ্পিতা তো সব পারে, ওকে ডেকে আনবো? কিছু মনে করবে না? কি মনে করবে? ও যা পরোপকারী। আমার জায়গায় থাকলে এত কথা বাড়াতোই না। আবার ওর স্যারের কাজ, এক দৌড়ে আসবে। দাঁড়ান আমি নিয়ে আসি। নাহিদ মাথা তোলালো। নোহা কয়েক পা গিয়ে আবার ফিরে চেয়ে পড়ল, কিন্তু শুধু কেটে দেওয়া হবে, গতবারের মতো রান্না করবে না, চলবে? নাহিদ এবার মাথা তোলালো, জি দৌড়বে। নোহা হাসলো, হাতে তার মিষ্টির বাটি। এরপর ঢুকে গেল ঘরে। ওপাশে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল নাহিদ। মেয়েটা ঝগড়টে হলেও মন ভালো। এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব হলে দারুণ হতো। ঘড়ি চলচলে কাটায় 6:30 বাজে। মাগরিবের আজান পড়েছে সবে। মাইকপুরে সেই মধুর সুর ছুঁয়ে যাচ্ছে গাজীপুরের ওলেগলি। পাবনে পাবনে সৃষ্টিকর্তার জয়ধ্বনি কেবল। পুষ্পিতার নামাজ ছেড়ে উঠতে না উঠতেই হাতখানা চৌ মেরে নুকি নিল নোহা। তারপর একটানে থামলো তীব্রদের দরজার সামনে। হতচেতনতায় মেয়েটার বৃত্তাকার্য কোটর ছাড়াই না আজ। নোহার হাব ভাব আড়াগোড়া নক্ষতর্পণে কিনা। তবে তীব্রর ঘর থেকে বক্ষস্থলে ত্রিমদিম শব্দ শোনা গেল। সাথে ফিরে এলো অতীতের সমস্ত উটাচন। প্রশ্ন করলো চাপা গলায়, এখানে কেন এনলি? নোহা গলা উঁচিয়ে একবার ভেতরটা দেখে নাই, পরে নাহিদ এসে পড়ে। সর নামিয়ে বলল, তোর স্যারের কিছু মাছ কাটতে হবে বুঝলি। আমি তো এসব দেশি মাছ ছোট মাছ কাটতেই পারি না, নাহলে আমিই কাটতাম, তুই একটু কেটে দিবি? তাহলে ওনাদের উপকার হতো। পুষ্পিকা অবাক হয়ে বলল, তুই আজকাল স্যারের উপকার করেও ভাবছিস? নোহা নিভে এলো, আমতা আমতা করে বলল, না আসলে আম্মু মাছের মতো বলে না, প্রতিবেশীকে সাহায্য করার কথা, তাই আর কি। পুষ্পিতা দম ফেললো, জিজ্ঞেস করলো, মাছ কোথায়? রান্নাঘরে, আয়। নোয়া হেঁটে গেল সামনে, চোখে মুখে খুশি। পুষ্পিতা শুনলে না, করবে না, ও আগে জানতো। চেনে তো মেয়েটাকে। পুষ্পিতা তখন ধীর পায়ে ওর পেছনে নিয়েছে, অথচ সুরনা চাই চাহনিতই ঘুরে বেড়ায় আশেপাশে। যে চাহনিতে অহন্য ভাব, কাউকে নিরন্তর খুঁজে চলা। নোহা পেছনে ফিরেও নি এর মাঝে, কিন্তু ও ফটাফট বলে ফেললো, এত খুঁজে লাভ নেই রে কাঁথি, তোর স্যার এখনো বাসায় ফিরেনি। পুষ্পিতা অন্যমনস্ক ছিল, হঠাৎ কথায় চমকে উঠলো একদম, মেয়ে বলল, আমি ওনাকে খুঁজবো কেন? নোহা ফিরে চাই, টেনে টেনে বলল, হ্যাঁ হ্যাঁ সেই। কাকে খুঁজছিস, কাকে না খুঁজছিস আমার টের জানা আছে। যাকে চল কাজে লাগি। তুই মাছ কাট,
আমি সবার জন্য কফি বানাই। পুষ্পিতা ঠোঁট টিপে ঘাড় নাড়ল, কিন্তু মনটা চুপ করে খারাপ হলো বই কি। স্যার এখনো ফেরেননি? ওর সাথে তো বাড়ি গেট অব্দি এলেন, তবে কি বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কোথাও? গেল যে নাহিদ ভাইয়ার যাওয়ার কথা, কই তিনি তো বাসাতেই আছেন। পরপরই সতর্ক হয় মেয়েটা। স্যার ফিরতে নাই পারেন, কাজে যেতেই পারেন নিজের। ও এত ভাবছে কেন? নুহা চকচকে কফি মেকারটা ধরে ধরে দেখছে। বেশ দামি। এটা গত সপ্তাহেই কিনে এনেছিল তীব্র। অনেক রাত অব্দি পড়তে হয়, নোটস তৈরি করতে হয়, সেজন্য জেগে থাকতে কাজে লাগে। নুহা প্রথমে কফি পাউডার ঢাললো ফিল্টারে, তারপর গুনে গুনে 3 কাপ পানি দিল সেটাই। সুইচ টিপে এক বোল করে চাইলো পুষ্পিতার পানে। একটু আগের মাথা চড়ানো সতীর অন্যটা এখন কোমরে পেঁচানো ওর। মেঝেতে ছোট ছোট পলিথিন রেখে তার উপরে বাটি পেতে বসেছে। অতিরিক্ত ফর্সা হাত মৈথই কই মাছে গুলো চিহ্ন তুলেছে বড্ড। পুষ্পিতার আনন মুখখানা নুহা মন দিয়ে দেখল। মেয়েটা কি যে সুন্দর, মাঝে মধ্যে ওর নজর দিতে ইচ্ছে করে। মৃগনয়নের সাথে উড়ন্ত ঠোঁট দুটোতে কি মায়া, কি সম্মাহ। ছেলেরা কি আর এমনি এমনি পাগল হয়? নুহা ছেলে হলে কবে পুষ্পিতাকে ধরে পেতে বিয়ে করে ফেলতো। নিজের ভাবনায় নিজে মজা পেল মেয়েটা, ফিক করে হেসে ফেললো চোরে। পুষ্পিতার আওয়াজ শুনে চোখ তুলল, বুঝতে না পেরে বলল, হাসছিস কেন? নুহা ঠিক উত্তর দিল না, বরং মাথা নাচিয়ে বলল, পুষ্পিতা রে, তুই তো গেলি। ও নাকমুখ কোচায়, নুহার কথা আমলে না নিয়ে মন দিয়ে কাজ করে। এমনিতেও কিছু ভালো লাগছে না, তার উপর ফাজিল মেয়ে আবার মজাও নিচ্ছে। পুষ্পিতা বটির গায়ে অ্যাশ ছড়াতে ছড়াতে উদাস হলো, স্বচ্ছ চোখের পর্দায় ভেসে উঠল গতবারের কথা। সেবার রান্না করার পুরোটা সময় তীব্র দাঁড়িয়েছিল পাশে, আজকে নেই। এই জন্যই কি সব ফাঁকা লাগছে ওর? না হলে আসবাব দিয়ে ভর্তি বসাতো এমন শূন্য ঠিকবে কেন? এই শূন্যতা আসলে কিসের? ঘরবাড়ি না পুষ্পিতার হৃদয়ের? রান্নাঘর থেকে কফির দারুণ সুঘ্রাণ ছুটে আসতে কক্ষে নাক টেনে লম্বা করে শ্বাস টানল নাহিদ। আহা কি ঘ্রাণ! ঠিক সে সময় কফি হাতে চৌকাঠে এসে দাঁড়ালো নোহা। দরজা খোলাই কাঠে দুটো টোকা দিয়ে শুধালো, আসবো? নাহিদ ল্যাপটপ মেলে বসে ছিল। আগামীকাল থেকে তার অফিস জয়নিং। স্ক্রিন অফ করতে করতে বলল, আসুন আসুন। নোহা ভেতরে ঢুকে কাপ বাড়িয়ে বলে, নিন, চা বানাইনি, কফি বানালাম। মেকার, জল আর বিদ্যুৎ আপনাদের, তবে দুধ চিনি কফি আমি আমার বাসা থেকে এনেছি। নাহিদ বলল, চিচি আপনি এভাবে হিসাব দিচ্ছেন কেন? আমরা আপনারা বলে কি কিছু আছে? সবই তো এক, একটা খেলেই হলো। ঠিক সেদিনের মতো আরেকটা কথা আকারে ইঙ্গিতে এবার কি বোঝালো আজ? নুহার জিনিস আর ওর জিনিস একই, চোখ সাজিয়ে মেয়েটার বুক কাপে ফোয়ের। কিন্তু আজ এই কাঁপুনি সে গিলে নিতে চায় না, উকড়ে দিতে অকারণে খ্যাক করে বলে, আপনি এসব সবসময় এভাবে কথা বলবেন না তো। নাহিদ সবে কাপের কোনায় ঠোঁট ছোঁয়াতে যাচ্ছিল, চোখ তুলে বিস্মিত মনে, কি বললাম? নুহা জবাব দিয়ে সংশয়ী, এই ছেলেটা কি এসব বুঝে বলে নাকি না বুঝে না জেনে বলে? তবে এইসব কথা শুনলে ওর কিছু একটা হয়, গলা শুকায়, সমান তালে বুক ধুকপুক করে। প্রসঙ্গ এড়ালো ছোট্ট করে, কিছু না। বোকা ছেলেটা কিছু না কেই সত্যি ভেবে বসলো, মাথা তুলিয়ে শুধালো, আপনার বান্ধবীর কি কাটাকাটি চলছে? শেষ, অল্প কিছু বাকি। নাহিদ হাঁ করে বলল, এত ফাস্ট নি, মাই গড। হবে না, ওর যে কত গুণ আমি গুনেও শেষ করতে পারবো না। নুহার কথাই গর্ব। নাহিদ মাথা নাড়ল, ফের বিড়বিড় করলো, গুণ তো আছেই, তাহলে আমার বখাটে বন্ধুকে এক দড়িতে মানুষ বানাতে পারতো। নুহা বলল, একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলুন না। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ও বসলো। নাহিদের মুখোমুখি বিছানায় এক কোণে রাখা জাখিন প্রশ্ন ছুড়ল, আপনার বন্ধু মানে তীব্র স্যারকে কি কোনো গার্লফ্রেন্ড আছে? প্রশ্নখানে অপ্রত্যাশিত শুনে পুরো পাকালো নাহিদ। কেন বলুন তো? নুহা মাথা তুলানো, নিম্নাষ্ট কামড়ে রাখলো শুভ্র দাঁতের ভাঁজে। এসব কথা কি খোলাখুলি আলোচনা করা উচিত হবে যদি হিতে বিপরীত হয়? কিন্তু নুহা একটা ব্যাপার একেবারে নিশ্চিত এখন, তীব্র মনে পুষ্পিতার জন্য কিছু একটা আছে, না হলে ওই দিনের পর থেকেই পাশের বাড়ির ছেলেগুলোর উৎপাত হুট করে উপে গেল। ওরা আর জ্বালাচ্ছে না, চেঁচিয়ে উত্তর পাঠাচ্ছে না, আর না কখন কখনো ঢিল ছুড়ছে জানালায়। ওর পেছনে হতাছে তীব্র নয়, এটা স্বয়ং সে মানুষ বলেও নুহা বিশ্বাস করবে না। নাহিদকে চুপ দেখে গুরুতর হলেও তীব্র দেখতে শুনতে তাক লাগানো পুরুষ, আবার মেয়েটাও টিনেজার, কোনোভাবে আবার ক্রাশ টাশ খেলো না তো? এই রে, তাহলে তো খুব ঝামেলা হবে। মৃত্যুটা যে পুষ্পিতার প্রতি গলা অব্দি ভিজে, এখন মাথা নুইয়ে নুইয়ে ডুব দেওয়া বাকি। এই মেয়েটা এত ভালো, একটু খ্যাপাটে কিন্তু ভালো। এই যে কি যত্ন করে কফি বানিয়েছে, খেতেই তো দারুণ। আর সাত, মেয়েটার মন ভাঙলো নাহিদের খারাপ লাগবে, তার উচিত ওর অনুভূতির বাড়ার আগে সতর্ক করে দেওয়া, যাতে আগে সাবধান হয়ে না এগোয়। জিভে ঠোঁট চুবিয়ে বলল, আসলে মানে ঠিক গার্লফ্রেন্ড নয়, তবে তীব্রর একটা মেয়েকে অনেক পছন্দ, ভালোবাসে মেয়েটাকে। আর তার জন্য ও সব করতে পারবে। যদি আকাশ থেকে চাঁদের খণ্ড ছিঁড়ে আনা যেত, হয়তো তাও করতো ছেলেটা।
নাহিদ ভেবেছিল নুহার মুখ কালো হবে, দুঃখ পাবে, অথচ উল্টো ঘটনা ঘটল। শ্যামরঙা মুখশ্রী ঝলকে উঠল আলোতে, কণ্ঠে উৎকণ্ঠা। কাকে পছন্দ করে সেই মেয়েটিকে? আমি কি তাকে চিনি? নাহিদের চোখ দুটোতে ড্যাপ ড্যাপে ভাব, তন্দা খেয়ে বলল, মানে আপনি কি খুশি হয়েছেন? নুহা অধৈর্য। ওহো, আপনি আবার কথা ছাড়ুন, আগে বলুন মেয়েটিকে, তাকে আমি চিনি কিনা। নাহিদ দিশাহীনভাবে মাথা চুলকালো। এটা যে বিট্টুর লাইফের টপ সিক্রেট, এভাবে কাউকে বলা কি উচিত? তাকে উসকুস করতে দেখে নুহা বুঝে নিল সব। অভয় দিয়ে বলল, দেখুন আমি কাউকে বলবো না, স্যারকে তো নয়ই, তবে আমার মনে হচ্ছে উনি পুষ্পিতাকেই পছন্দ করেন। নাহিদ চমকে তাকাই, ঠোঁট ফাঁকা করে বলে, কি করে বুঝলেন? মানে আমি ঠিক বলেছি? উচ্ছ্বাসে আনন্দে ফেটে পড়ল নুহা, উঠে দাঁড়িয়ে গেল ফুর্তিতে, চোখে মুখে কি যে উল্লাস। নাহিদ আশ্বস্ত হয়, বুঝতে পারে ওর ভাবনা ভুল, মেয়েটা তাহলে বিট্টুর উপর ক্রাস্ট হয়নি। নিজেও দাঁড়িয়ে পড়ল, হ্যাঁ আসলে অনেকদিন আগে থেকেই পছন্দ করে, প্লিজ ওনাকে এসব বলবেন না। নোয়া হেসেই গেল, মাঝে শ্বাস ফুলে বুক টানে, কণ্ঠে হুল্লোড়ে, আমার যে কি যে খুশি লাগছে আপনাকে বোঝাতে পারবো না। স্যারের সাথে পুষ্পিতাকে যা মানাবে না। নাহিদ নিজেও হাসলো, এবার মাথা ঝুলিয়ে ভাবলো, সত্যি দুজন নিখুঁত মানব মানবী যখন পাশাপাশি দাঁড়াবে কি আশ্চর্য সুন্দর লাগবে না ওদের। নোয়া হুট করে হাসি থামালো, কপালে ভাঁজ ফেলে বলল, আচ্ছা উনি অনেক আগে থেকে পছন্দ করেন, বলে দিচ্ছেন না কেন? নাহিদ কাঁধ উঁচাই, কি জানি হয়তো মোক্ষম সুযোগের অপেক্ষা করছে, বা হয়তো চাইছে আপনার বন্ধু ওর প্রেমে পড়ুক। ওর মনে কি যে আছে সেসব আমি আর বলতে পারবো না। নুহা কিছু একটা ভেবে বলল, আচ্ছা আমার মনে হয় ওনার মনের কথা বলতে পারবো না, কিন্তু চাইলে একটা কাজ তো করতেই পারি। কি বলুন তো? মানে দেখুন, আপনি স্যারের বন্ধু, আমি পুষ্পিতার, আর আমরা যা মনে হয় পুষ্পিতাও স্যারকে পছন্দ করে, কিন্তু বুঝতে পারছে না, বা লোকটা সম্পর্কে ওর স্যার বলে এসব বুঝেও অস্বীকার করতে চাইছে। তাই যদি আমরা দুজন মিলে প্ল্যান করে ওদের কাছাকাছি আনি এবং সেটা রিপিটেডলি হাতে থাকে, ওরা এক না এক সময় তো মনের কথা বলবেই। এতে লাভ কি হবে জানেন? যেটা দেরিতে হতো সেটার সময়সূচি এগিয়ে আসবে। নাহিদ চোখ বড় করলো, দারুণ আইডিয়া তো। নোয়া হাতটা নিখুঁত সংকোচে সামনে বাড়িয়ে দিল, তাহলে ডিল? নাহিদ হাতে হাত মেলাই, হেসে বলল, ডিল। এই তো প্রায় 5 মাস তালুকদার ভবনে পা রেখেছে তীব্র, আর এতেই আনন্দের বাঁধ ভেঙেছে লুৎফার। ছেলেকে মাথায় রাখবেন, কোথায় রাখবেন ভদ্রমহিলা দ্বিধাদ্বন্দ্বে লেগে গেছে। তীব্র আশা থেকে এটা সেটা বানাতে হুড়োমুড়ি লাগিয়েছে তিনি, একবার লাচ্ছি দিচ্ছে আরেকবার পাকোড়া বানাচ্ছেন তিনি। তীব্র কপাল কুঁচকে মায়ের ছোটাছুটি দেখলো কিছুক্ষণ, গোটা ব্যাপারটাই ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। বাবা না বললেন না অসুস্থ, কিন্তু দেখে তো মনে হচ্ছে না। হিসেব মেলাতে পারতে হলেও মায়ের হাসিতে জলজল করা মুখখানা দেখে তীব্রর মন খারাপ হলো। কমলতার ভেতরে হতে ভালোবাসা চিরে ঘুরে এসে লুটিয়ে পড়লো বাহিরে। এই রমণীটি ওকে চোখে হারান, দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসেন, আর ও কিনা কতগুলো মাস আসেনি বাড়িতে। তীব্রর আধ খাওয়া লাচ্ছির গ্লাস নামিয়ে রাখলো টেবিলে। লুৎফা তখন খাবার বাড়ায় ব্যস্ত, হাতে হাতে সব এগিয়ে দিচ্ছেন ফুলি। পুরো খাবার টেবিল কানায় কানায় পূর্ণ, কোরমার খানে মমো করছে বাড়িঘর। তীব্র এসে পাশে দাঁড়ায় মায়ের, মনের দ্বিধা মুখাবয়বে স্পষ্ট, কিছু বলতে চাইছে সে। লুৎফা ঘাড় পাকাতেই অপ্রভিত হয়ে নরম চাহনি নামিয়ে নিল নিচে। উনি বললেন, কিরে খিদে পেয়েছে বুঝি? এই তো হয়ে গেছে, আর একটু বাকি। বলতে বলতে ফের কাজে মন দিল লুৎফা। উপর হওয়া গ্লাসগুলো একে একে সোজা করে দাঁড় করালেন। তীব্র হুট করে ব্যস্ত হাতটা মুঠে ধরল মায়ের। লুৎফা চমকালেন, ফিরে যান চকিতে। তীব্রর হাত দুটো অতিমাত্রায় খসখসে, তাহলে বিন্দুমাত্র নম্রতা নেই। সেটাই মায়ের প্রৌঢ় হাতটা যত আগলে ধরল সে, দেনা মনে করে ভীষণ আস্তে বলল, আই মিসড ইউ মা। জান প্রাণ শুকিয়ে দেওয়া কড়া রোদে হঠাৎ কালবৈশাখী ধেয়ে এসে যেমন চমকে ওঠে মানুষ, ঠিক যেমনভাবে থমকে থাকে বিস্ময়ে লুৎফাও থেমে রইলেন তেমন। সুষ্ঠু নারীটির পুরো অষ্টযুগল জুড়ে গেল দুদিকে। ছেলে মিস করেছে এতদিন যে কোনো মায়ের কাছে এ বড় সহজ স্বীকারোক্তি, অথচ লুৎফার মস্তিষ্কে অনেকক্ষণ তা মেনে নিতে পারল না। পারবে কি করে? কোনোদিন কি এভাবে বলেছে তীব্র? কখনো নিজে চেঁচে এসেছে, বসেছে দুদণ্ড। কবে যে চোখের পলকে ছেলেটা বড় হয়ে গেল, আর কবে আস্তে আস্তে দূরত্ব বাড়লো টেরও পাননি। এই তো কিছুদিন আগের কথা, যেবার ওর ঘরে চেঁচে পড়ে জিজ্ঞেস করলো লুৎফা, তুই আমাকে ভালোবাসিস না বিট্টু? কি তারা উত্তর দিয়েছিল সে! লুৎফার এখনো পরিষ্কার মনে আছে। সেই ছেলে আজ আবেগে হোক কিংবা আশ্চর্যে লুৎফার মুখের চোখের কোণে জল ছুটে এলো সবেগে। পুরো ঠোঁট চেপে ধরলেন একে অন্যের গায়ে, যেন নরম ত্বক দুটোতে বিনয়াত সাজালেন কান্নার জোয়ার ছুটে আসার। তীব্রর এত খারাপ লাগলো, প্রশস্ত বুকটা অগাধ মায়ায় কেমন হু হু করে উঠল। একটু আগের আফসোসটাই মেরে বিকট হলো আরও। হাত ছেড়ে মায়ের চোখের জল মুছিয়ে দেয় সে। প্রশ্ন ছেড়ে সাবলীল, কাঁদছো কেন? তোমার ছেলে তোমায় মিস করেছে, এটা কি কেঁদে ফেলার কথা?
লুৎফা কিছু বলতেই যাচ্ছিলেন, হঠাৎ সিঁড়িপথে আজ আওয়াজ হলো। তা এতই যখন মিস করেছো মাকে, তখন এভাবে ডেকে আনতে হলো কেন? এই বুঝি তোমার মিস করার নমুনা? চওড়া দেহ নিয়ে ঘুরে চাইল তীব্র। জামশেদ নিচে নিচে এলেন নেমে, চোখে মুখে বৃক্ষাত্রক ছাপ, যা দিয়ে বোঝাতে চাইছেন তোমার উপর আমি সাংঘাতিক রেগে আছি। তেমনভাবে টেবিলের কাছে হেঁটে এলেন। খাবারের এত আড়ম্বরপূর্ণ আয়োজন দেখে বললেন, বাপ্পা, ছেলে আসতে না আসতেই দেখি বাড়িটাকে পুরো বিয়ে বাড়ি বানিয়ে ফেলেছ। অথচ তোমার সেই ছেলে এতদিন গাজীপুরে ঘাপটি মেরে বসেছিল, ঢাকাতে পা রাখার পর পা খসে যাবে কি না? ঘাপটি মেরে বসে থাকতে আর পারলাম কই বলুন? যে হারে কল দিয়ে চালিয়েছেন আপনি, পা খসতে সেই ঢাকাতেই আসতেই হলো। জামশেদ তাঁত কটমট করে চেয়েও বললেন না আজ। শ্বাস ফেলে রাগটুকু নিলেন নিজের স্বার্থে। ঘাড়তারা ছেলেকে আজ ঘাটানো যাবে না। তাহলে যে অন্য এভাবে মিথ্যে বলে এনেছেন, জীবনেও করবে না, বেঁকে বসবে। তীব্র বক্র জবাবে এই প্রথমবার হাসলেন জামশেদ। খুব নরম কণ্ঠে বললেন, রেগে যাচ্ছ কেন? বাবা মা এখানে রেখে তুমি একা গাজীপুরে পড়ে আছো। দেখোই না বললাম, আফটার অল চিন্তা হয়তো। ভদ্রলোক বড় কষ্টে হাসি টেনেছিলেন ঠোঁটে। তাতে যত না অস্বস্তি হয়েছিল ততধিক স্বস্তি লাগলেও স্ত্রীর চোখ মুখ দেখে আমাবস্যার চাঁদ দেখলে কেউ মেনে নিতে পারে। লুৎফাও পারলেন না। কান্না ফুলে স্বামীর দিকে ফ্যাল করে চেয়ে রইলেন। শেষ কবে ছেলের সাথে জামশেদ হেসে কথা বললেন মনে পড়ে না ওনার। অবশ্য ছেলের সাথে কি, তার নিজের সাথে যে মানুষ আসে না সে হঠাৎ। জামশেদ গলা ছাড়লেন, ডালা পাকানো অপ্রতিভের শ্লেষণটুকু কাটাতে চাইলেন কেশে। এর মধ্যেই তীব্র বলে বসল, বাবা, কোন দিকে সূর্য উঠেছে আজ? হোম মিনিস্টার আজকাল নিজের কাজ ফেলে আমাকে দিয়ে চিন্তাও করছে। ইমপ্রেসিভ। জামশেদ ভেতরে চটে গেলেও বুঝতে দিলেন না। ছেলের পিঠ চাপড়ে বললেন, এসো খেয়ে নাও। বেশি রাত করে খাবার খাওয়া ঠিক নয়। ডিনার টাইম অলওয়েজ 8টার মধ্যে থাকা উচিত। তীব্র চাহনি তীক্ষ্ণ। বাবার দিকে চেয়েছে একবার মায়ের দিকে তাকালো। ভদ্রমহিলার অবস্থা ভালো নয়। একটু আগে ছেলে চমকে দিয়েছে, এখন আবার স্বামী। একই দিনে দুটো চমক পেয়ে মুখমণ্ডলের নাজেহাল দশা। জামশেদ নিজের জন্য বরাদ্দ থাকা কেদারায় টেনে বসলেন। তীব্রও বসল। লুৎফা জোর করে মনোযোগ টেনে এনে ফেললেন কাজে। কোনোরকম ধাতস্থ হয়ে প্লেট এগিয়ে দিলেন স্বামীর সামনে। ভাত দিতে গেলে হাত উঁচিয়ে থামালেন জামশেদ। বললেন, ওকে আগে দাও। তীব্র হোঁচট খায়, ডান ভ্রু কিছুটা উঁচিয়ে বিস্ময়ে। কিছু না বলে চুপচাপ হাতটাই ভাতে। লুৎফারও মাথা চক্কর কাটার দশা। হঠাৎ হলো কি ওনার? শরীর টরীর খারাপ করলো না তো? জামশেদের মাঝে ঔৎসুক ভাব। কথাটা কি তুলবেন এখন? একবার চোখের কোণা দেখে নিলেন ছেলেকে। তীব্র তখন তৃপ্ত নিয়ে খাচ্ছে। কত মাস পরে বাসা খাবার, মায়ের রান্না। শেষে এমন চেটেপুটে খেয়েছে, পুষ্পিতা যেদিন খিচুড়ি রেঁধে দিয়ে গেল, তাও সেই স্বাদ এক জায়গায় আর এই স্বাদ আরেক জায়গায়। মায়ের রান্নার সাথে কোনো কিছুর তুলনা চলে? সহসা প্রসঙ্গ গিলে নিলেন তিনি। ছেলের এমন হাত চেটে খাওয়া দেখে মন প্রাণ জুড়িয়ে এলো যেন। তুষ্টচিত্তে ভাবলেন, খেয়ে নিক, এসব কাজে কথা পরে হবে না হয়। খাওয়া শেষ। জামশেদ আরাম করে সোফায় এসে বসলেন। স্বাস্থ্যবান দেহের পুরো ভার ছেড়ে রাখলেন ফোমে। তীব্র ছুটে এলো সময় বাদে। যেমন গতিতে এসে দাঁড়ালো অমন করে বলল, আপনি যে মেসেজে লিখেছিলেন মা অসুস্থ, কই? মা তো দেখছি ঠিকঠাকই আছে। জামশেদ তৈরি ছিলেন ছেলে যে এই প্রশ্ন করবে বহু আগেই জানা। গুছিয়ে রাখা জবাবটাই উগরে দিলেন এবার। আমিও তো জানতাম তোমার মা অসুস্থ, চেহারা দেখে তাই মনে হয়েছিল। এখন তুমি তার আদরের ছেলে, হয়তো বাড়ি ফিরেছ বলে আনন্দে এক লাফে সুস্থ হয়ে গেছে। তীব্র বিশ্বাস করছে কি না বোঝা গেল না, বরং চোখ ছোট করে একভাবে চেয়ে রইল। জামশেদ অপ্রস্তুত হলেও গলার জোর বাড়িয়ে বললেন, এভাবে তাকানোর কিছু নেই। মিথ্যে বলে আনাইনি তোমাকে, আর মিথ্যা বলবই বা কেন? তোমাকে এখানে আনিয়ে আবার লাভ কি? তীব্র হেসে ফেলল, মুখোমুখি সোফাটায় বসে পড়ল ধপ করে। বলল, আমি কখন বললাম আপনি আমাকে মিথ্যা বলে আনিয়েছেন? ছেলের হাসির বহর দেখে ভেতর ভাবাচাকা খেলেন ভদ্রলোক। দীর্ঘাত সব বুঝে ফেলেছেন। গলা খাকারি দিয়ে প্রসঙ্গ এড়ালেন, তোমার ওখানে রান্না কে করে? কে আর করবে, আমি না হলে নাহিদ। দুটো নকশা আঁকা বাটিতে তুলতুলে ডেজার্ট নিয়ে হাজির হয়েছেন লুৎফা। ছেলে স্বামীর মাঝামাঝি এসে দাঁড়ালেন কেবল। তীব্র কথা কাটা যাওয়া মাত্রই গতখানে স্তম্ভ বনে গেল। জামশেদ নিজেও বড়সড় ধাক্কা খেয়েছেন যেন। দুজনে একসাথে আর্তনাদ করে উঠলেন। কি? তীব্র বিব্রত হয়, চোখ মুখ তুলে চায় না। লুৎফা হু হুতাশ করে বললেন, তুই রান্না করিস? ও বা কেন? এসব কি তোর কাজ নাকি? ওখানে কি রান্না কোনো লোক পাওয়া যায় না? জানি না, হয়তো চাই। এসব ঠিক করার সময় কোথায়? জামশেদ বললেন, তাই বলে তোমাকে রান্না করে খেতে হবে? খাবার বাইরে থেকে আনাও, ও রেস্তোরাঁয় খাও। তীব্র আড়মোড়া ভাঙতে বলল, একজন কলেজ লেকচারের কি এতটাই হাইফাই লাইফস্টাইল মানাই মন্ত্রীমশাই? বেতন যেমন, তার তো লাইফ লিড করা উচিত তেমনই। জামশেদ নাক ফুলিয়ে বললেন, নিজের বাবাকে এসব উদ্ভট সম্বোধন কেন সবসময়? বাবা ডাকলে জিভ পচে যাবে। তীব্র খুব আশ্চর্য মনে চাইল,
কেন, শুনতে ভালো লাগছে না? আমি তো ভেবেছিলাম বাবার থেকে এই শব্দটা আপনার বেশি ভালো লাগবে। তোমাকে এত বেশি বেশি ভাবতে কেউ বলেনি। যাকে, কোথায় উঠেছো ওখানে? নিশ্চয়ই ভাড়া বাড়িতে। তীব্র কাঁধ উচালো। তো আর কোথায় উঠবো? আপনি কি আমার জন্য প্রাসাদ বানিয়ে রেখেছেন? লুৎফা বললেন, তোর তো তাহলে খুব কষ্ট হয়ে যাচ্ছে রে বাবা। ভাড়া বাড়িতে তো একদমই থাকার অভ্যাস নেই। কি করছিস না করছিস কিছু তো জানাশো না। হ্যাঁ রে, আমি একদিন যাই, গিয়ে সব গুছিয়ে দিয়ে আসি। ও বলল, দরকার নেই। এতদিন মুখের সামনে সব তুলে দিয়েছ তো, অভ্যাস খারাপ হয়ে যাচ্ছিল। তবে আমার খুব একটা কষ্ট হচ্ছে, তাও না। আই এম এনজয়িং দিস লাইফ, মা। লুৎফা ব্যর্থ চোখে চাইলেন। নিজে রান্না করে খাই যখন, বাজারটাও নিশ্চয়ই একা একাই করে। আরে, সোনার টুকরো ছেলেটাকে এক গ্লাস জল অব্দি ঢেলে খেতে দেননি তিনি। আর সে কিনা হাত পুড়িয়ে খাবার বানায়। জামশেদ বললেন, আমিও তো এটাই বুঝলাম না, তোমার কাচিপুরে গিয়ে টিচারগিরি করার ইচ্ছে হচ্ছে কেন? ঢাকায় কি কোনো কলেজ ভার্সিটি নেই? সেখানে পড়াও, আমি না হয় ব্যবস্থা করে দেব। তীব্র নিষ্পৃহ। লাগবে না। কেন লাগবে না? ওরকম একটা মফস্বল ঠিকঠাক কিছু পাওয়া যায় না কিনা সন্দেহ। বাসা বাড়িও তো পুরনো আমলের। কিভাবে ওই পরিবেশে থাকবে তুমি? তীব্র তাইশানা জানালো, আমি ম্যানেজ করে নিচ্ছি। জামশেদ ভ্রু উচালেন, সন্দেহান কণ্ঠে বললেন, ম্যানেজ? বাবা, তুমি আবার কবে থেকে এসব ম্যানেজ ফ্যানেজ করা শিখলে? আচ্ছা, সত্যি করে বলো তো, কি ঘটাচ্ছ ওখানে বসে? কি এমন পেলে যে মুখ তুলে কোথাও তাকাতেই চাইছো না? তীব্র রহস্য হেসে পড়ল, মধু। জামশেদ যেতে বললেন, ইয়ার কি করছো আমার সাথে? ম্যানার্সলেস ছেলে কোথাকার। বাপকে কিভাবে সম্মান দিতে হয় শেখুনি? ও মাথা নাড়ল দুপাশে, মুখের উপর বলল, কিভাবে শিখবো বলুন? ম্যানার্স কি জিনিস আমার বাবা আমাকে কোনোদিন শেখাই না। জামশেদ হাঁ করে উত্তর দিলেন। মাঝে পথেই নম্র কণ্ঠে থামিয়ে দিলেন লুৎফা। আচ্ছা আচ্ছা, শুনুন না, ছেলেটা এতদিন পর বাড়ি ফিরল, আজকে অন্তত এসব তর্কাতর্কি ছেড়ে দিন। ভদ্রলোক দমলেন, শ্বাস ফেললেন ঠোঁট ফুলিয়ে, বললেন, এক গ্লাস পানি দাও, আইস দিও। গান নেড়ে চলে গেলেন তিনি। তীব্র হাত উল্টে ঘুরে দেখে 8:30। এখন না বের হলে পৌঁছাতে অনেকটা দেরি হবে। চটপট উঠল ব্যস্ত ভঙ্গিতে জামশেদ সুধান। কোথায় যাচ্ছ? ফিরছি। সে কি, এরাই তো বিকেলে। পরে আবার আসবো। তীব্র পা বাড়াতে নিলেন জামশেদ মুখ ছোটালেন। ভাবছিলাম এখানে তোমার একটা ফ্ল্যাট দেখে দিই। অন্যভাবে অন্য বাড়িতে থাকবে, বিষয়টা ভালো দেখাচ্ছে না। ও ফিরে চাইল, সন্দেহ কণ্ঠে বলল, আজকে মনে হচ্ছে আমার প্রতি একটু বেশি চিন্তা হচ্ছে আপনার। জামশেদ অপ্রবিত হন। থেমে থেমে বললেন, কি আশ্চর্য, তুমি আমার ছেলে, তোমার নিয়ে চিন্তা করা অন্যায়। তীব্র বক্ষপটে হাত কুচে দাঁড়ালো, মনিতাহীন শুধালো, আপনি কি আমার ঘাড়ে গোছানোর জন্য কোনো কাজ পেতে রেখেছেন? প্রকাণ্ড হোঁচট খেল জামশেদ। ছেলের লাজবাব বুদ্ধি দেখে চোখ দুটো না চাইতো মার্বেল হয়ে এলো। বাবার সেই হতচেতন চেহারাটা দেখে হাসি পায় তীব্রর। পুরো নাচিয়ে বলল, ঠিক জায়গায় ঢিল পড়েছে তাই না? জামশেদ মনে হলো ছেলে বুঝে গিয়েছে যখন, আর রাগজাকের দরকার নেই। এখন হোক পরে, কথা তো তুলতেই হতো। এই অসময়ে বাড়িতে ওনার থেকে যাওয়ার অন্যতম কারণটাকে তো আর বিফলে যাওয়া যাবে না। জবাবের স্বরে হাল অনুচ্চারিত হলো, আসলে আজিমপুরের দিকে কয়েক একর জমি দেখেছিলাম। এত দারুণ জায়গা, নিজে দেখলে বুঝতে। মানুষের আনাগোনাও বেশ। শতাংশের দাম 1,00,000-10 লাখ বলেছি আমি। মালিক যে একাপর, সে রাজিও হয়েছিল। হুট করে কাল ফোন করে ওই জমির দাম নাকি দেবে না, প্রতি শতাংশে তাকে 12 লাখ করে দিতে হবে। তীব্র গায়ে মাকল না, নিরুৎসাহিত বলল, তো দিয়ে দিন, টাকা পয়সা তো কম নেই আপনার, এত কিপটমি করে কি হবে? জামশেদ রাগে মেগে বললেন, তুমি কিন্তু বেশি বেশি বলছো। এখানে কিপটানোর ব্যাপার হলো, একাপর আমার সঙ্গে বেয়াদবি করেছে। ও আচ্ছা, তাহলে আর কি, লোক পাঠিয়ে ঘা 3 পিঠে সোজা হয়ে যাবে। জামশেদ বিরক্ত হয়ে বললেন, উফ, তাহলে কি আর তোমাকে বলতাম আমি? ও আমাকে থ্রেট করেছে, কিছু করলে প্রেস মিডিয়া ডেকে সব জানিয়ে দেবে। তীব্র থুতনি চুলকে বলল, তো আমাকে কি করতে বলছেন? কি করবে সেটা তো আমার চেয়ে তুমি ভালো জানো। এমন কিছু করে যাতে সুরসুর করে 10 লাখের জমি বেচে দেয়, আর খবরটা পাঁচকানো হয়। লুৎফা এর মাঝে পানি নিয়ে এলেন। ওনাকে দেখে থেমে গেলেন জামশেদ। গ্লাস ধরতে ধরতে বললেন, এক গ্লাস পানি আনতে তোমার এত সময় লাগে? আইস পার এত শক্ত হয়েছিল, ছোটাতেই পারছিলাম না। আচ্ছা যাও এখন, ওর সাথে আমার কিছু কথা আছে। উনি যেতে নিলেই তীব্র আটকে দেয়, বলে, যেতে হবে না, যা বলার আমি মায়ের সামনে বলছি। জামশেদের প্রতাপী মুখটাই ঘাবড়ে যাওয়ার চিহ্ন। তিনি যে নিজের ছেলে, নিজের কাছে ছেলে মাস্তানিকে মাঝের মধ্যে কাজে লাগান, এসব কাকপক্ষীকেও জানতে দিতে চান না। বলতে গেলেন, তার আবার কি তীব্র হাত উছালো, আমাকে বলতে দিন। থমকালেন ভদ্রলোক ও বলল, আপনি কাজের কথা বললেন, আমি শুনলাম, কিন্তু এরকম কিছু করতে পারবো না, এটাই হচ্ছে একমাত্র উত্তর। জামশেদ উত্তেজিত হয়ে বললেন, করবে না করবে না মানে কি? বাংলাতেই তো বললাম, বুঝতে এত অসুবিধা হওয়ার কি আছে? আমি এখন আর এসব গুন্ডামিতে নেই।
আই হ্যাভ বিকাম পলাইট নাও। আপনি অন্য লোক খুঁজে নিন। ঘরে যেন বাজ পড়ল। মেঝের সাথে দুজন প্রৌঢ় মানুষের মাথা চৌচির হয়ে আছিরে। বা ক্রুদ্ধ জামশেদ চোখ গোল করে স্ত্রীর দিকে চাইলেন। তার দৃষ্টিও সমান বিহ্বল। কেবল ঠোঁট নাড়লেন কথা বলাই। তুই আর গুন্ডামিতে নেই পিট্টু, ভদ্র হয়ে গেছিস। এসব কি আমি সত্যি শুনছি? তীব্র ললাটে কুচকে থাকে। এটা এমন কি কথা যে শুনে সেই নড়তে ভুলে যায়। আশ্চর্য দুনিয়ায় সেই একমাত্র মানুষ যে কিনা ভদ্র শব্দটা উচ্চারণ করলেই বিপদ। বলল থমথমে গলায়, মিথ্যে শোনার কি আছে? আমাকে দেখছো না কত সভ্য পোশাক পরেছি। আর মন্ত্রী বসাই আজ আমাকে বলেছে মাস্তানি করে ওনাকে জমিয়ে এনে দিতে। অথচ যখন সত্যিই মাস্তানি করতাম দিনরাত তো এসির হাওয়া খাওয়াই খোটা দিয়ে বেড়াতেন। পরপরই বক্র হাসে ছেলেটা, দুপাশে মাথা নেড়ে বলল, সত্যি দেশের সরকারের যে কি হাল। এরা যে জনগণের কাছে কোথায় কখন কি চাইবে নিজেরাই জানে না। জামশেদ তখনও হতবুদ্ধ। তীব্র বলেই গেল, আমি এখন থেকে সব মাস্তানি টাস্তানি করবো না, মিরাজরাও করবে না। বাড্ডায় আমার কোনো আড্ডার আসর নেই। বিট্টু মাস্তানের থেকে লেকচারার তীব্র রেজা তালুকদার সাউন্ডস কোয়াইট গুড আই থিঙ্ক। বাবা হিসেবে জামশেদ খুব খুশি হওয়ার উচিত। যেমন খুশিতে কেটে ফেললেন লুৎফা, আঁচল মুড়িয়ে আনলেন চোখের কাছে। কিন্তু উনি চূড়ান্ত হতে পারলেন না ডিটুর ভিতর তোপে। এমন কান চাটানো সত্যাপান কারো সহ্য হয়? যে ছেলে দুদিন আগেও বলল মানুষকে ভয় পেতে দেখলে তার ভালো লাগে, আছে সাউন্ডস গুড নিয়ে ভাবছে। লুৎফার আওয়াজে ঘোর ভাঙল ওনার। ভদ্রমহিলা ছেলের গায়ে মাথায় হাত বুলাচ্ছেন, কণ্ঠ চড়ে উপচে পড়ল তুষ্ট। আল্লাহ, এতদিনে আমার কথা শুনেছে তাহলে। তুই সব ছেড়ে দিয়েছিস বিট্টু, আমি যে কত খুশি হয়েছি। আমি আজকেই এতিম মিসকিন বাড়িতে ডেকে খাওয়াবো। তীব্র বাবার বিস্ময়, মায়ের কান্না কিছুতে মন দিল না। আবার ঘড়ি দেখল, বলল, আমি এখন আসি মা, কাল কলেজ আছে, আজ থেকে গেলে মিস হবে। লুৎফা আটকালেন না, প্রসন্নতায় চোখ ভর্তি। পাড়াপাড় নিয়ে বললেন, আচ্ছা বাবা, কিছু খাবার বাটি ভরে দেব, সাথে ফ্রিজে রেখে রেখে খেলে দুদিন যাবে। তীব্র মানা করল না, মাথা তুলালো। ফুলিকে ডাকলেন লুৎফা। মেয়েটা ছুটে এলো, নির্দেশ দিলেন কাজে। মস্ত ঝাঁকিয়ে ফের ছুটে যায় সে। উনি বললেন, আবার কবে আসবি বিট্টু? তীব্র মায়ের গলা ছুলো ও মসৃণ কণ্ঠস্বরে নম্রতা আনলো। প্রত্যেক মাসে শুরুতে এসে দেখা করে যাব, হবে? লুৎফা মাথাকাত করলেন। তীব্র মৃদু হাসল, অঞ্জলি পুটে মাথা রাখল। মায়ের চাউনিতে মায়ের মায়া, সাথে বিস্ময়ের হাতছানিতে মাখা এক আকাশ মুগ্ধতা। ছেলেটা যে সঠিক পথে ফিরেছে এখনো বিশ্বাসের কোলোচ্ছে না। পাশে দাঁড়ানো জামশেদ তখন স্তম্ভিত। তীব্র আর চোখে চেয়ে একবার পাশে কাটিয়ে চলে গেল। ওনার নড়েচড়ে নেই তখনও। লুৎফা যখন শিশুর মতো হৈ হৈ করে বললেন, আপনি ভাবতে পারছেন বিট্টুর বাবা, আমাদের ছেলে এতদিনে সুবুদ্ধি হয়েছে। ও সব ছেলে শিক্ষকতা করতে চাইছে। আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ। আমার সব মানত আস্তে আস্তে পূরণ করবো এবার। জামশেদের হুহা এলো না, বরং বিশদ ভাবনায় পড়ে গিয়েছেন তিনি। ছেলেটার লক্ষণ সুবিধার লাগেনি। এত বছর ধরে মনের মাথা যে দাপট চালালো, কমার যে এমনই ছেড়ে দিল, তাও ওই সস্তা চাকরির করার জন্য। সবকিছু কোনো রহস্য রহস্য লাগছে। এবার একবার নিজেকে মাঠে নামাতে হচ্ছে তো। সকালবেলা পলাশের আজ ছুটির দিন, কিন্তু তাও বেলা করে ঘুমানোর অভ্যাস নেই ওর। এমনিতেও প্রতিদিন ভোর ভোর বাহিরে গিয়ে টুকিটাকি ব্যায়াম করে পলাশ। আজকেও তেমনই কাক ভরে উঠল। কাঁধে তোয়ালে আর বোতল ভরা জল নিয়ে চলে গেল সাথে। যাওয়ার আগে মিথিলাকেও জোর করে তুলে দিয়ে গিয়েছে। আরামের ঘুম ভাঙাতে মেয়েটার বিরক্তির শেষ নেই। তেরকম হুকুম পড়েছে নাস্তা বানানোর। এখন এই ঘুম কাতরে চোখ আঙুলে টকটকে আটা মাখতে হবে। ভাবলে মিথিলার শরীর কুঁদে আসছে। তাও রাবেহীন কাজে লাগলো সে। জলে বাস করা কুমিরের সাথে তো আর লড়াই করা যায় না। কানাডায় মিথিলার 14 গোষ্ঠী কেউ থাকে না। এমন একা এক দেশে কি আর গলার জোরে যেতে চায়? মিথিলা রুটি বলতে বলতে আজও বিড়বিড় করলো, পলাশের জাতিগোষ্ঠী গলাগলিতে উড়িয়ে দিয়ে। কখনো দোষারোপ করে নিজেকে, কখনো নিজের কপালকে। ভেবেছিল হবে রাজরানী, অথচ বানিয়ে দিল চাকরানী। দূর। পলাশ বাইরে যাওয়ার সময় সদর দরজা ভিড়িয়ে রেখেছিল। দরজা খোলার হতে আরামসে ঘরে ঢুকলো। জেনি এদিক সেদিক চেয়ে ডাকলো, কলাজ, হোয়ার আর ইউ? মিথিলার ধ্যান ভাঙে, চকিতে ফিরে যায়। টসটা পায়ে ছুটে আসে রান্নাঘর থেকে। জেনির উৎপাতে কদিন ছিল না, কোথাও একটা গিয়েছিল ঘুরতে, এখন আবার এসেছে। মিথিলা চেঁচিয়ে ওঠে, এই শাকচুন্নি, তুই আবার এসেছিস আমার স্বামীর সাথে ঢলাঢলি করতে? জেনি বুঝল না, ইংরেজিতে বলল, কি বলছো? মিথিলা কটমটিয়ে বলে, আহারে আমার ইংরেজের বাচ্চারে, বাঙালি ছেলের বুকে সাবানের মতো লেপটে থাকা, আর এখন বাংলা বোঝো না। সাত সকালে এই পোড়ামুখ নিয়ে হাজির হয়েছিস কেন? জেনি কপালে ভাঁজ পড়ে। মেয়ে হিসেবে সে যথেষ্ট শান্ত মিশুকে, কিন্তু এই মেয়েটা তাকে দেখলে তেলে বেগুনে জ্বলে যায় একদম। কি যে বলে রেগেমেগে কিচ্ছু বোঝেও না। জেনি তর্কে না গেল, এসব তার ধাতে নেই। প্রসঙ্গ এড়িয়ে বলল, পলাশ কোথায়?
মিথিলার কাটকাট জবাব, জাহান নামে। তাতে তোর কি? অন্যের বরে খোঁজ না করে নিজের বিয়ে করে নে। আমার বরটার ধারের কাছে ঘিসলে কিন্তু এই খুন্তি দিয়ে মেরে চাপটা বানিয়ে ফেলবো। হাত কোমরে রেখে আরেক হাতে খুন্তিটা তুলে দেখালো মিথিলাকে। জেনি হতবাক হয়ে বলল, তুমি কি আমাকে পেটানোর কথা বলছো? এতক্ষণে ঘরে ঢুকেছে তাহলে? এই, তুই যা তো সামনে থেকে। সকাল সকাল মেজাজ গরম করিস না। পলাশটা এখন জিম করছে, এলেই তো আবার রং তামাশা শুরু করবি। আমি মেরে দেওয়ার আগে বিদায় হোক। সমস্ত বাংলার মধ্যে জিম শব্দটা স্পষ্ট বুঝলো জেনি। সচেতে মনে পড়লো আজ তো অফ ডে, পলাশ এখন ব্যায়ামে থাকার কথা। ও দাঁড়ায় না, দ্রুত বেরিয়ে যায়। মিথিলা নিশ্চিন্ত হলো, হাঁপ ছেড়ে বাঁচলো। যাক, চলে গিয়েছে। রান্না করে আসতে নেবে হুট করে দাঁড়িয়ে পড়লো আবার। পলাশের বাহিরে শাকচুন্নিটা সেখানে জানি তো। পলাশের গায়ে একটা সাফেদ স্যান্ডো গেঞ্জি, স্বাস্থ্য ভালো, উচ্চতায় বেশ লম্বা বলে পুরুষ হিসেবে চোখে লাগে। ডাম্বেল ওঠানামা করাই পরনের ট্রাউজার নেমে এসেছে কিছুটা, ঘামের প্রস্তস্ত পিঠ চটচটে। বৃষ্টির ফোঁটার মতো গেঁথে থাকা নীর সকালের কোমল আলোয় হীরের মতো লাগছে। যেন পেছনে দাঁড়িয়ে থাকে, চোখের চাউনিতে পরিষ্কার মোহ। পলাশের ডাম্বেল পায়ের কাছেই রাখা, হাত ছোড়াছুড়ি করে ম্যাম সারার মাঝেই আচমকা দৌড়ে এসে পিঠে চাপটে ধরল জেনি। ছেলেটা চমকায় থমকায়। মিথিলার হন্তদন্ত পায়ে এসে দাঁড়িয়েছে তখনই। এই দৃশ্য দেখে রেগে ফেঁপে উঠল শরীর। পলাশ জেনির দিকে ফিরে চাইল, ছুটে পড়ে হেসে কিছু বলতে যাবে, এক চোটে এসেই জেনি গায়ে থাবা বসে মিথিলা। জানতো কাছের শরীরে হাত ছাল ছড়ানোর মতো টেনে নিল ওকে যেন। ওরা হকচকায়, তাজ্জব হয়। মিথিলার পায়ের রক্ত কেঁপে উঠেছে মাথায়, খুঁটিয়ে বসেছে হিতাহিত জ্ঞান। গায়ে সর্বশক্তি দিয়ে একটা জোরে ধাক্কা দিল জেনিকে। মেয়েটা আগে টানাটানিতেই ধাতস্থ হতে পারেনি, তারপর ধাক্কার তোপে ছিটকে পড়ল। উড়ুর সামনে গোলাপ গাছটার উপর মুখ থুবড়ে পড়ল একেবারে। নরম সাদা চামড়ায় কাটায় লেগে গিয়েছে, ছিঁড়ে যায়, বেরিয়ে আসে রক্ত। মাথায় আর্তনাদ করে ওঠে সজোরে। স্তব্ধ পলাশ খেপে গেল অমনি। রুষ্টতায় ক্রুব্ধতায় অন্ধকার নামলো চোখে। বাক্যবাহীহীন সপাটে এক চর বসিয়ে দিল মিথিলার টসটসে গালে। খুশির দিনগুলো বলতে তাড়াতাড়ি পার হয়ে যায় মানুষের, তেমনই দুঃখের দিন কেটে কচ্ছপের গতিতে। ঘড়ির কাঁটা ঘোরে, পাল্টায় পৃথিবীর রং। ঠিক তেমন এক কিশোরীর সুর্ত মন বদলে বেদনা বিধুর হলো। রাহাতের আজকাল কিছু ভালো লাগছে না। ভিডিও গেমস মন নেই, পড়তে ইচ্ছে করে না একটুকু। উঠতে বসতে ছেলেটা শুধু ছোট আপুকে মনে পড়ে, আর ততবার কান্না উগলে আসে গলায়। বাবার প্রতি দাদুর প্রতি ক্ষুদ্র মনটা বুঝে ওঠে আগে। রাহাত ছোটখাটো একটা অ্যালবাম নিয়ে পা ভাঁজ করে বিছানায় বসে একের পর এক পাটা উল্টে দেখতে থাকলো। তারপর প্রথম দিকে সব মিথিলার ছোটবেলার ছবি। অমনি সে হাত করায় বা হাতের গতি বাড়ায়। যখন ঠিক পুষ্পিতার ছবিগুলো সামনে এলো, বেগ থামায় রাহাত। কাগজের সারা গায়ে নিবিড় হাত পোলাই, চোখের জল অ্যালবামের চটচটে, কাগজে চুইয়ে পড়া কভুটা। পাশের সব কথা মনে করে কপাল ভিজে যায়। পুষ্পিতার কোলে নেওয়া, খাওয়ানো, গোসল করিয়ে দেওয়া থেকে জুতো পরিয়ে দেওয়া দৃশ্যতে বুকটা হু হু করে কেঁদে ওঠে। চট করে অ্যালবাম নামিয়ে রাখলো রাহাত। হাঁটুতে মুখ খুঁজে হয়ে ধরে রইল। মা এখন আর আপুর জন্য কাঁদে না, কেমন যেন শক্ত হয়ে থাকে। আপুর কথা তুললেও বলে, চলে গিয়েছে বেঁচে গেছে, না হলে তোর বাবার তো জ্বালায় মরতো। শুধু যেখানেই থাকুক ভালো থাকুক, তাই চাই। একটা খবর যদি পেতাম। কিন্তু রাহাত শুধু খবর নয়, আজ তো আপুটাকে ফেরত চাই। আগের মতো ওকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, আপুর হাতে খেতে চাই, না হলেও কিছু ভালো লাগে না। রাহাত বিছানা ছেড়ে উঠে এলো বসা ঘরে। কায়েল ছোট্ট মনটা ঠিক করলো। অনীহায় টেলিভিশন সরাতে চাইলো, সুইচ টিপতে যাবে, আচমকা বারান্দার ওপাশ হতে হর্নের শব্দ ছুটে এলো। একটা দুটো নয়, পটাপটা কতগুলো, যেন কেউ ইচ্ছে করে এক নাগারে হর্ন বাজিয়ে যাচ্ছে। প্রথমে গায়ে মাখেনি ছেলেটা, ভেবেছিল হয়তো অনেক গাড়ি যাচ্ছে, সোফায় বসতে যাবে, সতর্ক হলেও হঠাৎ হর্ন তো এখনো বাজছে। রাতে ক্ষুদ্র মাথার বুদ্ধিটা সজাগ হয়ে ওঠে। তুরন্ত এক দৌড়ে বারান্দায় এসে উকি দিল নিচে। দিলে চমকে উঠল অমনি। রাস্তার ওপর পারে জিপের ভেতরে বসে আছে তীব্র, ঠিক সেই আগের বারের মতনই। এই সময় অপ্রত্যাশিত অথচ কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে রাহাতের বিরস নয়ন চকচক করে উঠল। কাউরে কিছু না জানিয়ে দমকা হাওয়ার নাই এক ছুটে চলে গেল বাহিরে। মা মেশিনে কাজ করছে, বাবা অফিসে, ওকে আটকাবে কে? মামুন শাহ অফিস থেকে ফিরছেন মাত্র। গাড়িটা নিয়ে বাড়ির কাছাকাছি আসতেই চোখ দুটো মার্বেল হয়ে গেল। সামনের চিরচেনা লাল জিপ দেখে পিঠ বেয়ে জলের ধারে নামে। চাপা কণ্ঠে আর্তনাদ করলেন অমনি, থামো থামো। তীব্র ব্রেক কষালো ড্রাইভার। পিছু ফিরে শুধালেন, কিছু হয়েছে স্যার? মামুন সেই উত্তর দিলেন না। প্রকট চক্ষু তখনও জিপের উপর আটকে। ফটাফট কটা ডোম গিলে বললেন, গাড়ি আর সামনে এগিয়েও না, পেছনে নিয়ে যাও। কিন্তু স্যার হঠাৎ কি হলো?
আহা, যা বলছি করো তো। ভদ্রলোক আর কথা বাড়ালেন না, চুপচাপ মালিকের হুকুমে তালিম করলেন। কিন্তু কাঠ হয়ে বসে রইলেন মামুন। টের পাচ্ছেন ভেতরটাই ফ্যাসফ্যাসে শ্বাস উঠছে, ভয়ে ঘামটা ছুটছে গায়ে। এই বিট্টু মাস্তান এখন আবার এখানে কেন? আপদটা নাকি ঢাকা ছেড়ে চলে গিয়েছে। এই আনন্দ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিড়িক পড়েছিল আরাময়। আবার এখানে কি চাই? ভাবতে ভাবতে হঠাৎ চোখ বড় করলেন মামুন। সকুচিত চিত্তে মনে হলো মাস্তানটা নিশ্চয়ই সব যাচাই করতে এসেছে। গতবার চাচা হুকুম দিয়ে গিয়েছিল সেসব ঠিকঠাক চলছে কিনা দেখতে। এই রে, ওসব যা কিছুই তো করা হয়নি, কিভাবে করবে? পুষ্পিতা মেয়েটাই তো ফিরেনি বাড়িতে। মামুন দিশেহারা হয়ে পড়লেন। এখন লুকিয়ে কোনো লাভ নেই। বিট্টু মাস্তান যখন বাড়ির সামনে হানা দিয়েছে, তাকে না পাওয়া অব্দি গেট ছাড়ে সরে দাঁড়াবে না। ভদ্রলোক তাতে দাঁত পিষে বিড়বিড় করলেন, হায়রে ডলি, তোমার কুচুটে স্বভাবের জন্য আমাকে বিপদে পড়তে হলো মহিলা। দিক বেদিক হয়ে গাড়ি থেকে নেমে এলেন মামুন। পায়ের জোরে এগিয়ে চললেন সামনে। ব্যাপারটাই ড্রাইভার বোকা বনে গেল। স্যার বাড়ির দিকে গেল, গাড়ি পিছিয়ে নেওয়া হলো কেন? তীব্র সিগারেট টানছিল, মাঝে মধ্যে ডান হাতে চাপ দিয়ে হর্ন বাজাচ্ছিল জিপের। কখনো বিলাই নয়নচূড়া তাক হচ্ছিল তিনতলার বারান্দায়। এর মাঝে নম্র পায়ে এসে দাঁড়ালেন মামুন। বিনয় সমেত বললেন, আসসালামু আলাইকুম বিট্টু ভাই, কেমন আছেন? কতদিন পর আপনাকে দেখলাম এখানে। তীব্র চোখ দৃষ্টি সূচালো সুটকেট পরা মামুনের দিকে। গাঢ় চাহনি বলাই একবার সামনে ফিরে ধোয়া ছেড়ে বলল, নাটক কম কর। মনে 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 বাপ তুলে গালি দিলে সালামের ঢং করিস না। মামুনের চোখ বেরিয়ে এলো প্রায়, পুরো দোস্তর হকচকিয়ে গেল। সত্যি তো, এই পর্যন্ত হেঁটে আস্তে আস্তে ছেলেটাকে খুব কালাকাল করেছেন তিনি। কিন্তু মাস্তানটা এসব বুঝলো কি করে? জিভে ঠোঁট পিছালেন ভদ্রলোক। অপ্রস্তুত ভাবটা ডাকার চেষ্টা করে বললেন, না না ভাই, কি যে বলেন। আমার ঘাড়ে কটা মাথা যে আমি আপনাকে গাড়ি দেবো, চিচি। তীব্র বসেছিল সিটে, দরজাটা খুলে লাফিয়ে আসার মতো ছট করে নেমে দাঁড়ালো হঠাৎ। অমনি ভয়ে বুকটা ছাত করে লাফিয়ে উঠল মামুনের। টসটা পিছিয়ে গেলেন দু কদম। ব্যাপারটাই মজা পেল তীব্র। একদিকে ঠোঁট নাড়ে হাসলো। আড়মোড়া ভাঙার জন্য হাত তুলতে গেলেই ভয়ে গটিয়ে গেলেন তিনি। তীব্র মারবে ভেবে আতকে হড়বড় করে উঠলেন, ভাই ভাই রাগ কইরেন না, আসলে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে বলছি। আপনি যা বলে গিয়েছিলেন সবই করতাম, কিন্তু মেয়েটা তো এখনো ফিরেনি ভাই, কোনো খোঁজই পাওয়া যায়নি। আপনি বললে একটা ফ্ল্যাট ফ্রিতে থাকা কেন, আমি ওকে এমনিতেই লিখে দেব। তীব্র নিটল চোখে কৌতুকের হাসি চাপা পড়ল, চেয়ে রইল চোখা নেত্রে। মামুন আরো ঘাবড়ে গিয়ে বললেন, তবে আপনি ভাববেন না আমি আজই গিয়ে বলবো যে এখান থেকে ওদের আর ভাড়া দিতে হবে না। তাহলে হবে তো ভাই? তীব্র হঠাৎ খেয়াল পড়ল গেটের দিকে। মামুনের পেছন থেকে দৌড়ে আসছে রাহাত। প্রসঙ্গ কাটাতে বলল, তোর সাথে আমি পরে বুঝে নিচ্ছি, এখন যা। মামুনের ত্রাস বাড়ল, পরে আবার কি বোঝাপড়া করবে শয়তানটা। বলতে গেলেন, ভাই আমার। তীব্র হাত উঁচাই, চোখের ইশারায় সরতে বলে সামনে থেকে। মামুন নিরুপায় ভঙ্গিতে চুপচাপ প্রস্থান নিতে ঘুরলেন। আর রাহাতকে দেখে চোখমুখ কুচকে নিলেন মুহূর্তেই। এই মোটকাটাকে দেখলেই রাগ লাগে, এটার জন্যই সেদিন কত বেইজ্জতি হলো ওনার। সারা পাড়ার লোক দেখলো বিট্টু মাস্তানে কিভাবে বুকের উপর লাথি মেরে ফেলে দিয়েছিল তাকে। আর হাকিম, কত বছরের বিশ্বস্ত দারোয়ান তার, সেই যে মাথা নাড়া হলো, লজ্জায় আর এলাকামুখী হয়নি। সে আমার সন্ধ্যা প্রদীপ। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। পর্ব 13। এটাকে মাথায় তুলে একটা আছাড় মারতে পারলে বেশ আরাম পেতাম মনে। একরাশ ক্ষোভ নিয়ে চেপে চুপচাপ বাস কাটলেন মামুন। অমনি ঝড়ের বেগে এসে দু হাতে তীব্র কোমর চাপড়ে ধরল। দুগলা হাসির তুফান নিয়ে বলল, বিট্টু ভাইয়া আপনি এখানে এসেছেন? তীব্র হাসলো। এই যে রাহাত জড়িয়ে ধরল ওকে, বক্ষস্থলে অদ্ভুতরে শান্তি লাগছে এবার। আর গোছায় হাসিটা থেকে রাহাতের গোছানো চুলে হাত পাড়িয়ে এলোমেলো করে দেয় তীব্র। জিজ্ঞাসা করে নম্র স্বরে, কেমন আছো? রাহাত সরে আসে, নিজে কথা বলে অস্থির চিত্তে শুধায়, আপনি এতদিন কোথায় ছিলেন? আমি আপনাকে কত খুঁজেছি জানেন, কিন্তু কেউ বলেননি আমাকে। তীব্র কিছু বলল না, চুপচাপ জিপের ভিতর থেকে দুটো বড় বড় চকলেট বক্স তুলে আনলো হাতে, সামনে পাড়িয়ে বলল, এগুলো তোমার। রাহাত নজর চকলেটে নেই, কিশোরের মুখে চোখে উৎকণ্ঠা। অমন করে বলল, আমার ছোট আপুকে খুঁজে দেবেন বলেছিলেন, কিন্তু তারপর তো আর কিছু বললেন না। ওকে কি পাননি? পুষ্পিতার প্রতি রাহাতের ভালোবাসা মন ছোঁয়া তীব্রর। মৃত মেয়ে ওর ভালোবাসা, ভালোবাসাকে যারা ভালোবাসে তাদের ভালো লাগবে না? মাথায় হাত বুলিয়ে বলল, পেয়েছি। রাত চমকে ওঠে, দাঁড় পড়িয়ে বলল, আমার আপু কোথায়? আমি আপুর কাছে যাব। যাবে, সময় হলে ঠিক দেখা করিয়ে দেব। রাতের সত্যপটা উৎফুল্ল ভাব নিভে অমনি গেল। মন খারাপ করে বলল, আর এখন? এখন করাবেন না? না, এখন সে পড়াশোনায় ব্যস্ত। তোমাকে দেখলে পড়বে না, রেজাল্ট খারাপ হবে। তুমি তাই চাও? ও মাথা দুপাশে নাড়ল। তীব্র কাল চেনে বলল, ভেরি গুড বয়, আমি এখন আসি। ঢাকা এলে আবার দেখা হবে। লম্বা পা বাড়িয়ে জিপে উঠে বসল সে। হুইল ঘোরাতে গিয়েও ফিরে চাইলেও আবার একটু ভেবে বলল,
তুমি একদিন বলেছিলে না রাহাত, তোমার ছোট আপুর বাচ্চা আমাকে মানাবে। সবাইকে মাথা দোলালো ছেলেটা। হ্যাঁ, তোমার কথা সেই কথাই সত্য করব ভাবছি। মাস্তান হিসেবে একটা দারুণ ছিলাম আমি। এবার পাড়ার লোক দেখবে বিট্টু রাহাতের দুলাভাই হিসেবেও দারুণ। বলতে বলতে এক পয়সা হাসলো তীব্র। রাহাতের এই হাসিটা দুনিয়ার সবচেয়ে বড় রহস্য মনে হলো। বেচারা কিছু না বুঝতে পেরে চেয়ে রইল বাঁকা চোখে চোখাচোখ করে। তীব্র জিপ থেকে ছুটে যাওয়া হতেই দেওয়ালের ওপাশ থেকে কান সরালেন মামুন। দুশ্চিন্তায় কপালে কারো ভাঁজ বসলো। মাথা নেড়ে বললেন, দুলাভাই হবে? ব্যাপারটাও ভালো ঠেকছে না। রাত নিশুতি হতেই পুষ্পিতার ছটপটানি বাড়ল। বোকা মেয়েটা আজ হাড়ে হাড়ে বুঝে ফেলল তীব্রর প্রেমে পড়তে বাকি নেই। এই নিয়ে অস্বস্তির সাথে সাথে ভীষণ রকম লজ্জায়ও পড়েছে পুষ্পিতা। সারা জীবন শিক্ষককে মান্যগণ্য করে বাবার মতো সম্মান দিয়ে শেষে কিনা সেই ব্যাপারে প্রেমেই ডুবলো। চিচি, কত জ্ঞান দিয়েছে তনুজাকে, আর এখন সে নিজেই। পুষ্পিতার মাঝ কাটে রুমে এসেছে অনেকক্ষণ, আর সেই থেকে পায়চারি করছে। ফ্লোরে তার অশান্ত পায়ের আওয়াজ ভেসে বেড়াচ্ছে বাতাসে। স্যার নেই বলে ঘর ফাঁকা লাগা, বারবার ওনার কথা ভেবে আনমনা হওয়া, যখন তখন কাঁপুনি হয়ে ওঠা বুকে। ওনাকে দেখে লজ্জায় কাটা দেওয়া শরীরে। এইসব তো প্রেমেরই লক্ষণ, কত সিনেমাতেই না দেখেছিল। নোহাই তবে ঠিক, কিন্তু এত বড় একটা ভুল কি করে করলাম আমি? তনুজা স্যারকে এত পছন্দ করে জেনেও স্যারের প্রেমে পড়লাম। ইস, ও জানলে কত কষ্ট পাবে। পুষ্পিতা আহত ভঙ্গিতে ধপ করে বিছানায় বসে পড়ল। মনের কাছে মানুষ এত অসহায় কেন? এই যে চাইলেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, চাইলেই তাকে ধরে আটকানো যায় না, অন্যের প্রতি বোধ হওয়া থাকে। এত অবাধ্য কেন ও? উদাসীন পুষ্পিতার হঠাৎ চোখ পড়ল হাতের আঙ্গুলের উপর। মাছ কাটার সময় মধ্যমণির ডগাটা আড়াআড়িভাবে খানিকটা কেটেছে। কাটবে নাইবা কেন? কোন বেখেয়ালে কার খেয়াল কাটাতে বসেছিল? দেখতে হবে তো। পুষ্পিতা মন খারাপ করে কাটা জায়গায় হাত বোলালো, অথচ একটু ব্যথা একটু জ্বালা পোড়ার টের পাচ্ছে না। কিভাবে পাবে? ব্যথার আঁচ পেতে তো অনুভূতি থাকা যায়, সেটাই যে নেই। সব অনুভূতি এক ভদ্রলোকের কাছে গিয়ে গা টিকেড়ে বসেছে। পুষ্পিতা হতাশ ভঙ্গিতে বিছানায় শুয়ে পড়ল, ঘন ঘন মাথা নেড়ে কবার। এই সত্যি সে লোকটাকে জানতে দেবে না, নোহাকেও না। স্যারের প্রেমে পড়েছে, এসব শুনলে পুরো পৃথিবী ওকে নিয়ে হাসবে। পুষ্পিতার স্বীয় সত্তায় প্রতি তীব্র বৃতৃষ্ণায় উগ্র কুচকে এলো। তখনই ঘরের বাইরে থেকে কারো গলার শব্দ পাওয়া গেল। তাড়া করে উঠে বসল মেয়েটা। নোহার মায়ের ঘরে পড়ছিল তখন। পরীক্ষা শুরু হতে হাতে গোনা আর কিছুদিন বাকি। পুষ্পিতা ওই ছুটে আসা কণ্ঠস্বরে মন দিয়ে শুনল। এই আওয়াজ তার খুব চেনা। কেন, কি কারণে? নাকি সদ্য প্রেমে পড়েছে বলে মেয়েটা জানে না, অথচ হাওয়ার গতিতে সে ছুটে এলো দরজায়। কাঠের মাঝে যে ছোট্ট গোল গ্লাসটা বসানো, সেখানে উকি দিয়ে দেখল বাইরে দেখা যায়। সেখানে চোখ পাতল পুষ্পিতা। নাহিদ দরজা খুলছে, চোখে মুখে মুরব্বিয়ানা নিয়ে বলছে, এত রাত অব্দি কোথায় ছিলি বলতো? ফোনও ধরলি না, চিন্তা হয়তো নাকি? তীব্র পায়ের জুতো খুলতে খুলতে জানালো, ফোন সাইলেন্ট ছিল, ঢাকায় গিয়েছিলাম। হঠাৎ ঢাকা কেন? আমাকে তো একবার বললিও না। এত পর ভাবিস তাই না? নিহাদের কথায় অভিমান তীব্র কুচকে বলল, মেয়েদের মতো করিস না তো। আরও কিছু বলতে বলতে ঘরে ঢুকলো সে। পুষ্পিতার সেসব কিছু শুনতে পায়নি, তবে টের পেল ঝটকা ভরা সমীহরণে মন প্রাণ জড়িয়ে এসেছে তার। এই যে সারাদিন পর মানুষটাকে দেখলো, কি শান্তি লাগছে এখন। শুভ্রকায় কালতেটো ফুলিয়ে মুচকি হাসলো সে। নুহা অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে পেছনে, বক্ষপটে হাত কুচে রাখা তরুণীর উষ্ঠপুটে মিটিমিটি হাসি। পুষ্পিতা যেইমাত্র পেছন ফিরল, চমকে উঠল অমনি। দুটো চোখ প্রকট করে পড়ল। তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? নুহার হাসি বাড়ল। ড্রো নাচিয়ে বলল, দেখা শেষ? মেয়েটার ভেতরে ভেতরে থতমত খেলো। চটপট বজায় রাখতে আমতা আমতা করলো, দেখা? কিসের দেখা? আমি তো কাউকে দেখছিলাম না। ঢং করিস না, তুই যে এতক্ষণ তীব্র স্যারকে দেখছিলি আমি জানি। পুষ্পিতা খুব বেশি মিথ্যা বলতে পারে না। তীব্র যেভাবে গুছিয়ে স্পষ্টভাবে বলে, অমন তো একেবারেই না। তারপরেও নোহার ভীষণ চতুর, এক চুটকিতেই ধরে ফেলে সব। তাই বাঁচার উপায় নেই দেখে মাথা নুইয়ে নিল। নোহার চপল পায়ের কাছে এগিয়ে আসে, কণ্ঠ মোটা করে বলে, আমার দিকে তাকাতো। পুষ্পিতা চোর চোর চোখ মুখ করে চাইল। ও বলল, এবার সত্যি করে বল, তুই স্যারের প্রেমে পড়িসনি? পুষ্পিতা অসহায় নাই মাথা নাড়ল। উপচে পড়া মনোকষ্ট নিয়ে বলল, বিশ্বাস কর, আমি একদম চাইনি এমন করতে, কিন্তু কিভাবে যেন অঘটনটা ঘটে গেল। মনে হয় স্যারের এত কাছাকাছি থাকা আবার উচিত হয়নি। দিনের পর দিন ওনার সাথে যাতায়াত করা, ওনার এক একটা কাজ কথায় মুগ্ধ হয়েই হয়তো এসব হয়ে গেছে। আমার যে কি লজ্জা লাগছে এখন। বন্ধুর দুঃখ দেখেও নোহার মায়া হলো না, বরং পুষ্পিতা স্যারের প্রেমে পড়েছে শুনে ভিতরে ভিতরে লাফিয়ে উঠল আনন্দে। মুখবিরূপে রাগটুকু ধরে রাখলো, তাও শক্ত কণ্ঠে বলল, প্রেমে পড়েছিস কেন? কি জন্য? এসব তো
আমাকে বলে লাভ নেই পুষ্পিতা, তোর এই কাজে আমি ভীষণ কষ্ট পেয়েছি। পুষ্পিতা উদ্বিগ্ন চোখে চাইল। কষ্ট পেয়েছিস? আমি আবার কি করলাম? নুহা চোখে মুখে রাগ এনে বলল, কি করলাম আবার জিজ্ঞেস করছিস? তুই তো শাড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছিস, অথচ আমাকে জানাতে হলো এভাবে ফোর্স করে। আমি তো তোর বেস্ট ফ্রেন্ড, এই বন্ধুত্ব নিয়ে আমি আবার বড়াই করি, ছি। পুষ্পিতা হাসপাস করে বলল, তুই বিশ্বাস কর আমি লজ্জায় বলিনি। আমি কিচ্ছু শুনতে চাই না, বললাম তো কষ্ট পেয়েছি, রাগ করেছি ব্যাস। পুষ্পিতা নুহার কাঁধে হাত রাখলো, সাথে সাথে ঝটকা মেরে ফেলেও দিল নুহা। মেয়েটা বুক কালো করে নিমিষে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, আমি সরি। কি করলে তোর রাগ ভাঙবে বল? যা বলবি তাই করব। নুহা সরু চোখ করে বলল, যা বলবো তাই করবি তো? পুষ্পিতা এক কথায় মাথা নাড়ল। তুরন্ত রুমের দিকে ছুটে গেল মেয়েটা। ও ফোঁস করে শ্বাস ফেলতে না ফেলতেই হাজির হলো আবার। ডায়েরি কলম বাড়িয়ে দিয়ে বলল, এগুলো ধর। ও কিছু বুঝল না, চেয়ে রইল প্রশ্ন নিয়ে। নুহা তাগিদ দেয়, আহা ধরবি তো। পুষ্পিতা হাত নিতেই তৎপর টেবিলের বুক থেকে চেয়ার টেনে নিল নুহা, বলল বস। পুষ্পিতার মাথা ভর্তি প্রশ্ন, তালোর উপর দিয়ে চলে যাচ্ছে সব। কি করতে চাইছিস বলতো? নুহা উত্তর দিল না, তবে চট করে বাসে চেয়ারটা টেনে বসলো। বড় আয়োজন নিয়ে বলল, এবার আমি যা যা বললো বলবো, লিখবি। পুষ্পিতা চোখ মুখ কুচকায়, সামান্য ব্যাপার। আর সে কি না কি ভেবেছিল। সাদা দাগটানা পাথায় কলম ছোঁয়াতেই নুহা গড়গড় করে বলল, আমি পুষ্পিতা। দেখতে সুন্দরী হলেও কখনো কোনো প্রেমে জড়াইনি। স্কুলে কলেজে প্রতিদিন কয়েকখানে ছেলের প্রেমের প্রস্তাব নিয়ে বাড়ি ফিরতাম, কিন্তু কখনো কোনো দিন ফিরেও দেখিনি কারো দিকে। কারণ সে সময় আমি বড্ড নিরামিষ ছিলাম। আর এই নিরামিষ আমার মধ্যে আমিষ এনে দিয়েছেন আমাদের পাশের ফ্ল্যাটের তীব্র স্যার। বলতে কোনো লজ্জা নেই, আমি স্যারের প্রেমে পড়েছি। এখন দিন গুনছি ওনাকে কবে বিয়ে করব। ইতি পুষ্পিতা। নুহা থামল। দীর্ঘ বকবকের শেষে একটা দম নিল। হতভম্ব হয়ে চেয়ে রইল পুষ্পিতা। দুটা পিপল রাঙা ঠোঁট দুই নদীর প্রান্তে বসে। ওমন হাঁ করে বলল, এইসব কেন লিখবো? নুহা ভ্রু কুচকাই, কেন লিখবি মানে? আমি বলেছি তাই। তুই কি চাইছিস বলতো? এমনিতেই আমি এই ব্যাপারটা নিয়ে লজ্জায় মুখ লুকাতে পারছি না, আর তুই মজা নিচ্ছিস তাই না? নুহা নিষ্প্রভ বলল, আম্মুর খাটের তলায় একটা বড় ট্রাঙ্ক আছে, দাদুর আমলের। ওটা খুলে ঢুকে পড়। মুখ কেন? আজ তো তুই শুদ্ধ এটে যাবে। পুষ্পিতা মুখ কুচে করে বলল, ইয়ার কি মারছিস তো? মাই, যেদিন নিজেও এই বিপদে পড়বি তখন আমিও ঠিক এইভাবে মজা নেব। নুহা শব্দ করে হাসল, যেন হাওয়ায় উড়িয়ে দিল তার প্রেমে পড়ার আশঙ্কা। পরপরই মোটা কণ্ঠে বলল, এত কথা বলে লাভ নেই। আমার কষ্ট কমাতে চাইলে এসব তোকে লিখতেই হবে। পুষ্পিতা নিরুত্তর, সাথে গাড়দেহ বসে। ও অভিমানের ভঙ্গ করে বলল, আচ্ছা বেশ, কিছু করতে হবে না। আমি কষ্ট পেলে কার কি। নুহা উঠতে নিলে হার মানল মেয়েটা। আচ্ছা বাবা, লিখছি। নুহা হাসল না, হাসলেই তো পুষ্পিতা সব হালকাভাবে নেবে। গম্ভীর মুখে বসলো আবার। বিফল শ্বাস ফেলল পুষ্পিতা। আজকাল সবই ওকে কাগজে এটা ওটা লিখতে বলে। ওই দিন কলেজে হেনা মেয়েটা বলেছিল। আর আজ নুহারও একই আবদার। কলেজের সেই গল্প নুহাটার সাথে বলাই উচিত হয়নি। নির্ঘাত ওখান থেকেই ধার নেওয়া বুদ্ধি এসো। পুষ্পিতা অনীহচিত্তে পৃষ্ঠায় প্রথমে ডাক টানল, তবে হুট করে চোখে ভাসল তীব্রর মুখ। কেমন রাগিংয়ের চাতাকল থেকে দ্রুতের ন্যায় এসে বাঁচিয়ে নিল ওকে। চড়া কণ্ঠে হুঁশিয়ার করল, এই মেয়ের ধারে কাছেও যেন না দেখি কাউকে। সেই সুরম্য অতীত বেঁচে ওঠে ঠোঁটে হাসি ফুটল মেয়েটার। স্তমিত নিবু নিবু সূর্যের ন্যায় ফেঁপে ওঠে কপাল। মাথা নামিয়ে মনের কথাই উগলে দিতে দিল হাতে। লিখল কোঠা কোঠা অক্ষরে, আমি তীব্র স্যারের প্রেমে পড়েছি। নুহা বলল, এতটুকু লিখলি কেন? আচ্ছা ঠিক আছে থাক, এতেই হবে। নিচে তোর নাম লিখে দে। পুষ্পিতা আর গাইগুই করল না, বাতের মতো ব্র্যাকেটের নাম লিখে এলো নিজের। সহসা যুদ্ধের চেতার নাই শ্বাস টানল নুহা। ও তাকাতেই মুখখানা ফের গম্ভীর করে বলল, এখন যা পড়তে বস। পুষ্পিতার খাতার পৃষ্ঠায় টান বসাতে গেলেই ধরপড় করে টেনে নিল সে। মহাভারত অশুদ্ধ হওয়ার মতো করে চোখ রাঙিয়ে বলল, ছিড়ছিস কেন? পুষ্পিতা অবাক হয়ে বলল, ও মা, লিখিত দিলাম, এখন এটা দিয়ে আর কি কাজ? সেসব আমি বুঝবো। এই লেখা আমার কাছে গচ্ছিত থাকবে। এরপর থেকে যখনই তুই আমার কাছে কিছু লুকাতে আসবি, এই লেখা গিয়ে সোজা আম্মুকে দেখিয়ে আসবো আমি। হুমকিতে হোঁচট গেল পুষ্পিতা। তাড়াক করে দাঁড়িয়ে বলল, এসব কি বলছিস? নোহার মাঝে উদ্বেগ নেই, পৃষ্ঠায় খাতা থেকে নিচেই ছিল। বাজ করে গায়ে বাতাস করতে করতে বলল, যা শুনেছিস তাই। আপনি আমার দিকে কিছু লুকাবেন আর আমিও কাউকে বলবো না? কাটাকুটি। পুষ্পিতা ঠোঁট ফুলিয়ে বলল, এইভাবে ব্ল্যাকমেল করা কিন্তু অনেক বড় অন্যায়। নুহা পাল্টা যুক্তি দিল, বেস্ট ফ্রেন্ডের থেকে কিছু লুকানো অন্যায়। তুই যাবি এখন, নাকি আজকে আম্মুকে দেখাবো? পুষ্পিতা ভেঙচি কাটল, চলে গেল ধূপধাপ পায়ে। অমনি ঠোঁট চেপে হাসল নুহা। বোকা মেয়েটা নিজেও জানে না, না বুঝে ওর হাতে সে কি দিয়ে গেছে। পলাশের থাপ্পড়টা কোনো সাধারণ থাপ্পড় ছিল না। রীতিমতো সামলা মেয়েটা থুবড়ে পড়ল মেঝের বুকে। চোখ ভর্তি অবিশ্বাস্য নিয়ে মুখ তুলে তাকালো।
পলাশ চায়ও ফিরেও চাইল না, তড়িঘড়ি করে চেনিকে তোলে। গোলাপের কাঁটায় তার পেলভ হাত কেটে কলের তলায় রক্ত ঝরছে। ঠোঁট ফুলিয়ে কাছে ও অভিযোগ করলো নাক টেনে, খালাস, তোমার মেয়েটা আমাকে কিভাবে ধাক্কা দিল দেখলে? ও বুঝতে পারেনি জেনি, মাথা ঠিক নেই, বলেছিলাম তো তোমাকে। আমি ওর হয়ে ক্ষমা চাইছি তোমার কাছে। জেনি মেনে নিল, তবে গোটা বিষয়টা থমকে থাকলো মিথিলা। মারের রেশ তার এখনো কাটেনি। আজ অব্দি বাবাও কোনো দিন ওর গায়ে ফুলের টোকা দেননি। সেখানে পলাশ, নিজের মাথায় রক্ত চড়ল রাগে। ঘটনা ঘটবে, তার সে মেনে নেবে, চুপ থাকবে? এতটা নম্রতা নয় তার। ঝট করে উঠে দাঁড়ালো মিথিলা, ফের তেরে এসেই জেনির থেকে ছাড়িয়ে আনলো পলাশকে। ক্রোধে আগুন হয়ে বলল, তুমি আমাকে মারলে? তোমার এত বড় সাহস? পলাশ পাল্টা চেঁচিয়ে বলল, হ্যাঁ মারলাম। বাড়াবাড়ি একটা সীমা আছে মিথিলা। তুমি জেনিকে ধাক্কা দিয়েছিলে কেন? কোন সাহসে? একটা বাহিরের মেয়ে তোমার গায়ে লেপ্টে থাকবে, আর আমি তোমার স্ত্রী হয়ে সেটা দেখবো? জেনি চটে গেল এবার। মিথিলার বাংলা কথা না বুঝলেও ওর চোখে মুখের অবস্থা দেখে ঘটনা আন্দাজ করা খুব একটা কঠিন নয়। এই মেয়ে তো সব বিষয়ে অতিরিক্ত করছে। ও এসেই তাদের দুজনের মাঝে দাঁড়ালো, পিঠের আড়াল হয়ে পলাশের ঠাম দেহ মিথিলার মুখের সামনে আঙুল তুলে বলল, মিথিলা, নিচের সীমানায় থাকো। আমি কিছু বলছি না মানে বলবো না তা কিন্তু নয়। সবসময় দেখেছি আমাদের দুজনকে একসাথে দেখলেই কিসব বলে ঝগড়া করতে আসো। ফালাস কিছু না বলে লাই দিচ্ছে তোমাকে। মেয়েট হয়ে মালিকের সাথে এমন আচরণ করছো, এত স্পর্ধা তোমার? মিথিলা উত্তর দেবে কি? বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। জেনির কথায় চোখ বুঝে যশোচোখ শব্দ করলো পলাশ, আর চোখে এক পল চেয়ে দেখলো স্ত্রীকে। মিথিলা হতবাক হয়ে বলল, কি বললে তুমি? আমি মেয়েট? আমি মেয়েট তোমাকে কে বলেছে? জেনির প্রশ্নের ভাষাটা করাই বুঝলো সে। উত্তর দিল নিজের মতো, মেয়েট না হলে তুমি কি? পলাশটি আমাকে বলল ওকে সাহায্য করতে ওর বাড়ির লোকেরা তোমাকে ওর সাথে পাঠিয়েছে। কি পলাশ, ঠিক বলছি আমি? চারজোড়া চাহনি তাক হতেই পলাশ চোখ নামিয়ে নিল। মুখাপবে তার বিস্তার চিন্তা, কিছুটা ধরা পড়ার ভয়ের সাথে। মিথিলার কণ্ঠ ভিজে এলো কথা বলতে গিয়ে, আমি তোমার মেয়েট পলাশ? পলাশ একটু আগের উঁচু স্বরটাই রাতারাতি নেমে এলো এবার। সাফাই দিতে চাইল, মিথিলা, আমি আসলে। মিথিলা কোনো কালেই বোকাশোকা ছিল না। এতেই যেন উত্তর পেয়ে গেল বাবার রাজকন্যার মেয়েটাকে বিয়ের পর স্বামী পরিচয় করে দিচ্ছে কাজের লোক বলে। অপমানে মুখটা নীল হয়ে এলো ওর। সত্য ঢেউ তোলা কান্না গিলে জেনির দিকে চাইল একবার। প্রশ্ন করলো সোজাসুজি, আমি মেয়েট হলে তাহলে তুমি পলাশের কে হও? জেনির মধ্যে রাগটাগ নেই, কাঁধ উঁচিয়ে বলল, আমি ওর গার্লফ্রেন্ড। মাথায় যেন বাজ পড়ল মেয়েটার। পলাশের প্রতি হয়তো এক ফোঁটাও ভালোবাসা নেই, টাকার জন্যই তো বিয়ে করা। কিন্তু শত হোক স্বামী তো। শক্ত পদযুগলে টেলে উঠল মিথিলার। পেছনে যায় এক পা, চোখ পেটে জল ছুটে আসে। কোন দিকে না দেখে দৌড়ে চলে যায় ভেতরে। সুগভীর রাত, ব্যবসা গরম ফুপিয়ে যাচ্ছে আচমকা ঠান্ডা বাতাস আসায়। শীতল বাতায়নে দাঁড়িয়ে ফোনের ওয়াল পেপারে একবার চোখ বুলালো নাহিদ। এই ঘোর অন্ধকার রাতে ছাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ও। একটা ছোট্ট টিউব লাইটের চিলেকোঠায় পা ছুঁয়ে যাচ্ছে। সেই আলোকটির চোখ অন্ধকারে গিয়ে লুটিয়ে পড়েছে সিঁড়িতে। কেউ এলে গেলে শুধু দেহের ছায়া বোঝা যাবে, মুখ দেখার কোনো সংকীর্ণ উপায় নাহিদের চোখে। সেই অন্ধকারে আটকে আচমকা নজর পড়ল কেউ একটা এগিয়ে আসছে এদিকে। দেওয়ালে সে ছায়া বসেছে, জড়ালো বাতাসে চুল উঠছে তার। হুঙ্কারের নাই হুম্মা হুম্মা শব্দ করছে মুখে। নাহিদের চোখ কপালে ঠেকলো অমনি। এটা কি ভূত নাকি? রাতের বেলায় ছাদে এসব থাকে শুনেছিল, সত্যি সেসব তা তো। কপাল কুচকে এলো একবার, চারিপাশে তাকালো সে। হঠাৎ কিভাবে ফিরে চাইলো আবার। দেখলো বড় স্পষ্ট চোখে অবয়ব এগিয়ে আসছে, আর কয়েক কদমই অমানিসার ফেলাই চায় আসার পালা। এর আগে শব্দ করে হেসে উঠল নাহিদ। হাসতে হাসতে বলল, মিস নুহা, ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভূতে ভয় পাই না। মেয়েটা থতমত খায়, চুলগুলো ঠিকঠাক করে শস্ত্র। শিশু সুবল মুখটাই গম্ভীর টেনে নিয়ে দাঁড় করালো আলোতে। নাহিদ হাসতে দেখে লজ্জা পেল নোহা। মিনমিন করে বলল, মজা করেছিলাম। আপনি বোকা হলেও সাহসী, তা তো জানতাম না। ওর নিয়ে যাওয়া দেখে হাজিটা টেনশনে কমালো নাহিদ। স্বাভাবিক হয়ে বলল, আচ্ছা বেশ, ওসব ছাড়ুন, ডেকেছেন কেন? ও হ্যাঁ। ম্যাম হাতটা চট করে সামনে আনলো নোহা। বাজ করা কাগজে মুখে সামনে তুলতেই আকাশ হতে ছিটকে পড়ল নাহিদ। বিকট চোখে আর্তনাদ করলো, আপনি আমাকে প্রেমপত্র দিচ্ছেন? মেয়েটা ভ্যাবা চাকা খায়, চোখের পাতা ঝাপটে বলল, মানে? মানে আবার কি? এই রাতের বেলা ফোন করে সাথে এনে চিঠি দেওয়ার মানে? তো আপনি আমাকে বলবেন? নাহিদের কণ্ঠ নরম, অথচ নোহা কটমটিয়ে উঠল। আগের রূপে ফেরতে গিয়ে খাক করে বলল, একদম বাজে কথা বলবেন না, হ্যাঁ? তাহলে এই ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেব। কোন দুঃখে আপনাকে প্রেমপত্র দেব শুনি? নোহা আর যাই হোক, এসব ঢ্যাঁড়সদের প্রেমে পড়ে না। নাহিদের ইগোতে লাগলো, মুখ শক্ত করে বলল, যে কাজটা করেছেন সেটার বেলায় এত ভাব নিচ্ছেন কেন? মুখের সামনে প্রেমপত্র ধরে বলছেন প্রেমপত্র দিচ্ছেন না। নুহা অতিষ্ঠ হয়ে বলল, উফ, আপনি একটু মুখটা বন্ধ রাখবেন? পুরো ব্যাপারটা তো আগে বলতে দিন আমায়।
নাহিদ কিছু বলল না, কপাল গটিয়ে চেয়ে থাকলো শুধু। ও নিজেই বলল, এই কাগজটাতে পুষ্পিতার লেখা একটা জিনিস আছে, আপনি এটাকে চুপি চুপি গিয়ে তীব্র স্যারের পকেটে রেখে দিবেন। অমনি নাহিদ জিভ কেটে বলল, এই রে, এটা তীব্রর জন্য? আর আমি না বুঝে কি উল্টাপাল্টা ভাবলাম বলুন তো? পুরুষ মানুষের কাছে এমন, বুঝবেও বেশি, চেঁচাবেও বেশি, কিন্তু নাম হবে মেয়েদের। এখন যে কাজ দিচ্ছি সেটা করে দিন, তাহলেই হবে। ও মাথা চুলকালো, পরপর খুব চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু সমস্যা একটাই, তীব্র তো পকেট ছাড়া শার্ট পরে, তাহলে পকেট কোথায় পাবো? আর চিঠিটা রাখবই বা কোথায়? নুহার এত মেজাজ খারাপ হলো, ঠাস করে কপালে চড় মেরে বলল, হায় আল্লাহ, কাকে দিচ্ছি রাজার পাঁচ! আর ঢ্যাঁড়স, শার্টের পকেট না থাকলে কি প্যান্টের পকেটও নেই? সেখানে রাখবেন। নাহিদ মাথা ছাকালো এবার, ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, রেখে দেবো। কিন্তু এতে কি আছে? নুহা রহস্য হেসে বলল, আমরা যা চাই তাই আছে। মিথিলা এক ছুটে নিচে ঘরে এলো, বৃদ্ধহস্তের নাই পায়ের গতি, কান্নায় কণ্ঠ বুঝে আসছে। এই ক্ষুদ্র জীবনে এত বড় অপমান সে কোনোদিনও হয়নি। শেষে কিনা একটা দুশ্চরিত্রা লোকের সাথে বিয়ে হলো, যে নিজের স্ত্রীকে বাইরের মেয়ের লোকের কাছে কাজের লোক বলে পরিচয় দিতেও দুবার ভাববে না। কান্নার তোপে মিথিলার হেঁচকি উঠে যায়। প্রতি পারতে পারতে মেয়েটার বুক জুড়ে তৎপরতায় জোয়ার ফুসলো আজ। লোভের কারণে কারো সত্যিকারের ভালোবাসাকে পায়ে ঠেলে পলাশকে বেছে নেওয়ায় শাস্তি হয়তো এটাই। এত আত্ম অসম্মান তো লেখার ছিল না কপালে। মিথিলা ঠোঁট ভেঙে ভেঙে কাঁদলো। সেদিনের মতো নাহিদের মুখখানা বনস্ফুটে স্পষ্ট রূপে ভাসছে। ইস, ছেলেটা কত ভালোবাসতো ওকে, আর ও কি করলো? টাকা পয়সা কানাটায় বাড়ি গাড়ির লোভে মুখের ওপর অপেক্ষা করলো সবকিছু। তাদের বছর দুয়েকের প্রেমের দিনগুলোর ছবি মনে মনে পড়ে মিথিলার। প্রতিটা সাক্ষাতে হাতে পুল নিয়ে দাঁড়িয়ে থাকতো নাহিদ, আর প্রতিবার দেরি করে পৌঁছাতো সে। অথচ ছেলেটা কোনোদিনও অভিযোগ করেনি। মিথিলা যা কিনতে চাই, যা খেতে চাই, সবটা দু হাতে তুলে আনতো নাহিদ। তার দু চোখ ভর্তি শুধু ভালোবাসা ছিল, যেটায় কোনো খামতি নেই। কাউকে নিয়ে ভাবা তো দূর, অন্য মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি অব্দি। অথচ বিনিময়ে মিথিলা কি দিয়েছে? নরম গলায় কোনোদিনও একটা কথা বলেনি ওর সাথে, দূরছাই করেছে সব সময়। কিসের আশায়, কোন সুখের হিরে ছেড়ে কাজ বেছে নিল মিথিলা? প্রশ্নটা মেয়েটা নিজেকেই করল। উত্তর না এলেও বেড়ে গেল কান্নার গতিবেগ। হঠাৎ চোখে পড়ল ব্ল্যাঙ্কেটের এক ফাঁক করে ফোন বেরিয়ে আছে পলাশের। অমনি তীরস্থ হলো মেয়েটা, চোখ মুছে ত্রস্ত গিয়ে হাত ফোনে তুলল। পলাশের লোক ওর জানা, পাশাপাশি সবার সময় কয়েকবার আর চোখে দেখেছিল। মিথিলা ত্রস্ত ঢুকলো অনলাইনে, লিস্ট কেটে বের করলো পাপাকে। বেদিপাম ঝড়ে পেকে ফোনটা হাত থেকে ছিনিয়ে নিল কেউ একজন। মেয়েটা ভরকায়, গোলচোখের চাহনিতে ধরা পড়ে পলাশের মিয়ে থাকা মুখ। লাইন কেটে দিতেই মিথিলার আগে আগুন হয়ে পড়ল। ফোন নিয়েছো কেন? আমি আমার বাবার সাথে কথা বলবো, পলাশ ফোন দাও। পলাশের দৃষ্টি কোমল, অমন নম্র স্বরেই বলল, মিথিলা আমার কথা শোনো। এসব সামান্য বিষয় নিয়ে কেন পরিবারকে জানাতে হবে? এমন টুকটাক ঝামেলা তো প্রতিটা স্বামী স্ত্রীর মাঝেই হয়। মিথিলা অবাক হয়ে বলল, সামান্য? এই ব্যাপারটা তোমার কাছে সামান্য পলাশ? বিয়ের পরেও তুমি আরেকটা মেয়ের সাথে লাগাতার ঢলাঢুলি করে যাবে, তার কাছে আমাকে পরিচয় করাবে আমি কাজের লোক, সেই মেয়ের জন্য গায়ে হাতে তুলবে আমার, আর এসব কিছুর সামান্য ভেবে আমি মেনে নেব? আমাকে তোমার এতটাই বোকা মনে হয়? পলাশ টিপে ঠোঁট ভিজালো। ঠিক এই অশান্তির ভয় ছিল এতদিন। বলল, দেখো মিথিলা, জেনি ভুল বলেছে। ও কেন আমার গার্লফ্রেন্ড হবে? শি ইজ মাই ফ্রেন্ড। প্রতিমধ্যেই আঙ্গুল তুলল মিথিলা, কড়া কণ্ঠে সাবধান করল, মিথ্যে কথা বলবে না পলাশ। আমি কচি খুকি নয় যে তুমি আমায় যা বোঝাবে তাই বুঝবো। ছিছি, আমার ভাবতেও ঘৃণা করছে যে তোমার মতো এরকম একটা দুশ্চরিত্র ছেলের সাথে বিয়ে হয়েছে আমার। পলাশের চাহনি বদলে গেল সহসা, হুঙ্কার ছুড়ল মৃদু গলায়, মিথিলা, একদম চোখ রাঙাবে না। তোমায় আমি ভয় পাই না? লজ্জা করে না? লজ্জা করে না এরকম নোংরামি কাজ করে আবার গলাচড়াও করে কথা বলতে? আমি আবারও বলছি, তুমি ভুল ভাবছো। জেনির সাথে আমার কোনো সম্পর্ক নেই। হতে পারে ও আমাকে অন্য চোখে দেখে, কিন্তু আমি তো জানি আমার বউ আছে, তাই না? চুপ, একদম চুপ। এতগুলো মিথ্যা গড়গড় করে বলতে একটুও পাচ্ছে না মুখে? আমি ঘাসে মুখ দিয়ে চলি না পলাশ। এই জন্যই তোমাকে প্রথম থেকে তোমাদের হাব ভাব নিয়ে সন্দেহ হচ্ছিল আমার। এখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। চিচি, এতটা নির্লজ্জ তুমি হতে পারলে পলাশ? গড়ে বউ রেখে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রাখা কি বলে জানো? হঠাৎ রাগের মাঝেও হেসে ফেলল পলাশ, তুচ্ছ তার হাসির কারণ। চুপ করে বলল, এসব তুমি বলছো? যে মেয়ে টাকার জন্য নিজের পুরোনো প্রেম ছেড়ে লাফিয়ে আসে আমায় বিয়ে করতে, সে মেয়ে বলছে এসব কথা? হ্যাঁ বলছি, কারণ আমি যা করেছি বিয়ের আগে তোমার মতো বউ গার্লফ্রেন্ড সব একসাথে মেনটেন করিনি। আমার ওই এক অতীত নিয়ে আর কতবার ঘটে দেবে? খুঁজতে গেলে ওমন হাজারখানেক অতীত তোমারও বেরিয়ে আসবে পলাশ। অবশ্য অতীত খোঁজার কী দরকার? চোখের সামনে যার একটা জঘন্য বর্তমান পড়ে আছে, তাতেই তো চরিত্র স্পষ্ট হয়ে যাচ্ছে। পলাশ কটমট করে বলল, বারবার আমার চরিত্র নিয়ে কথা বলবে না। মিথিলা পাল্টা চেঁচায়,
বলবো, 100 বার বলবো। কি করবে হ্যাঁ? সত্যি কথা বলতে খুব গায়ে লাগছে, তাই না? তুমি আসলে একটা নোংরা, দুশ্চরিত্র, পড়ছে। কথা শেষ না হয় পূর্বে মেয়েটার সেই একই কালে দ্বিতীয় চর বসল। অথচ একটু প্রহারের আগেই আজই কাটেনি। লালচে কপালে ফের আঘাতে চামড়ার শুদ্ধ বিবশ হয়ে থাকে। আর তো চোখ তুলে চাইল মিথিলা। তানিশ পেয়ে গড়িয়ে পড়ল জল। বেহেজা কণ্ঠে হতবাক হয়ে বলল, তুমি আবার আমাকে মারলে পলাশ? আবার? পলাশ ক্ষুব্ধ তাই একাকার হয়ে বলল, হ্যাঁ মারলাম। দরকার দরকার পড়লে আবার মারবো। এখানে তোমার বাবা নেই, মা নেই যে আহ্লাদে যা ইচ্ছে তাই করবে। আর একটা শব্দ উচ্চারণ করলে মারতে মারতে তোমায় শেষ করে দেবো মিথিলা। আমার বাড়িতে আমার টাকায় খেয়ে পড়ে থাকে হলে চোখ নামিয়ে কথা বলতে হবে। এটা তোমাকে আগেও বলেছি, আবার বলেছি, মেয়ে মানুষের ওই উত্তত্ততা আমি পছন্দ করি না। মিথিলা দমে যাওয়ার মেয়ে নয়। আঘাতের ধাতে সামনে উঠে মিনিটে স্ফুলিঙ্গ জ্ঞান নাই জ্বলে পড়ে বলল, পারবো না আমি। 3 বেলা খোটা খাওয়াচ্ছ বলে তোমার সব অন্যায় মেনে নিতে হবে? আগে অন্তত যেমন তেমন ছিল, আজকে কাজ করাতে খাটাতে। কিন্তু তাই বলে আমার চোখের সামনে অন্য আরেকটা মেয়ের সাথে নোংরামি সম্পর্ক রাখবে? আমি বসে বসে দেখবো? পরপরই হুট করে কেঁদে উঠল মেয়েটা। চটচটি মুখে ঢোকে প্রলাপ প্রলাপ করলো বোঝো স্বরে। আমি কত বড় ভুল করেছি, কত বড় পাপ করেছি একজনকে ঠকিয়ে। না হলে আমার কপালে এমন স্বামী জুটত যে কিনা ঘরে বউ রেখে সংসার রেখে এসব পরকীয়ায় লিপ্ত হয়। আল্লাহ, এখন আমার কি হবে? আমার ঘৃণা লাগছে নিজেকে। এমন ছেলে দিনের পর দিন ছুঁয়েছে আমাকে। দিনের আলোতে যদি ওরা এত কাকের সাথে পারে, না জানি এতদিনে কি ধরে কি করে বেরিয়েছে। ছি! পলাশ তাতে দাঁত কেচে চোখ বুঝলো, দম ছাড়লো দীর্ঘকার। মিথিলা হড়বড় করে তখনও। এসব করার আগে একবারও নিজের কথা ভাবলে না পলাশ? একবারও নিজের সংসারের কথা ভাবলে না? এতটা নীচ তুমি? ও চেঁচিয়ে উঠল অমনি, কিসের বউ? হ্যাঁ, কিসের সংসার? কিসের কথা বলছো তুমি? এগুলোর মানে তুমি বোঝো মিথিলা? তখন থেকে স্বামী স্বামী করছো, করেই যাচ্ছ। অথচ আজ অব্দি সেই স্বামীর জন্য ভালোবেসে 1 কাপ চা বানিয়েছ? কখনো অফিস থেকে দেরি করে ফিরলে ফোন করে খবর নিয়েছো আমার? দুবেলা রান্না করতে যাও, আমাকে কত গালাগাল করো। আমি জানি না কি দেখে সংসার করবো তোমার সাথে? না আছে রূপ, না আছে গুণ, আর না আছে আমার প্রতি তোমার কোনো রকম যত্ন। সবসময় নিজের মতো আরামায়েশে থাকতে চাও। আমাকে বিয়েটা তো ভালোবেসে করনি, করেছিলে টাকার লোভে। ছেলে কানাডায় সেটেলড, বড় চাকরি করে জেনে নিজে 2 বছরের সম্পর্ক এক কথায় শেষ করে দিয়েছিলে। তার থেকে সব রকম সুবিধা নেওয়ার পরেও লালা ফেলাতে ফেলাতে এসে বিয়ের পিড়িতে বসেছ। তাহলে এখন এত আচারি কিসের তোমার? যে আমার তো একটা দুর্বলতা পেয়েছো অমনি সাধু সাজছ, তাই না? মিথিলা ফিরতি জবাব দিল, তোমার কাছে আমার সাজু সাজার কোনো দরকার নেই পলাশ। কারণ আমি যাই করে থাকি তোমার আর জেনির এই নোংরামো সেই সবের কিছুর ঊর্ধ্বে। নাহিদের সাথে সম্পর্ক থাকলেও ও আমার হাত ছাড়া অন্য কোথাও ছোঁয়নি আজ অব্দি। কিন্তু তোমরা কি করে বেরোচ্ছ সেসব তো আমি নিজের চোখেই দেখছি। পাপের কথা বড় মুখ করে এখনো স্বীকার করে যাচ্ছ। লজ্জার ছিটেফোঁটা কি তোমার মধ্যে নেই? না নেই তো কি হয়েছে? আচ্ছা, তোমার সত্যটা শোনার এত শখ? ঠিক আছে, যাও, মেনে নিলাম যিনি সত্যি আমার গার্লফ্রেন্ড। 1-2 দিনের নয়, গত 1.5 বছর ধরে আমাদের সম্পর্ক হয়েছে। শান্তি পেয়েছো এখন? মিথিলা স্তম্ভিত হয়ে পড়ল। পলাশ! ছেলেটা তেতে ওঠে। কি পলাশ, এখন অবাক হওয়ার নাটক করছো কেন? তোমার কি মনে হয় এই বিয়েটা আমি স্বেচ্ছায় করেছিলাম? না, একদমই না। এত বছর পর দেশে গিয়ে শুনলাম মা আমার জন্য মেয়ে ঠিক করে রেখেছে। না করে দিই ভাবলাম, মনের মতো হলে বিয়ে হলে জেনি টেনি সব বাদ দিয়ে দেবো। কিন্তু তুমি আমার মনের মতো তো দূর, তার আশেপাশেও নয়। না দেখতে না শুনতে। কিন্তু লোভে আছে 16.5 আনা। তাও অমত করিনি, কারণ শুনলাম তোমার বাবা বিয়েতে শুধু মেয়ে দিচ্ছেন না, সাথে নগদ টাকা আরও অনেক কিছু আসবে। ভেবেছিলাম তোমাকে ওখানে রেখে এসে এখানে নিজের মতো থাকবো। কিন্তু কি হলো তারপর? মা বললে মেয়ে বরের সাথে কানাডা আসবে। এমনই নাকি কথা ছিল 2 পক্ষের। আমার এত মেজাজ খারাপ লাগছিল। তারপরও এলাকা সত্য লোকের সামনে জানলাম তোমার চরিত্র ঠিক নেই। ঠিক তখনই একটা মোক্ষম অজুহাত করিয়ে তোমাকে ফেলে আসতে চাইছিলাম। কিন্তু তুমি এত চালাক একটা মেয়ে, রীতিমতো থানা পুলিশের হুমকি দিয়ে আমার সাথে এসেছো। সেখানেই ভেবে রেখেছিলাম একবার তোমাকে নিয়ে এখানে এসে ইচ্ছে মতো কাচাবো। লোভের যে রঙিন চশমা পড়েছিলে এতদিন, সব ছুটিয়ে দেবো একদম। তোমাকে তোমার পরিবার থেকে দূরে রাখতেই তো ইচ্ছে করে এখানেই সিম কিনে দেইনি। মিথিলার মাথায় আকাশ ভেঙে পড়ল। বাকরুদ্ধ মেয়েটা কিছুক্ষণ কথাই বলতে পারল না। পলাশ নিজেই পুষতে পুষতে বলল, সত্য কথা হলো আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। আরে এর চাইতে ভালো হতো যদি তোমাদের বাড়ির আশ্রিতা মেয়েটাকেও বিয়ে করতাম। কি যেন নাম? হ্যাঁ, পুষ্পিতা। ওর অন্তত রূপ আছে। কিন্তু তোমার কি আছে মিথিলা? তোমার কিসের এত দম্ভ? শরীর ভরা জেদ, লোভ আর হিংসে ছাড়া কোনো গুণই তো আমার চোখে পড়ে না। বাবা মা সারাদিন ঘন্টাপিন্টে গেলিয়েছে। সংসার কি জিনিস সেসব জানো? জেনে সম্পূর্ণ একটা কানাডিয়ান হয়েও আমার জন্য কত বদলিয়েছে নিজেকে দেখেছো? আমার পছন্দের রান্না করে আনে দেখেছো?
নিজেই ভাবতো ওর কাছে কেন যাবে না। আমি স্বামীকে ঘরে আটকে রাখার মতো ক্ষমতা আছে তোমার? তুমি কি জেনির পায়ের যোগ্য রাখো? মিথিলার কণ্ঠরোধ আরেকটাও উচ্চবাচ্য না করে আহতের ন্যায় ধপ করে বসে পড়ল বিছানায়। চোখের জল গড়গড় করে গলায় ছুটে যাচ্ছে। খুব আস্তে বলল, আমাকে দেশে দিয়ে আসবে প্লিজ। পলাশের কণ্ঠ শক্ত। দেশে যাওয়া কি মামার বাড়ির আবদার নাকি? কত টাকা পয়সার ব্যাপার জানো? আমি বাপকে একটা ফোন দাও, যা লাগবে দিয়ে দেবে। দয়া করে আমাকে দিয়ে এসো পলাশ। আচ্ছা বেশ, তোমাকে যেতে হবে না, আমি পাঠিয়ে দেব। তুমি ঠিকই বলেছ, সংসার করার কোনো যোগ্যতা আমার নেই। আমি চলে যাই, তারপর তুমিও শান্তিতে থাকো, আমি একটু মুক্তি পাই। এই কানাটার মাটিতে দম বন্ধ হয়ে আসছে আমার। আমি আর এক মুহূর্ত থাকতে পারছি না এখানে, বিশ্বাস করো পলাশ। নিঃশ্বাস আটকে মারা যাব আমি। পলাশ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল কিছুক্ষণ। মিথিলার চোখ ভর্তি টলটলে জল, সাথে গলা কাল নেমে সব বুক অব্দি আসছে। ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল সে। বলল, ঠিক আছে, তোমার যাওয়ার বন্দোবস্ত করতে পারি, তবে হ্যাঁ, একটা শর্তে। অনেক আশা নিয়ে মুখ তুলল মিথিলা। স্বরের হাল অনুচ্ছক। কি শর্ত? যেতে হলে ডিভোর্স পেপারে সই করে দিয়ে যেতে হবে। মিথিলা কিং কর্তব্য বিমূঢ়, অথচ সেই মুহূর্তটা শরীর ছই না পলাশের। নিরুদ্বেগভাবে কাঁধে তোয়ালে ঝোলাই সে। বলে যায় নিকট স্বরে, শাওয়ারে যাচ্ছি। বের হতে হতে ভাবো কি করবে। ওয়াশরুমে ঢুকে গেল। তারপর মিথিলা নিথরের নাই ঠায় বসে রয়। কেন, কি জন্য, কিংবা কিসের কারণে মেয়েটা জানে না। হঠাৎ করে কেঁদে উঠল। হঠাৎ আলোয় ভরা সকাল যেন কড়া রোদের হয়। সেই আলো এসে ছিটকে পড়ল তার কান্না বেচা মুখেও। অরিন্দগুলো কৌতূহলে ভেবে উঠতে চায়, জিজ্ঞেস করে, নাহিদ কি এখনো আমার অপেক্ষা করছে? যা খালি, নাহিদ তোর জন্য কোল পাতে বসে আছে, খালি যাবি টুক করে কোলের মধ্যে পড়বে আর নাহিদ তো কোলের মধ্যে নিয়ে বাচ্চাকে মতো করে দোল দোল দোলনি দোলাবে। দুপুর 12টা বাজে প্রায়। ঘরে কাঠের দরজায় চেয়ারটার উপর ছড়িয়ে রাখা তীব্র শার্ট প্যান্ট, আর সেই দিকে উৎপাতা শিকারী না চেয়ে আছে নাহিদ। এই প্যান্টের পকেটে সে নোহার দেওয়া চিঠিটা রেখেছে। না না, নোহার নয়, পুষ্পিতার লেখা চিঠি। তবে ভেতরে কি লেখা নাহিদ পড়েনি। অন্যের ব্যক্তিগত ব্যাপারে নাককলা দেওয়ার স্বভাবটা তার চিরকাল লঘু। তবে ছেলেটার বুকখানা উত্তেজনায় ফাটছে। গতকাল ঢাকা থেকে ফিরে ফ্রেশ হয়ে এখানে প্যান্ট মিলে রেখেছিল তীব্র। এত বেলা হলো অথচ এখনো কি বসবস করে ঘুমোচ্ছে দেখো। আজ শুক্রবার বলে সোজা হওয়ার কোনো নামই নেই, কিন্তু নাহিদের যে আর তরই সইছে না। বিট্টু কখন উঠবে আর কখন পড়বে প্যান্টটা? এর মাঝে তীব্র লড়ে চড়ে উঠল। এতক্ষণে ঘুম ভেঙেছে জনাবের। অমনি তীরস্থ হয়ে উঠল, দাঁড়ালো নাহিদ। তীব্র চোখ মেলালো, শোয়া থেকে উঠে বসে আড়মোড়া ভাঙল দু হাতে। তন্ডিত চোখে চোখ দুটো তক্ক হতেই নাহিদ থতমত খেয়ে দৃষ্টি নামায়। ব্রু কুচকাল ও নীরদ কণ্ঠের জমার কণ্ঠস্বর ঘুমের মধ্যে কারো শোনালো। কি হয়েছে? নাহিদের ফটাফট জবাব, কই কিছু না তো, কি হবে? তীব্র আর কথা বাড়ায় না। ওয়াশরুমের পথে ধরে চুপচাপ উদাম শরীরের কোমরের অংশে ট্রাউজারের দাগ তুলেছে। যেতে যেতে চেয়ারের ওপর থেকে শার্ট প্যান্টটা তুলে নিল। তুরন্ত নাহিদের চোখ দুটো চকচক করে উঠল। বিট্টু নিশ্চয় চেঞ্জ করবে এখন। আর প্যান্টটা পরতে গেলেই তো পকেটে চোখ যাবে। ঠিক তখনই চিঠি হাতে পড়বে। উফ, নোহা যে উৎসাহ আর আয়োজন দিয়ে চলে গিয়েছে, এটা কোনো না কোনো ভ্রমপ্রাস্ত হয়তো নির্ঘাত এই হতে। এইবার এই অস্ত্রের গায়ে বিট্টু পুষ্পিতার প্রেম জমে যাবে। আহা, বাবা চাই এত বড় একটা কাজ নাহিদ নিজে অবদান রেখেছে। ভবিষ্যতে যখন বিট্টুর ছেলে মেয়ে হবে, গর্বে বুক ফুলিয়ে ওদের এই গল্প শোনাবে নাহিদ। ভাবতেই ছেলেটার শরীর শুদ্ধ গলে যাচ্ছে আনন্দে। ঠিক সেই সময় ওয়াশরুমের সিটকানি খুলে বেরিয়ে আসে তীব্র। নাহিদ ত্রস্ত পেছনে ফিরে চাইল। তীব্রর হাতে ব্রাশ, কাছে এসে বলল, নাস্তা এনেছিস? নাহিদ উত্তর দিল না। কপাল কুঁচকে ওর আপাতমস্তক দেখল একবার। যেমনভাবে ঢুকেছিল তেমনভাবেই বাহিরে এসেছে তীব্র। কই, চেঞ্জ তো করেনি। বিভ্রমে চোখ পিটপিট করে বলল, তোর প্যান্ট কোথায়? তীব্র নিজেতে চোখ বুলালো। বুঝতে না পেরে বলল, পরে তো আছি। এমনভাবে দেখছিস যেন শালা পরনে কিছুই নেই। নাহিদ ফের থতমত খেল। পরপরে উদ্বিগ্ন হয়ে বলল, তুই যে প্যান্টটা একটু আগে সাথে করে নিয়ে গেলি, সেটা কোথায়? ওটা পরবি না? সত্য ঘুম ভাঙায় তীব্রর মেজাজ বেশ চড়া। এত অল্পতে রেগে মেগে বলল, কেন, তাতে তোর কি? আমি প্যান্ট পরবো না পরে প্যান্ট ছাড়া থাকবো, সেটা আমার ব্যাপার। তুই কি আমার ঘরে বউছে প্যান্ট নিয়েও এখন জবাব দিতে হবে? নাহিদ অতিষ্ঠ হয়ে বলল, উফ, কি যে বলিস তুই। গুন্ডার পোশাক আশাক ভালো হলেও ব্যবহার কোনোদিনও ভালো হবে না। বলতে বলতে চপল পায়ে নিজে এগিয়ে এলো সে। তীব্রর পাশ কাটিয়ে ওয়াশরুমে ঢুকলো। চোখে হোঁচট খেয়ে ছিটকে পড়লো অমনি, আর্তনাদ করলো সজোরে, এ কি, এটা তুই কি করেছিস? তীব্র সুন্দর মুখটা কুচকায়, হয়েছেটা কি? নাহিদ মাথায় হাত দিয়ে বলল, তুই প্যান্টটাকে পানিতে ভিজিয়েছিস কেন? তীব্র সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মহা বিরক্ত হয়ে পড়ল, এত ঢং করছিস কেন? ময়লা হয়েছে তাই ভিজিয়ে রেখেছি। এমন ভাব করছিস যেন আজ অব্দি কাউকে জামা কাপড় ধুতে দেখিসনি। নাহিদ কোনটাও কথায় কান দিল না। একেবারে দৌড়ে গিয়ে ফেনাভর্তি পানির বালতি থেকে প্যান্ট টেনে তুললেও উপরে ঝপঝপ করে জল ঝাড়তে শুরু করলে। ছেলেটা
দ্রুত পকেটে হাতালো, একটুখানি আশা পাছে চিঠিটা যদি অকজ থাকে এখনো বিধিমাম। সার্ফ এক্সেলের ছোঁয়ায় কাগজ গলে টলে একাকার। পকেটের ভেতরে হাতে ছিঁড়ে ছিঁড়ে নাহিদের আঙ্গুলে চলে এলো। বেচারা চেহারাটা চুপসে গেল হতাশায়। সব উচ্ছ্বাস নেতিয়ে হওয়ার সাথে দরুন একটা ভয় জাগলো মনে। এখন কি হবে মিস নোহা যদি এসব ঘাটছে শোনেন? এমনি তো ওর সারাদিন ঢ্যাঁড়স বলে ডাকে। এরপর কি বলবে তাহলে? তীব্র দরজায় দাঁড়িয়ে ওর হাব ভাব দেখছে। ছেলেটা ব্যর্থতার তোপে কেমন পাথর হয়ে আছে। সমস্যা কি তোর নাহিদ? কি হয়েছে একটু বলবি আমায়? নাহিদ পোষ করে দম ফেললো। প্যান্টটাকে আগের জায়গায় রেখে ঘুরে চাইলো ওর দিকে। কণ্ঠে তার উপচে পড়া বেদনা। কিছু হওয়ার আগেই তো সব শেষ করে দিলি। যা বুঝলাম এত তাড়াতাড়ি আমার চাচা হওয়া হবে না। তারপর মুখ কালো করে চলে গেল ছেলেটা। তীব্র মেজাজ বিগড়ালো। বড় করে বৃদ্ধস্পিথায় শালা ভুলে ছেলে হয়ে গেছে। মাঠের গরু কোনোদিনও মানুষ হয়? ঘরের বাহিরে দাঁড়িয়ে আছে নোহা। মাঝে মধ্যে অশান্ত পায়ে হাঁটছে দুদিকে। এদিকে আকাশের বুকে দোপার চলেছে মেঘদের। হালকা পাতলা বাজ পড়ছে কোথাও। বেশ আয়োজন করে বৃষ্টি আসবে আবার। নোহা অপেক্ষা করছিল নাহিদের। কাজটা ঠিকঠাক হলো কিনা জানতে। মিনিট কয়েকে বেরিয়ে আসে সে সতর্পণ্যে। দৌড়চাপাই প্রথমে। নোহা অমনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। উত্তেজিত কণ্ঠেও ফিসফিস করে বলল, রেখেছিলেন চিঠিটা? পড়েছিলেন উনি? কি বললেন উনি? পড়ে বুঝতে পারিনি তো কিছু। এগুলো প্রশ্নের পিঠে কেবল মুখ কুচে করে চেয়ে থাকলো নাহিদ। ভিতরটা তার ছটফটে আফসোসে চৌচির। এখন কি করে বলবে? তীব্র চিঠি পড়া তো দূরে থাক, হাত দিয়ে ছোঁয়নি। নোহা অধৈর্য হয়ে বলল, আরে হলোটা কি? কথা বলছেন না কেন? ও খুব মন খারাপ করে বলল, আসলে মিস নোহা, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বুঝেছেন? মেয়েটা আটকে বলল, অ্যাক্সিডেন্ট? কার অ্যাক্সিডেন্ট? তীব্র স্যার ঠিক আছে তো? আরে সেরকম কিছু না, চিঠির কথা বলছি। নোহা নাকমুখ কোচকাল। কি যাতা বলছেন বলুন তো? জেরে কাশেন না মশাই? নাহিদ মেয়েদের মতো ঠোঁট উল্টে পাল্টে বলল, হয়েছে কি, আমি তীব্র পকেটে চিঠি রেখেছিলাম। কাল রাতে যে ও প্যান্টটা পরে খুলে রাখলো ওটার ভেতরে। নুহা খুশি হয়ে বলল, সাব্বাস। এরপর কি হলো? নাহিদের সারা মুখে অদৃশ্য কালি লেপটে গেল এই সাব্বাস শুনে। ঘটনার পরেরটুকু তো এখনো বলা বাকি। সব জানলে মেয়েটা কি বলবে? সাব্বাসের বিপরীত শব্দটা কি? না, চিন্তায় নাহিদ মনে করতে পারল না। নুহা তাগিদ দেয়, আহা আজব তো, একটা কথা অর্ধেক বলে মুখে কষ্টেপ লাগাচ্ছেন কেন? শেষ করবেন তো নাকি? নাহিদ গলা খাকারি দিয়ে দিল এবার। বলল মিনমিনিয়ে, ওই হয়েছে কি, চিঠি তো রাখলাম প্যান্টে, কিন্তু তীব্র পকেট চেক না করে আস্ত প্যান্টটা সার্ফ এক্সেলে চুবিয়ে দিয়েছে। সাথে শার্টটাও ছিল। নোহার সব আনন্দ মাটি। চোখ দুটো প্রকট হলো উল্টে। বিস্ফোরিত কণ্ঠে চেঁচালো, কি কি বল? হাঁসফাঁস করে ওর মুখটা চেপে ধরল নাহিদ। ওরা দাঁড়িয়েছিল সিঁড়িতে। ওখানে আস্তে কথা বললেও প্রতিধ্বনিত তবে বেশ জোরে শোনায়। এখানে এই নিয়ে চেঁচাচ্ছে পুরো বিল্ডিংয়ের লোক। তা জড়ো হলে বলে চাপা কণ্ঠে বলল, আরে চুপ চুপ, কি করছেন? এভাবে চেঁচালে তো সবাই শুনে ফেলবে। নুহা মাথা টানল। তবে এই মুখ চেপে ধরার অজুহাতে বড্ড কাছে চলে এসেছে নাহিদ। যে ঘনিষ্ঠতায় শ্বাস প্রশ্বাসও লিপ্ত হচ্ছে লড়াইয়ে। তরুণের সেই আগের রোগটাই চট করে ফেরত এলো আবার। গলা শুকাচ্ছে, বুক কাঁপছে, মেইলি কোটর দুটো না চাইতেও ভর্তি হয়েছে লজ্জায় শ্রাবণে। অমন চোখে নাহিদের দিকে চাইল সে। ছেলেটা তখনও চারিপাশে দেখছে। কেউ এলো না, দেখলো কি না ওদের। যখন ফিরল তার দিকে, নুহা চাহনিতে আটকে গেল সব। বলতে এলো দৃষ্টি যুগল। কিছুটা অস্বস্তি, কিছুটা বিব্রত বোধের কবলে পড়ল সেও। চট করে মেয়েটাকে ছেড়ে সরে আছে নাহিদ। নুহার শরীর যুগল জড়তায় স্রোতে, কণ্ঠনালীতেও বিড়ির প্রাণ। দুজনেই সংকোচে জবুতবু হলো। নাহিদ এলোমেলো পাতা ফেলে ফ্লোরে পিঠ ফিরিয়ে উল্টো করে আছে ওরা। সে ঘাড় চুলকাতে বলল, সরি। নুহার নিবুসর, ইটস ওকে। সামান্য ব্যাপারটা নিয়ে দুজনের লজ্জার কমতি নেই। কেউ কারো দিকে তাকাতেও পারছে না। নাহিদের মাঝে রাগটা কমে এলো এবার। একটু আগের ঘটনা পরিবেশে রাতারাতি পাল্টে বেড়েছে। বেশ ঝরঝর করে বলল, চিঠিটা তীব্র পড়তে পারেনি, কাগজ গলে গেছে। আপনি আমাকে একটা কাজ দিলেন, অথচ ঠিক করে করতে পারলাম না। সরি এগেইন। নুহা কি বলবে বুঝতে পারছে না। তবে চোখের কোণা থেকে তুলে মানুষটাকে দেখতে চাইলো একবার। বলল ছোট গলায়, আচ্ছা। অমনি করে চাইল নাহিদ। সব বলে চোখের পলকে খুব চিন্তা নিয়ে বলল, এখন কি করবেন তাহলে? প্রথম মিশন তো ফেল হয়ে গেল। নুহা ভেতরে আইটাই ভাব সামনে উঠছে। নিচেও তাকাই ওর দিকে। নিমদাষ্ট কামড়ে বলল, দেখছি পরের মিশন ভাবতে হবে। আচ্ছা আমি এখন যাই। পুষ্পিতা করে একা, মেয়েটা আবার বাজ পড়লে ভয় পাই। ঠিক আছে। বলতে বলতে থামলো নাহিদ। উলুস্তুল প্রস্তাব ছুড়ল, আচ্ছা একটা কাজ করলে হয় না? নুহা এক পা বাড়িয়েছিল যেতে, থেমে পা দাঁড়িয়ে বলল, কি?
এখন তো আকাশে বাজ পড়ছে। আমি না অনেক সিনেমায় দেখেছি, বাজ পড়লে হিরোইন ভয় পেয়ে হিরোর কাছাকাছি আসে। তীব্রকে আপনাদের বাসায় পাঠিয়ে দেব। নুহা তন্দা খেলো, হাসবে না রাগ করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগলো সিদ্ধান্ত নিয়ে। ওকে হা করে চেয়ে থাকতে দেখে বুক ফুলিয়ে হাসলো নাহিদ। ব্রো উঁচিয়ে বলল, কেমন বুদ্ধি দিলাম বলুন, দারুণ না? নুহা তাজ্জব করে বলল, এই আপনার বয়স কত? নাহিদের হাসি মুছে গেল। কেন? নুহা আর কিছু বলল না। অতিষ্ঠতায় দুপাশে মাথা নাড়তে নাড়তে চলে গেল। বোকা ছেলেটা কিছুই বোঝেনি। মনের মাঝে হাজারখানেক প্রশ্ন নিয়ে ঘরে ঢুকলো নিজেও। অমনি সামনে পড়লো তীব্র, হাতে চায়ের কাপ নিয়ে মাত্র যেখানে বসেছে। নাহিদ দাঁড়িয়ে গেল। পরপরই শঙ্কা চাকলো মনে, বিট্টুটা আবার কিছু শুনে ফেলেনি তো। তীব্র চাইতেই হে হে করে হাসলো সে। ও কারণেই ধমকালো, ছাগলের মতো না হেসে সামনে থেকে সর। দপ করে হাসি নিভে গেল ছেলেটার। মনে ক্ষুণ্ণ হয়ে বলল, এভাবে বলতে পারলে আমাকে? আমার এই হাসির উপর ভার্সিটি কত মেয়ে ক্রাশ ছিল জানিস? তীব্র চোখ দেওয়ালে ঝোলানো টিভিটাতে নিষ্পৃহা বলল, তাহলে ওদের কারোর সাথে প্রেম করতে শুধু শুধু লাইফটাকে হেল করার জন্য একটা গোলটিকারকে বেছে নিলি কেন? নাহিদের যতটুকু হাসি বাকি ছিল সব উবে গেল। আবার মিথিলার কথা তুলছিস কেন? আমি তো ওকে ভুলতে চাইছি, তাই না? তীব্র কিছু বলল না। টিভি ছেড়ে মেঝের দিকে পুরো কুচকে চেয়ে রইল। নাহিদ নিজেই এগিয়ে এসে কাছে। সুধাই, তোর কি মন খারাপ? না। তাহলে মেজাজ খারাপ কেন? তীব্র বলল, কাল দুপুর থেকে পুষ্পিতাকে দেখিনি। মেয়ে তো বাইরেও বের হয় না। একটা বুদ্ধিও পাচ্ছি না ওদের বসায় যাওয়ার। বুঝতে পেরেছে এমনভাবে মাথা ঝাঁকালো নাহিদ। বিজ্ঞের নাই চিন্তার ভান করলো কিছুক্ষণ। অনেকটা সময় কাটিয়ে বলল, আমিও পাচ্ছি না। তীব্র উঠে দাঁড়াই, বলল মুখের উপর, তোর বুদ্ধিতে চলবো? তীব্র অত খারাপ সময়ও আসেনি। আজকে সমস্ত অফিস আদালত বন্ধ, তাও আয়েশা খাতুন বাড়িতে নেই। খুব কাছের একজন কলিগের বাড়িতে তাদের সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। ভদ্রমহিলা সেখানে গিয়েছেন ফেরার পথে বিকেল। অথচ বছরে আছরে আজান পড়তে না পড়তেই হঠাৎ ঝোর তেড়ে এলো। বেড়ে গেল মেঘের তেজ, সেই সাথে তুফানি রূপী বাতাসের কলিগের বাড়িতেই আটকে গেল আয়েশা। এদিকে নুহা পুষ্পিতা এক বাসায়। সন্ধ্যা হয়নি অথচ বৃষ্টির বুকে বর্ষার মতো অন্ধকার। ধুলোবালি উড়ে আসছে হাওয়ায়, ঝড় বাতাসে জানালার কপাট একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে ক্রমে। সঙ্গে লাগাতার বজ্রপাত, বিদ্যুৎ চমকানো তো আছে। পুষ্পিতার সাথে সাথে আস্তে ধীরে ভয়ে গুটিয়ে আসছে নোহাও। তারপর হুট করে লোডশেডিং হলো। কাছে পিঠে কোথাও যেন খুব জোরে বাজ পড়তেই ট্রান্সমিটার ফাটার শব্দ হলো। বাতাসে ভেসে এলো শব্দ। ফাঁকা বাড়িতে এই তরুণীর শীর্ণ বুকে ছলকে উঠল অমনি। গলা ফাটিয়ে একা চিৎকার ছুড়ল দুজন। তীব্রদের ঘরে দরজা খোলা ছিল তখন। ডিভানে শুয়ে মুঠোফোনে ভিডিও দেখছিল নাহিদ। তার পাশের টেবিলে বসে নোটস কাটছিল তীব্র। হঠাৎ চিৎকারে ভরকে গেল ওরা। একে অপরকে দেখে ঝড়ের বেগে ছুট লাগালো বাহিরে। নুহাপুরের ফ্ল্যাশ চালিয়েছে। তখনই দরজার কাঠে টোকা পড়ার শব্দে সরা যায়। পুষ্পিতা ভয়ে ভয়ে বলল, কে এলো এখন? ভূত না তো? উত্তর হিসেবে ভেসে এলো একটি উস্ত কণ্ঠহীন কণ্ঠস্বর, নুহা দরজা খোলো, আমি তীব্র। পুষ্পিতার ভয়টার শেষ। উঠে মির্গের নাই নয়নজোড়া ঝলমলিয়ে উঠল। কারো অপেক্ষায় না থেকে দৌড়ে গিয়ে চিটকানি টেনে নামালো সে। ওপাশে দাঁড়িয়ে তীব্র। গোটা একদিন পর দেখা হলো দুজনের। ফ্ল্যাশ লাইটের কলা আলো সোজা গিয়ে পড়ল ছেলেটার মুখের ওপর। চোখের সাদা চশমা ঝলসে যায় তাতে। হাত দিয়ে মুখটা আড়াল করলো তীব্র। বলল ছোট্ট করে, আলো নামাও। হুঁশে এলো মেয়েটা, হাত নামালে চলতি। ততক্ষণে ঘরে ছেড়ে বেরিয়ে আসে নুহাও। স্যার, আপনি? তীব্রর কপালে ভাঁজ। এভাবে চেঁচালে কেন? পুষ্পিতা বলল, আসলে হুট করে কারেন্ট গেল, আবার একই সাথে বাজ পড়ে ভয় পেয়ে গিয়েছিলাম। আন্টি আসেননি? হুম, আটকা পড়েছে বৃষ্টিতে। নুহা বলল, স্যার আপনি বাইরে কেন, ভিতরে আসুন। মেয়েটার কথা সংকোচ নেই আজ, কিন্তু ইতস্তত করলো তীব্র। শূন্য বাসায় দুটো মেয়ে, এই মুহূর্তে ওর ভিতরে যাওয়া কি ঠিক হবে? কেউ দেখলেও তো বিষয়টাই রং ছাড়িয়ে পড়বে। পরপরই চোখে পড়ল পুষ্পিতার উপর। মেয়েটা কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় দেখছে ওকে। হাতের ফ্ল্যাশটা উল্টো করে ধরাই শুভ্র কিরণ সোজাসুজি মুখে পড়ল গিয়ে। এমনই এক ঈষৎ প্রভায় মেয়েটিকে দেখছিল সে। অমনি তার সব সংকোচ উধাও। টান টান বুকে লম্বা পা এগিয়ে ঘরের ভেতরে ঢুকলো তীব্র। কেউ যদি ব্যাপারটা দেখেও নেয়, সাথে এমন দু চারজন লোক জড়ো করে, এমন একটা মোক্ষম সুযোগকে কাজে লাগিয়ে ভীতু মেয়েকে এসে বিয়ে করে ফেলবে না হয়। তীব্র পেছনে পেছনে নাহিদ ঢুকলো। নীরব পাতারণে হৈ হৈ করে বলল, দেখলেন মিস নুহা, কাল রাতে আমাকে ভূতে ভয় দেখালেন, অথচ নিজেই সেই ভয়ে 7 বারই চেঁচিয়ে মাথায় তুললেন আজ। তীব্র সন্দেহ চোখে চাইল, কাল রাতে ও তোকে ভয় দেখিয়েছিল? কখন? হ্যাঁ, ওই তো যখন নুহা হাসপাস করে জিভ কাটল। ঢেরুসটা সব বলে দিল রে। খেয়াল পড়তেই কথার দড়ি টানল নাহিদ। আমতামটা করলো, না আসলে কাল ঘুম আসছিল না বলে ছাদে গেলাম না, গিয়ে দেখলাম উনিও ছিলেন। তখনই আর কি। সাথে পুরো ঠোঁট হেসে হাসলো ছেলেটা।
কিন্তু তীব্র সন্দেহ গেল না। চোখ শুরু করে চোর চোর ভাব করা দুজনে একে অপরকে দেখল সে একবার। অথচ পুষ্পিতার এসব কিছুতেই খেয়াল নেই। তার বিমোহে বোধ হওয়া নয়ন তীব্র থেকে সরছেই না। পুরোটা সময় মানুষটার দিকে চেয়ে রইল সেই স্বরূপা তরুণী। সত্য প্রেমের কবলে দিশে হারাচ্ছে। তীব্র চাইতেও চট করে মাথা নোয়াই পুষ্পিতা। সেই ফাঁকে নাহিদকে চোখ রাঙালো নোহা। ছেলেটা ঠোঁট উল্টাই আবার শব্দহীন সরি। নোহা ওসবে মন দেয় না, তীব্রকে বলল, স্যার দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। পুষ্পিতার দিকে চোখ রেখেই বসল সে। মেয়েটার এখন ভীষণ লজ্জা লাগছে। মনে হচ্ছে পাত্রপক্ষ দেখতে এসেছে ওকে, কোনটা ঢাকতে কি করবে ভেবে পেল না ও। কোথাও যে পালাবে সেই অজুহাত নেই। অজুহাত থাকলেও বা যেহেতু পুষ্পিতা, তীব্র সামনে থাকতে ভালো লাগছে। যেমন এমনিতেই লজ্জায় চুর হয়ে যাচ্ছে শরীর। কি এক অদ্ভুত যন্ত্রণা এসব। নুহার মাথায় চোট করে একটি বুদ্ধি খেলে গেল। ঝলঝলে চেহারায় উদ্বেগ এনে বলল, আচ্ছা সবাই এভাবে ভূতের মতো বসে থেকে কি করব? তার থেকে চলুন আমরা চারজন মিলে চোর চেয়ার খেলি। তীব্র চোখ গোছায়, কি চোট? তোট ডেয়ার? আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করছি। মেয়েটা আর কারো অনুমতি নিল না। হুট করে ছুটে দুটো প্লাস্টিকের চেয়ার নিয়ে এলো সাথে। দুই সোফা সেটের মাঝে বসে টি টেবিলকে আরও কাছে এনে বসলো। পুষ্পিতা আর নাহিদকে বলল, বসে সবাই। পুষ্পিতা বলতে চাই, এখন এসব। নোহা চোখ পাকালো। বস। নিরুপায়ের মতো বসলো সে। তবে সিটটা ঠিক তীব্রর মুখোমুখি থাকায় গুটিয়ে গেল আরও। নোহা কাচের বোতল এনে টেবিলে রাখে। তীব্র সবটা অনীহা নিয়ে দেখছে। এসব বাচ্চামো খেলা খেলতে হবে এখন। ও গড। অবশ্য বিধু মেয়ে আছে তো। মেয়েটা আশেপাশে থাকলে এমন দু চারটে খেলা কেন, সব পারবে তীব্র। আচ্ছা, তাদের দুজনে ঠিক এরকম এক ঝড়ের রাতে দেখা হলো না আজও? ঠিক তেমনই ঝড়ের বলছে বাহিরে, ঠিক তেমনটাই ছোট্ট আলো জ্বলছে কামরায়। শুধু দুপাশে দুই দুটো না থাকলেই ভালো হতো। তীব্র চেহারায় কুটিয়ে একবার নাহিদকে আরেকবার নোহাকে দেখলো। ইচ্ছে জাগলো এক একটাকে কোথাও আটকে রাখার, আরেকটাকে এক লাথিতে ঘরের বাইরে ফেলে আসার। এখানে শুধু ভিতু মেয়ে আর ও থাকবে, এইভাবে মুখোমুখি কাছাকাছি খুব নিষ্পলক মেয়েটাকে চেয়ে দেখবে তীব্র। সব চাওনা পাওনা মিটে যাবে সাথে। ঘোর বাংলো নোহার স্বতঃস্ফূর্ত আওয়াজে, স্যার দেখুন, এটাকে আমি এখন হাত দিয়ে ঘোরাবো। ঘুরতে ঘুরতে বোতলের মাথাটা যার দিকে থামবে তাকে দুটো অপশান দেওয়া হবে, ট্রুথ অ্যান্ড ডেয়ার। ট্রুথ নিলে যা প্রশ্ন করা হবে উত্তরে সত্যি বলা যায়। আর ডেয়ার নিলে নাহিদ আগ বাড়িয়ে বলল, যা করতে বলা হবে তাই করতে হবে। এই তো স্কুল লাইফে অনেক খেলেছি জানেন, আজকে আবার খেলবো। উফ, পুরো নস্টালজিক ব্যাপার স্যাপার। তীব্রতাও পছন্দ হলো না। সে ট্রুথ নিল, প্রশ্ন করবে ঠিক আছে, কিন্তু ও যদি উত্তর ভুল দেয় বা মিথ্যে বলে, এরা বুঝবে কিভাবে? বোকাশোকা জেনারেশনের বোকা বোকা খেলা। ছোট্ট করে ঘাড় নাড়ল তাও। নোহার মধ্যে উৎফুল্লতার কমতি নেই। সেকেন্ডে বোতল ঘুরিয়ে দিল মেয়েটা। মনে মনে প্রার্থনা করলো যেন পুষ্পিতার কাছে এসেই থামে। কাকতালীয় হলেও প্রার্থনা ফলে যায়। ঘুরতে ঘুরতে বোতলে সরু মাথাটি পুষ্পিতার সামনে এসে চিরল। খুশিতে হাততালি দিয়ে উঠল নোহা। পুষ্পিতা মিয়ে গিয়ে পড়ল, যা বাবা, প্রথমেই আমি। নোহা লাফিয়ে চড়িয়ে শুধাই, ট্রুথ না ডেয়ার? বল বল, তাড়াতাড়ি বল। পুষ্পিতা বলেও ডেয়ার নেবে না। এই নোহাকে ও হাড়ে হাড়ে চেনে। উল্টোপাল্টা কিছু একটা দিয়ে বসবে। বলল, ট্রুথ। তীব্র নোহাকে শুধালো, স্যার প্রশ্ন করবেন? সরি, নোহা তীব্রকে শুধালো, স্যার প্রশ্ন করবেন? তীব্র ভেতরেরটা উসকুস। প্রশ্ন তো 100 বার করতে চায়, আর ভয়টা এখানেই। জীবের যে ভরসা নেই। দেখা যাবে বলে বসলো, আমাকে ভালোবাসো? থাক। চুপচাপ মাথা নাড়ল দুপাশে। নোহা হতাশ হলো একটু। সে চাইছিল তীব্র এই সুযোগে মনের কথা শুনে নিক ওর থেকে। নাহিদকে জিজ্ঞেস করলো, আপনি করবেন? এরকম মাথা নেড়ে সেও। নোহা কাঁধ উঁচিয়ে বলল, ঠিক আছে আমি করছি। এরপর একটু ভেবে বলল, আচ্ছা বলতো, এমন কি জিনিস যেটা পেলে তোর মনে হবে তুই পৃথিবীর সবচাইতে সুখী? সবাই যখন উত্তরে আসায় চেয়ে পুষ্পিতা মাথা নোয়ালো। ছোট্ট করে কিলে বলল, একটা বাড়ি। তীব্রর ভ্রু বেঁকে যায়। সাগ্রহে শুধাই, বাড়ি? নোহা নিজেও বেশ অবাক হলো। একরকম কিছু পুষ্পিতার মুখে ও কোনোদিনও শোনেননি। পুষ্পিতা দীর্ঘশ্বাস ফেলল। বাতাসের তাণ্ডবের কাছে হালমানা বদ্ধ জানলার দিকে চেয়ে বলল, আমার নিজের নামে একটা বাড়ি চাই আমি। রাজপ্রাসাদ নয়, একটা ছোট্ট বাড়ি। খড়কুটের চাল কিংবা মাটির বেড়া, কিছু একটা হলেই চলবে। কিন্তু বাড়িটা হবে আমার নামে, একদম আমার নিজের। যেখান থেকে কেউ আমাকে ইচ্ছা চাইলে চলে যেতে বলবে না। যখন তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার ভয় দেখাবে না। সেখানে 3 বেলা খেয়ে পড়ে বাঁচার খোটা শুনতে হবে না। উঠতে বসতে শুনতে হবে না আমি এখানকার আশ্রিতা, যে বাড়িতে কারো বোঝা হয়ে নয়। আমি আমার মতো করে থাকবো, না খেয়ে থাকলেও সেখানে দিন শেষে একটু নিশ্চিন্তে শ্বাস নিতে পারবো। রাতের বেলা মেঝেতে মাথা রেখে ঘুমালেও মনে হবে আমি তোমার বাড়িতেই আছি। এই বাড়ি থেকে কেউ আমাকে কোনোদিনও তাড়িয়ে দিতে পারবে না, কেউ না। বলতে বলতে পুষ্পিতার কণ্ঠ ভিজে এলো।
কথার শেষে এক ফোঁটা উষ্ণ জল টুক করে গড়িয়ে পড়ল গালের, সাথে প্রচণ্ড কান্নারা দাঁত ভেঙে ছুটে গেল গলায়। সবার সামনে মেয়েটা আর বসে থাকতে পারে না, অন্ধকারে দৌড়ে চলে যায় ঘরে। নুহার নিজেরই কান্না পেয়ে যাচ্ছে, নাহিদের হাসিটাও বিলুন। দুজনে একসাথে ফিরে চাইল থম মেরে বসে থাকা তীব্রর দিকে, যার শতনু অদল ভাবনায় ডুবছে, অথচ কি ভাবছে কে জানে। বেশ রাতের কথা, থমকে থমকে বাতাস বইছে বাইরে। গাজীপুরের সব থেকে উঁচু দালানের ছিল কোঠায়, অন্ধকারে বুক ফুলিয়ে ঘুরছে। এতক্ষণ কিছুক্ষণ হবে জ্বর থেমেছে। আড়ম্বরের বক্ষ চিরে উড়ে বেড়ানো পুঞ্জ পুঞ্জ কালো মেঘ মিলিয়ে যাচ্ছে কোথাও। বৃষ্টি আর বাতাসে তোরটা সামলে উঠতেই ঘরে ফিরেছেন আয়শা। তবে আসার পর তীব্র আর নাহিদকে পাননি। ওরা দুজন সেখান থেকে আরও আগে বেরিয়ে এসেছিল। সেই পুষ্পিতা ছুটে যাওয়ার পরপরই কথাবার্তা ছাড়া ঘরে ফিরেছে তীব্র। নুহার মন খারাপ তখন শৃঙ্গ ছাপিয়ে যায়। তার একটা সাধারণ প্রশ্নে কি থেকে কি ঘটে গেল। প্রফুল্ল বার্তাবরণ বদলে গেল চোখের পলকে। এখনই বিদ্যুৎ আসেনি। ছাদের পাঁচালি চুয়ে টপটপ বর্ষাপাতনের আওয়াজ পরিষ্কার কানে আসছে। গড়ে কোণে কোণে চুপ করে বসে আছে নাহিদ, থম ধরে থাকা তীব্রর উপস্থিতি ঠিক তার পাশেই। ছেলেটার জিভে একটু দুশব্দ অগ্নি নেই, কি যে চলছে ওর মনে। পুষ্পিতার তখনকার কথাগুলো শুনে নাহিদের নিজের বুকটাই হু হু করে আসছে এখনো। তাহলে বিট্টু কি হচ্ছে? ও তো মেয়েটাকে ভালোবাসে, তবুও এত শান্ত কেন? নাহিদ জড়তা ভর্তি হাতটা বাড়ালো, মূর্তি বনে থাকা তীব্রকে একটু নাড়ানোর আশায়। প্রবল সংখ্যায় পিছিয়ে আনলো সেটা। এখন প্রশ্ন করলেও মুশকিল, যেতে যেতে একাকার করে যদি। থাক বাবা, মন ভালো হলে বিট্টু নিচে থেকেই কথা বলবে। নাহিদ পোষ করে শ্বাস পেল, চুপচাপ পাশে হাত উঠে গেল। তারপর তীব্র তখনও পাথর হয়ে রইল, বিলাই চোখের চাহনি মেঝের দিকে স্থির। বাকি সব কিছু তুচ্ছ হোক, তুঙ্গে যাক। তার কানের পাশে নিরন্তর বাজছে পুষ্পিতার আওড়ানো কিছু কথা। আমার একটা বাড়ি চাই। অমনভাবে সময় পার হয়। শুভ্র ফোনের ফ্ল্যাশে বাড়িয়ে ঘরময় আলো জ্বলে ওঠে, কমে আসে বাতাসের তেজ। অথচ তীব্রর বাসনা যায় না। সে ভাবনায় তার কান বন্ধ। রুদ্ধ মাথায় তার। নাহিদ খেতে দেখে ক্লান্ত হয়ে শেষে নিজেই খেয়ে নিল, অথচ এক চুলো নড়ল না তীব্র। হঠাৎই কীভাবে নিচ থেকে চোখ তুলে দেওয়ালে ফেলল সে। টান টান সে তো লড়াত গুলিয়ে ভাবল কিছু একটা। চট করে ফোন তুলল হাতে, কারণ নাম্বারে ডায়াল করতেই রিং বাজল গিয়ে। ঠিক গুলশানের বুকে দাঁড়িয়ে থাকা এক রাজপ্রাসাদের অন্তরে। ঝড় বৃষ্টি মাথায় তুলে মিনিট কয়েক আগে বাসায় ঢুকেছেন জামশেদ। লুৎফাকে কড়া এক কাপ কফি দিতে বলেন। কেবল বসেছেন বিছানায়, শরীর জুড়ে ক্লান্তি। এমন বন্যার মধ্যেও দুদণ্ড চিরানোর জো নেই। ঠিক সেই সংসদে গিয়ে হাজিরা দিতেই হয়েছে। রিংটনের শব্দ শুনে বিরক্ত হন ভদ্রলোক। এত রাতে আবার কে? জিভে টোকায় চশপ শব্দ তুললেন তিনি। ফোন তুলতেই ঘরে ঢুকলেন লুৎফা। স্ত্রীর বাড়িয়ে ধরা মুখটা হাতে নিতে নিতে স্ক্রিনে চোখ বুলালেন জামশেদ। তীব্রর নামটা দেখে খুব আয়োজন করে ভ্রু গুছিয়ে গেল। একটু নয়, বিস্ময় ছাপল অনেক পর্যন্ত। এই ছেলেটাকে নিচ থেকে এসে কবে করেছে ফোন? আঙুলের কর গুনলেও মনে পড়বে না। রিসিভ করার আগে একবার স্ত্রীর দিকে চাইলেন। তিনি বললেন, তুমি গিয়ে টেবিলে খাবার বাড়ো, আমি কথা শেষ করেই আসছি। বরাবরের মতো বাধ্য নারী লুৎফা। এবারেও ঘাড় কাত করে নিশ্চুপ চলে গেলেন। জামশেদ ফোনে কাঁধে গুজে বললেন, কি ব্যাপার, সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি নিচ থেকে কল করলে আমায়? তীব্ররাজকে বাঁকা উত্তর নেই, সোজাসুজি বলল, একটা দরকারি ফোন করলাম। জামশেদ ভ্রু তুলে বললেন, সে কি দরকারে নাকি আমি তোমাকে স্মরণ করি? এমন কথায় বলে গেলে না সেদিন, তা আজ হঠাৎ নিজেই এই কাজ করেছ? তীব্র চোখ বুঝে শ্বাস ফেলে বলল, আপনার ছেলেটা রক্তে বলে কথা, গরম হলে টকবক তো একইভাবেই করবে। তারা কথা কোনোদিনও ছাড়বে না, তাই না? ও একটু চোখ থেকে বলল, যেটা বলার জন্য ফোন করা সেটা বলি। বলো, শুনে ধন্য হই। বাবার শ্লেষটুকু কানে নিল না তীব্র। বলল নিজের মতন, আপনি সেদিন আমাকে একটা কাজের কথা বলেছিলেন না, জমি নিয়ে কোনো একেবারের সাথে একাপরের সাথে ঝামেলা হচ্ছে, সেই কাজটা আমি করে দেব। বিস্মিত জামশেদ চোখ গুটিয়ে বললেন, করে দেবে? এই যে বলে গেলে তুমি আর এসবে নেই। তেমনই ভেবেছিলাম, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু চাইছে। তবে এটাই শেষ। ভদ্রলোক ছেলের রহস্যময় কথায় কানা করিয়েও বুঝলেন না, শুনে গেলেন চুপচাপ। তীব্র নিজেই বলল, কিন্তু কাজটা আমি এমনি এমনি করবো না, একটা শর্ত আছে। জামশেদ মাথা ঝাঁকালেন। আচ্ছা আচ্ছা, টাকা লাগবে নিশ্চয়ই। কি নিজে বেতনের টাকায় ক্লাবে যেতে পারছো না? তা কাজীপুরের ক্লাব তো আছে। তীব্রর ভারী মেজাজ খারাপ হলো, কণ্ঠে পুড়ে করে বলল, আপনি আগে আমাকে শেষ করতে দিন, এসব খোঁজাখুঁজি পরেও করা যাবে। এতক্ষণে সিরিয়াস ইস্যু মনে হলো জামশেদের। নিজেও কিছুটা নড়েচড়ে বসল। হ্যাঁ বলো, শুনছি। কি শর্ত, কি চাই? তীব্র সময় নিল, বুক ফুলিয়ে ভারী দম ফেলে বলল, গাজীপুরে একটা ফ্ল্যাট চাই আমার।
হেসে ফেললেন তিনি, দুপাশে মাথা নেড়ে বললেন, ঠিক সেই জায়গায় এসে দাঁড়ালো তাহলে। আমি তো আগেই জানতাম তোমার দ্বারা এসব হবে না। সারা জীবন রাজপ্রাসাদে ঘুমিয়ে ভাড়া বাসায় মুখে কথা নয়। তীব্র পরাস্ত কণ্ঠে বলল, দেখুন মন্ত্রীমশাই, আমার হাতে সময় নেই। কাজটা করার জন্য কবে কখন আসতে হবে বলুন। ছেলেটার কণ্ঠস্বরে কপাল টান টান করলেন জামশেদ। আগের চেয়েও মুখভঙ্গি গুরুতর হলো। ব্যাপারটা কি? এই কাল বলে গেল সে এসব মাস্তানিতে নেই। এখন থেকে বড় ছেলের মতো শিক্ষকতা করবে। আবার আজকেই বলছে এসব, বিনিময়ে ফ্ল্যাটও চাইছে। ঘটনার চোখ কতদূর গড়িয়েছে, হাঁটু সমান না ডুবে যাওয়ার মতো। বাবাকে চুপ দেখে তাগিদ দিল তীব্র, কি হলো বলুন কিছু। জামশেদ গলা খাকারি দিলেন, বৃদ্ধ সুবল গভীরতা টেনে আনলেন কণ্ঠে। তবে নরম শোনালো কথাগুলো। দেখো তীব্র, তুমি যে মন থেকে আমাকে খুব একটা সম্মান করো না সে আমি জানি। মন থেকে কি সামনাসামনিও করো না। তবে তুমি যে যাই ভাবো, তুমি তো আমার সন্তান, আমার একমাত্র বংশধর। মানো বা না মানো, তোমার জন্যই এই বয়সেও আমি এতটা দৌড়ঝাঁপ করা, যাতে নিজের শেষ বয়সে অন্তত আরামে জীবন কাটাতে পারো। কখনো নিজের মধ্যেও যেন প্রশ্ন না ওঠে তোমার বাবা তোমার জন্য কিছুই করেনি। এখন আমার যা কিছু, এসব তো তোমারই। এতদিন তুমি মাস্তানি করতে, সেটা বাবা হিসেবে আমার পছন্দ ছিল না। কিন্তু কিছু কাজের ক্ষেত্রে আমি বাহিরের লোককে ভরসা করতে পারতাম না বলেই তোমাকে সেসব করতে দিতাম। কিন্তু যখন তুমি মাস্তানি ছাড়ার কথা একবার মুখ থেকে বের করেই ফেলেছো, একটা সুস্থ জীবনে নিজেকে এগিয়ে নিতে চাইছো, তখন আমি আর তোমাকে আগের পথে ফিরাতে নিতে চাই না। আমার কোনো কাজ তোমাকে করতে হবে না। ফ্ল্যাট লাগলে বলো, আমি এমনি দিয়ে দিচ্ছি। বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়ল তীব্র। প্রথম দফায় পাপার এমন কোমল স্বরূপ কানে দুটো মেনে নিতে পারেনি। চোখ মুখে থমকে বসে রইল কিছুক্ষণ। জামশেদ নিজেই বললেন, কোন দিকে ফ্ল্যাট দেখে দেব জানিও। এখন যেখানে আছো সেখানকার আশেপাশে, নাকি তোমার কলেজের কাছাকাছি? বাবার প্রতি ভেতরটায় একরাশ ভালোই লাগাই ছেয়ে গেলেও তীব্র শক্ত কণ্ঠে টলেননি। থমথমে ভঙ্গিতে জানালো, আমি নিজে বেছে নিতে চাই। বেশ তো, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নিও। তীব্র বলল, টাকাগুলো আমি আপনার থেকে এমনি এমনি নিতে চাই না ড্যাড। এই টাকা আপনি আমাকে ধার দিচ্ছেন। জামশেদ হোঁচট খেয়ে পড়লেন, মানে? তোমার আমার মধ্যে আবার এসব ধার দেনা আসছে শব্দ কোথা থেকে? আমি তো বললাম, ও কথা টেনে নাই। আসছে তার কারণ আছে ড্যাড। এই ফ্ল্যাটটা আমার বিশেষ দরকার, যেটা আমার জীবনের বিশেষ কারোর জন্য নেব আমি। তাই এখানে আমার বাবার টাকার ক্ষমতা কোনো কিছুতেই আমি কাজে লাগাতে চাই না। ভদ্রলোকের মেজাজ চটে গেল। কার জন্য নেবে শুনি? তুমি তো আবার খুব ত্রাণকর্তা ভাবো নিজেকে। ওই উচ্ছন্নে যাওয়া ছেলেগুলো কাউকে দেবে? তীব্র মুখের ওপর বলল, সেসব তো আপনার জানা দরকার নেই। আপনি আমাকে টাকা লোন দিচ্ছেন, আমি সেটা পরিশোধ করে দেব। তাহলে টাকা আমি কোথায় খরচ করব সেটা জেনে আপনার খুব একটা লাভ হবে না। জামশেদ বিদ্রুপ করে বললেন, তা কিভাবে দেব শুনি? তোমার ওই বেতন দিয়ে মোটে কয় টাকা পাও? তা দিয়ে একটা ফ্ল্যাটের টাকা পরিশোধ করবে ভাবছো? এতটা বোকা তো তোমাকে আমি ভাবিনি তীব্র। বয়স বাড়ার সাথে দেখছি বাচ্চা মোটাও দিন দিন বাড়ছে তোমার। হ্যাঁ তাই তো, প্রতি মাসে আমার বেতনের একটা বড় অংশ আমি আপনাকে পাঠিয়ে দেব। তাতে যদি কয়েকশো বছর লাগুক, তীব্র রেজে তালুকদার মরার আগের দিন হলেও আপনার পুরো টাকা শোধ দিয়ে যাবে। এ আবার কি কথা? আমি এখন রাখছি, তাহলে এই সপ্তাহে আমার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দেবেন। আর সামনের মাস থেকে প্রতি 10 তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে 10,000 করে পাঠিয়ে দেব আমি। ভাববেন না আমার কথার হেরফের হবে না এবার। তীব্র লাইন কেটে দিল, কিন্তু জামশেদের মাথাটা দপদপ করে উঠল অজ্ঞাত কোনো ভাবনায়। বুকের মধ্যে তেড়ে চলছে খচখচানির ধাত। কয়েকদিন যাবৎ কাজের ভীষণ ব্যস্ততা ছিল ওনার। ছেলে খোঁজ নেবেন করেও নেওয়া হয়নি। সব থেকে বড় কথা, তীব্র ঢাকা থেকে গেলই বা তো কাল। এর আগে ইস্যুটাকে এত সিরিয়াসে মনে না হলেও এবার ভদ্রলোকের ঘুম ছুটে যাওয়ার অবস্থা হয়। কোথাও গিয়ে মনে হলো আবুলের সেদিনকার কথাই ঠিক। বহু আগেই তীব্রর ব্যাপারটা খতিয়ে দেখা উচিত ছিল তার। শুধু কলেজে যাচ্ছে এতটুকু জেনে হাত পা গুটিয়ে বসে থাকাটা চরম বোকামি হচ্ছে। আজ তো ফ্ল্যাট কিনে দেবে, কাকে দেবে ছেলেটা? এই বিশেষ কেউটা কে? ওখানে গিয়ে আবারও কোনো মেয়ের পাল্লায় পড়ল না তো? হঠাৎ মাথায় হাতের স্পর্শ পেয়ে বই থেকে মুখ তুলল পুষ্পিতা। কাজলবিহীন চোখ দুটোই বড় গাঢ় দৃষ্টি তার, কিন্তু নোহার ঠোঁটে হাসি নেই। খুব মন খারাপ করে বলল, তোর মাঝে এত কষ্ট পুষ্পিতা? কই, কখনো তো বলিসনি আমাকে। মেয়েটা অবাক হয়, কিসের কষ্ট? নোহা খেকিয়ে ওঠে, দম করলে এক চর খাবি। ওই যে তখন খেলার সময় বললি তোর বাড়ি লাগবে। পুষ্পিতা হেসে ফেলল, রক্ত জবার নাই উষ্ঠ গলে। চিরল দন্তপাটি ঠিক রইল বাহিরে। মাথায় রাখো। নোয়ার হাতটা মুঠে নিয়ে বলল, আরে বোকা, তুই এখনো ওসব নিয়ে পড়ে আছিস? তখন তো কি বলতে কি বলেছি, এমন কথা কি ধরতে আছে? তার মানে তোর মধ্যে কোথাও কষ্ট নেই। পুষ্পিতা দুপাশে মাথা নাড়তে অভিমান হলো নোহার। পুষ্পিতা এখন লুকাতেও শিখে গেছে। আর একটা কথাও বলল না সে। গাল ফুলিয়ে গিয়ে চুপচাপ পরের টেবিলে বসল। পুষ্পিতা বিফল শ্বাস ছাড়ে।
এই মেয়ে আবার রাগ করেছে। উঠতে নিলেই এমনভাবে বাক্য ছুড়ল নোহা, একদম আমার কাছে আসবি না। 14 তারিখ থেকে আমার পরীক্ষা, পড়বো আমি। তুই তোর মতো থাক। পুষ্পিতা জায়গাতেই দাঁড়িয়ে গেল। নোহা মানা করেছে, সেজন্য নয়, অন্য কারণে। এখন তো ফেব্রুয়ারি মাস, 14 তারিখ কবে? এই টস্টার টেবিল থেকে ছোট ক্যালেন্ডারটা হাতে তুলল। আজকে 12 তারিখ, মানে পরশু 14 তারিখ। হুট করে তনুজার সেদিনকার কথাটা মনে পড়ল। সে যে বলেছিল 14ই ফেব্রুয়ারি স্যারকে প্রপোজ করবে। তাহলে তো পরশুদিনই সেই দিন। মাঝরাতে দরজায় ঠকঠক শব্দ, যে আওয়াজের আলোড়ন তুলল গোটা ঘরের ভেতরে। চোখের ওপর থেকে আড়াআড়ি রাখা হাতটা নামালো তীব্র, নিয়ে চাইলো পাশে শোয়া নাইদের দিকে। তার চোখে সাইজ মার্বেল, কেমন সোজা হয়ে চেয়ে আছে কোথাও। তীব্র কর্কশভাবে বলল, শুয়ে আছিস কেন? দরজা খুলে দে আইজা। নাহিদ অমনি নড়ে চড়ে উঠল, তীব্রর হাতটা জাপটে ধরে মেয়েদের মতন মৃদু কণ্ঠে বলল, এত রাতে কে এলো? যদি চোট্টর হয়? চোর এমন কলিং বেল বাজিয়ে আসবে? তোর মাথায় কি কোনোদিনও বুদ্ধি হবে না? নোহার মা এসেছেন হয়তো, গিয়ে দেখবে।